in the first time, and this is the second wave. এবং সেকেন্ড ওয়েভটা আমাদের ফার্স্ট ওয়েভ থেকে আরো কিছুটা আমি বলবো যে ক্ষুরধার এবং বেশি হচ্ছে, কিন্তু মাঝখানটা কোথাও কিন্তু আমরা বেজ লাইনে নেই। সো ফরগেট অ্যাবাউট দ্য থার্ড ওয়েভ, উই আর ইন দি সেকেন্ড ওয়েভ। সো দিস ইজ দ্য নিউ কেস, যা বাংলাদেশের একরকম ডেটও দেখেন, এটাও কিন্তু কার্ভেচার হিসেব করলে ফার্স্ট ওয়েভ এবং সেকেন্ড ওয়েভ। সুতরাং ফার্স্ট ওয়েভের যে কেস লোড এবং যে ডেথ লোড, সেটা দুইটাই কিন্তু আমাদের সেকেন্ড ওয়েভ থেকে অনেক কম ফর শিওর। আমরা প্রায় 11 লক্ষের মতো কেস ইতিমধ্যে দেখে ফেলেছি। আমাদের বাংলাদেশে প্রায় 17,894 জন মানুষ ইতিমধ্যে মারা গেছেন। এবং আমাদের ভালো একটা খবর, এটা হচ্ছে প্রায় 9,32,000 মতো আমাদের রিকভারি চার্জ, which is good news। কিন্তু এই যে সংখ্যাগুলো দেখতেছেন, আর একটা ইম্পর্টেন্ট সংখ্যা হচ্ছে 1261। এই সংখ্যাটা দিয়ে বোঝাচ্ছে আমাদের আসলে কতগুলো ক্রিটিক্যাল ইলনেস এখনো আজকের দিনে আছে। তাহলে এই 17,894 যারা মারা গেছেন, তাদের সঙ্গে 1261 কিন্তু খুব সাংঘাতিক ভাবে যোগ হয়ে যেতে পারে ভবিষ্যতে, কারণ দে আর অল ভেরি ক্রিটিক্যাল। এবং ইন্টারেস্টিং হচ্ছে যে দিস ওয়ান ইজ অলসো ইম্পর্টেন্ট, 101 মানে হচ্ছে পার মিলিয়নে আমাদের আসলে ডেথ কত। তো সেক্ষেত্রে কিন্তু আমরা অন্য দেশ থেকে দেখেন কত বেটার একটা অবস্থার মধ্যে আছে। লুক এট দ্য বেলজিয়াম, লুক এট দ্য কানাডা। সো আমি বলবো ইটস গুড নিউজ যে আমাদের হিউজ পপুলেশনের পার মিলিয়ন পপুলেশনের ডেথটা এখনো কিন্তু অত বেশি না। কিন্তু ইন্টারেস্টিং, আমরা অনেক বেশি টেস্ট করতে পারিনি, অনলি 72 লাখ, এবং পার মিলিয়ন যদি আমরা হিসেব করি তাহলে টেস্টের সংখ্যা দাঁড়াচ্ছে আমাদের মাত্র 43,000, which is not very good, কারণ আমাদের পপুলেশন তো আসলে অনেক বেশি। ভ্যাকসিন আমি বলবো যে একটা ইন্টারেস্টিং, যে আমাদের ভ্যাকসিনটা খুব ভালোভাবে শুরু হয়েছিল, বাট আনফর্চুনেটলি আমরা কিন্তু যে ধন আটকা পড়ে গেলাম, সংকটে পড়ে গেলাম। এবং সেটার ইতিহাসটা দেখেন যে আমাদের সেকেন্ড ডোজ অ্যাডমিনিস্ট্রেশন হয়েছে মাত্র 2.7% পপুলেশনে, ফার্স্ট ডোজ হয়েছে মাত্র 3.7%। আমাদের প্রায় 15,61,000 যদি পপুলেশন আমরা চিন্তা করি, 15,61,00,000, তাহলে কিন্তু পার 100 পিপলের মধ্যে মাত্র 6.47 কে আমরা পপুলেটকে আসলে ভ্যাকসিনেট করতে পেরেছি, যেখানে আমাদের টার্গেট অ্যাটলিস্ট 80, তাই না? 80 জনকে যদি আমরা দিতে পারি, এবং যদি আমাদের ডিফারেন্ট কেসও হয়, তাহলে হয়তো একটা হার্ড ইমিউনিটির দিকে যেতে পারবো। ন্যাচারাল কোর্স থেকে আমরা আসলে হার্ড ইমিউনিটি চাই না, কারণ তাতে ডেথ অনেক বেশি এসে যাবে। ভ্যাকসিনের মাধ্যমে যদি হয়, সো আমরা অনেক পিছিয়ে আছি, অলমোস্ট অ্যাবাউট 74, তাই না? আচ্ছা, এটা খুব ভালো একটা আমাদের WHO বাংলাদেশ কোভিড-19 যেসব মর্টালিটি এবং মরবিডিটি চার্ট গুলো দেখে, এখানে খালি খেয়াল করবেন আর কি আপনারা, যে যত বেশি ডার্কার হবে তত বেশি খারাপ আর কি। যত বেশি ডার্কার জোন তত বেশি নিউ টেস্ট গুলা পজিটিভ আসতেছে। তাহলে দেখেন এই যে খুলনার রিজনটাতে আসলে কত ইম্পর্টেন্ট এরিয়া, এবং অন্যান্য এরিয়া গুলা কিন্তু ডার্কার এরিয়া থেকে কিছুটা লাইটার এরিয়া চলে আসছে। তাহলে রংপুর বলেন, আমাদের সিলেট বলেন, সেন্ট্রাল বলেন, অথবা পার্বত্য চট্টগ্রাম, লার্জার এরিয়া কিন্তু মোর লাইটার। কিন্তু এই যেসব ডার্কার এরিয়া গুলো আসছে, এবং কিছু কিছু জায়গায় সেন্ট্রালও দেখবেন চলে আসছে, উইচ ইজ নট এ গুড নিউজ ফর আস। তার কারণ মানে নিউ টেস্ট পজিটিভ মানে নিউ কেস। এবং সিমিলারলি এখানেও ডান সাইডে নিউ কেস দেখাচ্ছে, অনেক বেশি পরিমাণ ডার্কার এরিয়া ইন খুলনা, ফিউ থিংস রাজশাহী, সেন্ট্রালে অনেক বেশি, সিলেটের কয়েকটা জায়গাতে, এবং চট্টগ্রাম। ডেথ যদি হিসাব করেন, সিমিলারলি যত বেশি ডার্কার তত বেশি ডেথ। Look at this Khulna and also the central Dhaka. These two are actually having more death rather than any other area territory of Bangladesh. তাহলে এই যে খুলনা এবং ঢাকা এবং কিছু কিছু স্থানে চট্টগ্রামের ডেথ, এটাকে গুরুত্ব দিয়ে দেখতে হবে কেন এখানে কেস জোরও বেশি হচ্ছে, কেন এখানে ডেথও বেশি হচ্ছে। উইকলি ইনক্রিমেন্ট যদি আমরা বলি, যত বেশি লাইটার মানে ইয়েলো সবুজ দেখতে পারবেন, উইচ ইজ গুড ফর আস, কারণ এটা আপনার বুঝাচ্ছে যে আমাদের আসলে পার্সেন্টেজ অফ পার উইকলি যে চেঞ্জটা, এটা পার্সেন্টেজ বেশি না, কিন্তু যত বেশি ডার্কার হবে তত বেশি চেঞ্জ। একই রকম ভাবে টেস্টের ডিফারেন্ট কালার গুলো দিয়ে ডিফারেন্ট ডিভিশনে বোঝানো হচ্ছে কত প্রবলেম। আমার লুক এট দ্য ঢাকা, ইট রিমেইনস ভেরি হাই, ফলোড বাই দ্য রাজশাহী, খুলনা। অন্যান্য জায়গাগুলো কিন্তু কিছুটা বেজ লাইনের কাছাকাছি আছে, অথবা 100 এর নিচে। এটা একটা টেস্ট যেখানে আমাদের আসলে ডিফারেন্ট জায়গা থেকে যে মানুষজন আসা চলাফেরা করে এয়ারপোর্টে, সেখান দিয়ে আমরা কিছু বুঝতে পারি কিনা। আমাদের এয়ারপোর্টে বলছে যে ইউনাইটেড আরব আমিরাতস, ওমান এবং ইন্ডিয়া থেকে প্রায় আমাদের অনেক বেশি লোকজন আশা করে, অলমোস্ট 30% কাইম ফ্রম দ্য, আমি বলবো যে ফ্রম দ্য ইউনাইটেড আরব আমিরাতস এবং ওমান থেকে। ইন্ডিয়া থেকে কিন্তু এরা 11%। কেন এটা ইম্পর্টেন্ট? এই জন্য যে ইন্ডিয়াতে তো এখন অনেক বেশি পরিমাণ আমরা ডেল্টা ভেরিয়েন্ট এবং তার প্লাসটাকে দেখতে পাচ্ছি। সুতরাং এখান থেকে যদি অনেক বেশি আমাদের ট্রাভেল থাকে, তাহলে একটা কন্টিনিউয়াস এক্সপোজার অফ দ্য মিউটেন্ট ভাইরাস আমাদের চলতেই থাকবে, তাই না? এটা তো আমাদের জন্য ভালো খবর না। আরেকটা হচ্ছে যে ভেরিয়েন্ট সম্পর্কে যখন আমরা একটু আলোচনা আসবো, তখন বোঝা যাবে ব্যাপারটা কি। এটা হচ্ছে একটা ভালো ছবি, যেখানে আমাদের আইসিইউ ক্যাপাসিটি বোঝানো হচ্ছে, যত বেশি রেড ডট গুলা পাওয়া যাবে এবং সার্কেল বেশি বেশি ধরে ফেলবে, তাতে মানে আমাদের আইসিইউ ক্যাপাসিটি প্রায় শেষ হয়ে যাচ্ছে ঢাকায়। লুক এট দিস ওয়ান, এটা কিন্তু গত এক সপ্তাহ আগের কাহিনী, এখন আরো রেটটা আরো বেড়ে গেছে। এবং ডিস্ট্রিবিউশন অল থ্রু দিস ডিফারেন্ট ডিভিশন, 8টা ডিভিশনে কিন্তু জেনারেল অকুপেন্সি রেট ইজ ভেরি হাই। আমাদের
আগে কিছুদিন আগেও লুক এট দ্য বরিশাল, চট্টগ্রাম সব জায়গাতে জুন মাসেও অনলি 34%, 19%, অ্যারাউন্ড 40%, 37% আমাদের বেড অকুপেন্সি রেট ছিল। কিন্তু যখন আমরা জুলাই আসলাম, লুক এট দিস ওয়ান, 79, 79, 65, 72, 91। তাহলে বেড অকুপেন্সি, আইসিইউ বেড অকুপেন্সি ইভেন মোর সবগুলো স্থানগুলোতে ডিভিশনে, ইন্ডিকেটিং দ্যাট আমরা আসলে অনেক বেশি পরিমাণ কেস পাচ্ছি এবং সিভিরিটি এবং আমাদের খারাপ রোগীর সংখ্যাও একইভাবে প্রপোর্শনেটলি অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে, which is very bad news for us with the second wave. ভাইরাস সম্পর্কে কিছু বলার নেই। এই সার্স কোভি ভাইরাসটা কিন্তু আমরা প্রথম দেখেছি 2019 সালে উহানে, এবং এই ভাইরাসের যে প্যাটার্নটা সেটা সবাই আমরা জানি, যে তার ক্ষেত্রে কিন্তু কতগুলো স্পাইক প্রোটিন থাকে, তার মাধ্যমে আসলে সে আমাদের সেলের ডিফারেন্ট সেল, নট অনলি রেসপিরেটরি এপিথেলিয়াম বাট এনি কাইন্ড অফ সেলের সঙ্গে সে বাইন্ড হয়। এবং এই যে স্পাইক প্রোটিন থাকে তার দুইটা আলাদা আলাদা পোর্শন থাকে, একটা S1 এবং একটা হচ্ছে S2। বিশেষ করে S1 যেটা, এটা কিন্তু আসলে আমাদের যে রিসেপ্টর গুলো থাকে, যেটাকে বলা হয় অ্যানজিওটেনসিন রিসেপ্টর এনজাইম, তার মাধ্যমে সে কম্বিনেশন করে, এবং এই জায়গাটার নাম হচ্ছে রিসেপ্টর বাইন্ডিং ডোমেইন। এবং এটা খুব ইম্পর্টেন্ট এই জন্য, কারণ মিউটেশনটা S2 তেও হতে পারে, S1 হতে পারে, আবার রিসেপ্টর বাইন্ডিং ডোমেইনও তো হতে পারে, তাই না? তাহলে এই জায়গাটাতে যদি মিউটেশন হয়ে যায়, তাহলে তো ভাইরাসটা একেবারে নতুন বিহেভ করা শুরু করবে। তাহলে স্পাইক প্রোটিনে এমন হতে পারে যে মিউটেশন হয়েছে, বাট ইট উইল নট চেঞ্জ টু মাচ সো দ্যাট আওয়ার বডি ক্যান ইজিলি রিকগনাইজ ইট অ্যাজ এ পার্ট অফ ভাইরাস এবং রেসপন্সটা সেভাবে করবে। কিন্তু যদি এমন হয় রিসেপ্টর বাইন্ডিং ডোমেইনটাই চেঞ্জ হয়ে গেল, তাহলে যে রিসেপ্টরের মাধ্যমে আমাদের ভাইরাসটাকে আমরা বুঝতে পারবো, সে তো আর চিনতে পারছে না, কারণ এটা তো চেঞ্জ হয়ে গেল, তাই না, মিউটেশন। সো দ্যাট ক্যান লিড টু এ ডিফারেন্ট কাইন্ড অফ ভ্যারিয়েন্ট, যেটা আমাদেরকে খুব বেশি চিন্তার মধ্যে ফেলে দিতে পারে। এই জন্য আমি বলবো স্পাইক প্রোটিন এবং রিসেপ্টর বাইন্ডিং ডোমেইন, এখানকার মিউটেশন গুলো খুব ইম্পর্টেন্ট। এবং এখানে ক্ষেত্রে যদি এমন হয় যে আমাদের রিসেপ্টর চিনতেই না পারে তাকে, ইন দ্যাট কেস তখন এটা ভ্যারিয়েন্ট অফ ইম্পর্টেন্স এবং ভ্যারিয়েন্ট অফ কনসার্ন হয়ে যেতে পারে। এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যদি করোনা ভাইরাসের একটা ইতিহাস দেখি, এটাকে কেন সার্স বলা ছিল, এই জন্য সার্স এর একটা আগে আমরা দেখেছি 2002-2003-এ, যেটা চায়না থেকে টরন্টো, অনেক বেশি কেস ফ্যাটালিটি রেট ছিল। পরে আমরা মার্চ দেখেছি 2012 সালে সৌদি আরবে, ক্যামেল যার ইন্টারমিডিয়েট হোস্ট ছিল, এবং সেটার কেস ফ্যাটালিটি আরো বেশি ছিল। স্মল একটা ক্লাস্টার রয়েছে, তারপরে যে কোনো কারণে হিউম্যান থেকে এটা চলে গেছে। সার্স কিন্তু রিমেইন এখনো। সেই সার্সের সঙ্গে প্রায় 95% সিমিলারিটি থাকার জন্য এখনকার সময়টাকে আমরা বলছি SARS-CoV-2 ভাইরাস, যেটা গুয়াংজু চায়না থেকে এসেছে। সেকেন্ডারি রেটটা কিন্তু অনেক বেশি, এবং ইন্টারেস্টিং ফেনোমেনা হচ্ছে যে প্রি সিমটোমেটিক একটা সিমটম শুরু করার আগেও কিন্তু এটা আসলে ইনফেক্টিভ হতে পারে। এটা প্রথম দিকের একটা রিপোর্ট, এবং তার পরবর্তী সময় যখন আমরা ফাইলোজেনি দেখি, এটা একটা অ্যানুয়াল রিভিউ, একটা জার্নাল ভাইরোলজি, যেখানে দেখানো হচ্ছে তাদের জিনগুলো আসলে কিভাবে তাদের ডিফারেন্ট কাটিং এবং সিজারের মাধ্যমে আলটিমেটলি ভাইরাস প্রোজিনি তৈরি করে, এবং ভাইরাসটা যখন 3 ডাইমেনশনাল একটা স্ট্রাকচার করে, কি ধরনের স্ট্রাকচার আসলে হতে পারে। এবং এইসব জায়গাতে যদি স্মল অ্যামাউন্ট অফ মিউটেশন ডেভেলপমেন্ট হয়, তাহলে কিন্তু আসলে ভাইরাসটা তার যে অরিজিনাল ওয়াইল্ড ভাইরাস তার চেঞ্জ করে দিতে পারে। সুতরাং আমি বলবো বর্তমান 2021-এ আমরা যে ভাইরাসটা দেখার চেষ্টা করছি SARS-CoV-2, এটা কিন্তু একেবারে ডিফারেন্ট টাইপ ফ্রম দ্যাট অফ অরিজিন 2019, যেটা চীনে থেকে 1.5 বছর আগে শুরু হয়েছিল, তাই না? এবং মিউটেশন হওয়ার কারণে, অনেকগুলো হওয়ার কারণে, এটা কিন্তু অনেকগুলা স্ট্রেইনে তার মিউটেশনটাকে শেষ করেছে, এবং স্ট্রেইন গুলোকে বোঝানো হচ্ছে ডিফারেন্ট কালার দিয়ে। জিএসাইড বলে একটা কথা আপনারা হয়তো অনেকে শুনে থাকবেন। এটা মানে হচ্ছে যে আসলে এই যে ডিফারেন্ট স্ট্রেইন গুলো, এগুলোকে আসলে ব্রডলি কিভাবে ভাগ করা হয়, এগুলোকে এল থেকে জি পর্যন্ত ভাগ করা হয়, LSOVG, তাই না? এই যে মিউটেশন গুলো হয়, এটা এল এ হতে পারে, এস এ হতে পারে। এবং এল মানে হচ্ছে এটা একেবারে যখন ওয়াইল্ড টাইপ ছিল, এটা ছিল এল, তারপরে আস্তে আস্তে চেঞ্জ হয়ে এস হলো, তারপরে কিছু ভি ওভারল্যাপ করে গেল ও এর সাথে, তারপর আসলো জি। যখন জি চলে আসলো এট দ্য মিড, মানে 3 থেকে 6 মাসের পরে, তারপর দেখা গেলো এর বিভিন্ন রকম মিউটেশন শুধু জির উপর দিয়ে হচ্ছে, GR, GH, GV। এবং দ্যাট ইজ দ্য রিজন ওয়াই এই কালার থেকে অনেক বেশি পরিমাণ চেঞ্জ আর দেখা গেল না। এটা দীর্ঘ সময় পর্যন্ত কিন্তু এই লাইনিয়েজটা থাকতে থাকলো। এই মেজর গ্রুপিং গুলা যে ভাগ করা হয়েছে, সেটা যদি আমরা GR, GH, GV কে হিসাব করি, তাহলে কিন্তু 1, 2, 3, 4, 5, 6, 7 তাই আমাদের হচ্ছে, তাই না? এই 7 ধরনের টোটাল ভ্যারিয়েশনটা আমরা দেখতে পেলাম এই জি স্ট্রেনের মাধ্যমে। সেটার মাধ্যমে কিন্তু গ্লোব আসলে কোটিকে কোটি রোজ কেস দেখে ফেলতে পারলো, যেটা সংখ্যা এখন গিয়ে দাঁড়িয়েছে 19 কোটি, তাই না?
এবং ডিফারেন্ট জিওগ্রাফিক্যাল যখন ডিস্ট্রিবিউশন এশিয়া, আমেরিকা, ইউরোপে, তখন এই কালার গুলো থেকে বুঝতে পারা যাবে আসলে কে ডমিনেট করছে, কোন সময় প্রিডমিনেট করছে। এবং লুক এট দিস ওয়ান, আস্তে আস্তে রেড থেকে সবই কিন্তু চলে যাচ্ছে এমন একটা কালারে যে যারাটা কিন্তু GR GH কে বলা হচ্ছে স্ট্রেনে। সো গ্লোব ইজ অ্যাকচুয়ালি বেসড অন দ্য পার্ট, এটা US হোক, ইন্ডিয়া হোক, অথবা এশিয়া অথবা ইউরোপ, যেখানেই হোক, ইটস বেসিক্যালি GR GH এ হয়ে আসলো। মাঝখানে একটা সময় আমরা ইউকে স্ট্রেন নিয়ে অনেক বেশি কনসার্ন ছিলাম, কারণ এটা ভেরিয়েন্ট অফ কনসার্ন ছিল, ইন্টারেস্ট ছিল প্রথম দিকে। পরে ভুইটাকে কিন্তু দেখা গেল যে কোনো কোনো স্পেসিফিক জায়গাগুলোতে মিউটেশন হওয়ার কারণে S1 এবং রিসেপ্টর বাইন্ডিং ডোমেন চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং এই কারণে দেখা যাচ্ছে এই ভেরিয়েন্ট অফ ইন্টারেস্টটা ভেরিয়েন্ট অফ কনসার্ন হয়ে গেল। কারণ কোনো একটা ভেরিয়েন্ট কনসার্ন কখন হবে, যদি এটা অনেক বেশি ট্রান্সমিশন করে, যদি ক্লিনিক্যাল প্যাটার্নটাকে চেঞ্জ করার ক্ষমতা সে রাখে, অথবা যদি এমন হয় কোনো কারণে সংক্রমণ ছাড়াও অনেক বেশি পরিমাণ সে মৃত্যু ঘটানোর মতো সিভিয়ারিটি করতে পারে, অর্থাৎ ভিরুলেন্স ফ্যাক্টরকে চেঞ্জ করতে পারে, তখনই কিন্তু এটা আসলে ভেরিয়েন্ট অফ কনসার্ন হয়ে যাবে। এবং সেসব স্যাম্পল স্ট্রেইন গুলা বিভিন্ন সময় দেখাচ্ছিল, তখন কিন্তু ইউকে থেকে আসা ভেরিয়েন্টটাকে প্রথম বলা হলো। এখন তার নামগুলো চেঞ্জ হয়ে গেছে, ওটা বিকাম আলফা। পরবর্তী সময় আমরা সাউথ আফ্রিকাতে দেখেছি, যেটা নাম হয়ে গেল আরো খারাপ, তাই না, বিটা। পরবর্তী সময় আমরা গামা দেখেছি, এবং লাস্ট অফ অল ইট বিকামস ডেল্টা। প্রায় 15 থেকে 16,000 মিউটেশন ইতিমধ্যে জেনোম অফ দ্য ভাইরাসে আমরা দেখতে পেলাম, এবং এই মিউটেশনের কারণে কিন্তু অনেকগুলা ইম্পর্টেন্ট কতগুলা ফ্যাক্টর আমরা জানিয়ে নিতে পারলাম। স্ট্রাকচারাল জিনে চেঞ্জ, নন স্ট্রাকচারাল জিনে চেঞ্জ, স্পাইক প্রোটিনে চেঞ্জ, অন্যান্য স্ট্রাকচারাল প্রোটিনে চেঞ্জ। এবং যখন এই স্পাইক প্রোটিনের চেঞ্জ গুলা D614G অথবা A22V এই ধরনের মিউটেশন হয়ে গেল, তখনই দেখা গেল এই ইনফেকশাসনেসটা বেড়ে গেছে, তখনই দেখা গেল সার্কুলেশনটা অনেক জায়গাতে হয়ে যাচ্ছে। তাহলে এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, যে জেনেটিক মিউটেশন, জেনেটিক ম্যাপিং এবং জেনেটিক আমরা যদি এটা মেনটেন করতে পারে গ্লোব, তাহলে বুঝতে পারবে আসলে কোন কোন জায়গাগুলোতে এই মিউটেশনের কারণে ভেরিয়েন্ট কনসার্ন হলো। তখন পর্যন্ত আমি বলবো যে 2020 সালে ভেরিয়েন্ট অফ কনসার্ন ছিল আসলে B117, যেটা আলফা ভেরিয়েন্ট নাম দেওয়া হয়েছে, P1351 যেটা আসলে সাউথ আফ্রিকা থেকে শুরু হয়েছিল, এবং ব্রাজিল থেকে একটা আসছিল, এটা P1। পরবর্তী সময় কিন্তু এই তিনটা ভেরিয়েন্ট থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ চলে আসলো আরেকটা ভেরিয়েন্ট, সেটা হচ্ছে কি আমরা জানি ডেল্টা ভেরিয়েন্ট এবং ডেল্টা প্লাস। এবং যখন চেঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে যাবে, কালারটা আস্তে আস্তে কিন্তু মোর গ্রেস হয়ে যাবে পুরন যেগুলো, তাহলে এগুলো হচ্ছে ওই পুরনো স্ট্রেইন গুলো, যেগুলোকে আমরা আলফা বিটা বলছি। আর যখন রেড হয়ে আসবে, এটা বুঝাবে যে নতুন স্ট্রেইন। এন্ড লুক এট দিস ওয়ান, ইটস সেন্টার স্টার্টস ফ্রম ইন্ডিয়া। যত বেশি গোল সার্কেল তত বেশি কেস, এবং দেখা যাচ্ছে নেপালের গোলটাটা আমাদের থেকে বেশি একটু বড়। লুক এট দিস বাংলাদেশ রেড ম্যাপ, থাইল্যান্ড, ক্যাম্বোডিয়া, তাহলে মালয়েশিয়া, অনেক জায়গায়। এবং আমরা যদি স্থানগুলোতেও চলে যাই, তাহলে কিন্তু ইউনাইটেড আরব আমিরাতেও এই ডেল্টা ভেরিয়েন্ট চলে গেছে। তাহলে 40 কেন, 50 কেন, 60-70 ডিফারেন্ট লোকেশনে চলেই যাচ্ছে। যখন একটা জিওগ্রাফিক্যাল টেরিটরি পার করে অন্য জায়গায় চলে যাবে, তাহলে বিগ কনসার্ন হবে গ্লোবের জন্য। তাহলে B1617.2 এত পরিমাণ ছড়িয়ে যাচ্ছে কেন? তার কারণে ইনফেকশাসনেস অনেক বেশি। এবং লুক এট দিস কালার, ইট টোটালি চেঞ্জেস দ্য গ্রিন ওয়ান। তাহলে একটা সময় AY2 অনেক বেশি বেশি ছিল, হয়তো এখানে কিছু কিছু পিঙ্ক কালারও ছিল, কিন্তু রাইট নাও ইটস ইউজুয়ালি মোর অর মোর লেস replaced by the red one, or the B1617.2, যেটা নাম হচ্ছে ডেল্টা ভেরিয়েন্ট। এবং ডেল্টা ভেরিয়েন্ট হলে হবে না, ডেল্টা ভেরিয়েন্টের যে ভেরিয়েন্ট অফ কনসার্ন আমরা বলছি, এটার মধ্যে পার্টিকুলারলি 478KV1 বলে একটা মিউটেশন আছে, যেটা হলে অনেক বেশি ইনফেকশন থাকবে, যেটার মাত্রা হয়তো আগের যে একটা ইনফেকশন ভেরিয়েন্ট আছে তার থেকে 70-fold হতে পারে। আগের যে ভেরিয়েন্টটা মানে হচ্ছে কি, ডেল্টার পূর্বে যেটা আলফা ছিল, সেটাকেই বলা হয়েছিল যে আমরা যদি ওয়াইল্ড টাইপকে হিসাব করি, তার থেকে সে মোর দেন 30 টাইমস, তাহলে এটার থেকে মোর দেন 70 টাইমস ইনফেকশন ডেল্টা। সো ইউ ক্যান ইজিলি ইমাজিন কি পরিমাণ কেস লোড আসলে সে দিতে পারে গ্লোবালি। দ্যাট ইজ দ্য রিজন ওয়াই ফার্স্ট ওয়েভ থেকে সেকেন্ড ওয়েভে কেস লোড কিন্তু অনেক বেশি হচ্ছে যে কোনো দেশে। ঠিক ওই সময়কার একটা ম্যাপে দেখা যাচ্ছে বাংলাদেশও কিন্তু কিছু কি দিচ্ছিল আমাদের এই ছোট ছোট করে ভেরিয়েন্ট গুলা, যেটাকে তখন ডেল্টা বলা হচ্ছিল। তার আগে আমরা এই যে বড় বড় ভেরিয়েন্ট যেগুলো ছিল সাউথ আফ্রিকান, যেটা আমরা বলেছিলাম এক সময় আলফা বিটা গাম, এগুলো ছিল অনেক বেশি পরিমাণ, কিন্তু তখন মাত্র আসা শুরু করলো এই জায়গায় 5/4/2021। তাহলে আমাদের বাংলাদেশের আসল অরিজিনটা ছিল 5/4/2021, এবং পরবর্তী সময়ে তখন ইন্ডিয়াতেও কিন্তু শুধুমাত্র হয়েছিল। সো দ্যাট পরবর্তী সময় আমরা যখন দেখলাম যে কয়েকটা মাস গেল, এই অল রেড উইল বিকাম কমপ্লিটলি রিপ্লেস বাই মিনস অফ ডেল্টা ভ্যারিয়েন্ট। তাহলে এই যে ডাবল মিউটেন্ট আমরা কথাটা শুনেছি, ট্রিপল মিউটেন্ট কথা শুনেছি, এগুলো আসলে কিছুই না, এগুলো ডেল্টা ভেরিয়েন্ট এবং ডেল্টা ভেরিয়েন্টের উপর দিয়ে আরেকটা মিউটেশন।
এখন যখন আপনি অনেকগুলো ভেরিয়েন্ট কোন একটা দেশে থাকবে, হ্যাঁ, ইউকে ভেরিয়েন্টটা বলে অর্থাৎ ক্যালিফোর্নিয়া, যেগুলো আগে একসময় বলা ছিল যে আলফা, বিটা, গামা, ডেল্টা, ল্যামডা, যতগুলো ভেরিয়েন্ট থাকুক না কেন, দে উইল হ্যাভ কম্পিট উইথ ইচ আদার। তারা কিন্তু একজন আরেকজনের সঙ্গে কম্পিটিশন করবে, এবং ওইসব কম্পিটিশনের সময় যদি কোনো ভেরিয়েন্ট আদার কম্পিটিশনের এগেইনস্টে অনেক বেশি পরিমাণ ডমিনেট করতে পারে, তখন বুঝতে হবে যে ভেরিয়েন্ট অফ কনসার্ন সিরিয়াস একটা ক্যাটাস্ট্রোফ করে ফেলতে পারে। ঠিক সেটাই কিন্তু ইন্ডিয়া দেখেছে। কারণ যখন তাদের এই যে 1617 অথবা ডেল্টা ভেরিয়েন্ট শুরু হয়, তখন কিন্তু ডমিনেট ছিল আসলে 1351, এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু নিউ ইয়র্ক, ব্রাজিল থেকে আসা যেসব ভেরিয়েন্ট এবং 117 ইউকে ভেরিয়েন্ট ছিল। কিন্তু যখন এটার প্রোডাকশনটা অনেক বেশি পরিমাণ দুই একটা স্টেটে হয়ে গেল, দে বিকাম কমপ্লিটলি ডমিনেট ওভার অল দ্য ভেরিয়েন্ট, লিডিং টু সিরিয়াস অ্যামাউন্ট অফ ক্যাটাস্ট্রফ, যেটা আমরা ইন্ডিয়াতে দেখতে পেলাম। ভেরি ফর্চুনেটলি তারা কিন্তু ওভারকাম করেছে উইথ এ ভেরি গুড অ্যামাউন্ট অফ তাদের হেলথ, আমি বলবো প্রিভেনশন প্রসেস, যেটার মাধ্যমে তারা কিন্তু ভালো কন্ট্রোল করে নিয়ে আসতে পেরেছে। ভেরিয়েন্টের সম্পর্কে জেনে কি লাভ? জেনে এই জন্য লাভ যে এটা ট্রান্সমিসিবিলিটি সম্পর্কে আমরা একটা আইডিয়া করতে পারি, এটা সিভিয়ার করবে কিনা সে সম্পর্কে আমরা একটা ভালো ধারণা নিতে পারি, ইমিউনিটির উপরে তার কোনো রোল আছে কিনা জানতে পারি, আবার আপনি বুঝে ফেলতে পারবেন কিনা ডায়াগনস্টিকের উপর, এই কনসার্নও থাকবে। যেমন আমরা একটা আলফা ভেরিয়েন্টের নাম শুনেছিলাম B117, তার মানে আমরা বলছি দেখেন এটা 56% মোর ট্রান্সমিসেবল, এবং আর নট মানে হচ্ছে একজন থেকে কতজনকে ছড়াবে, সে সংখ্যাটা 1.14 ছিল। তার মানে একজন থেকে প্রায় 1.5 জন 2 জন ছড়াতে পারে। কিন্তু যদি এইটার সঙ্গে E484 নামে একটা মিউটেশন হয়ে যায়, তখন কিন্তু R0 এর সংখ্যা বেড়ে যাবে, এবং তখন নিউট্রালাইজেশন, আমাদের বডি যে নিউট্রালাইজ করবে তাকে, সে ক্ষমতাটা কমে যাবে, মানে ভ্যাকসিন এফিকাসি কম থাকবে তখন। তাহলে একটা ভেরিয়েন্ট যখন মিউটেন্ট হয়, এমন কতগুলো ডেলিকেট জায়গায় মিউটেশনটা হতে পারে, যেমন E484K অর কিউ, যেখানে ভ্যাকসিনের এফিকাসিও কমে যাবে, নিউট্রালাইজেশন এফিকাসিও কমে যাবে। তাহলে এই জিনিসগুলো কিন্তু ডিফারেন্ট ভেরিয়েন্টের সম্পর্কে আমরা দেখেছি, এবং দেখার কারণে যেসব ভ্যাকসিন গুলো প্রতি সময় প্রোডাকশন হয়েছে, ফাইজার, মডার্না, অক্সফোর্ড, জনসন জনসন, নোভাভ্যাক্স, অথবা আমাদের যেসব সাইনোফার্মা, এসব ভ্যাকসিন গুলো এসেছে, তাদের এগেনস্ট এই ভেরিয়েন্ট গুলা কতটুকু ইফিকেসি দেখিয়েছে, ইট বিকামস ভেরি মাচ ইম্পর্টেন্ট। কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা, যেটা আমাদেরকে প্রথম দেওয়া হয়েছিল, ইভেন দো ভেরিয়েন্টস অফ দেয়ার, তার কিন্তু ইফেক্টিভনেস ছিল অনেক ভালো, 74.7, 84% পর্যন্ত। তাই ভ্যাকসিন নিয়ে অনেক বেশি কনসার্ন থাকা যাবে না, ভেরিয়েন্টের এগেইনস্টে কতটুকু করছে কি করছে না। আমি বলবো যে ইফেক্টিভনেস কিন্তু প্রায় প্রত্যেকটা ভ্যাকসিনেরই ভালোই দেখিয়েছে এগেইনস্ট দিস ডিফারেন্ট কাইন্ড অফ ভেরিয়েন্ট। কোনোটাই কিন্তু একেবারে পুয়ার ছিল এমন বলা যাবে না। সিমিলারলি 1617 এর এগেইনস্টেও দেখবেন, ইভেন ভারত যে তাদের ভ্যাকসিন তৈরি করেছে, সে ল্যাব স্টাডিতেও কিন্তু নিউট্রালাইজেশন এফেক্টটা ভালো ছিল। একটা র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়ালের জন্য অপেক্ষায় আছে, রিয়েল ওয়ার্ল্ড সিনারিও কিন্তু আমাদেরকে বুঝাবে যে আসলে এটা কি পরিমাণ ইফেক্টিভনেস হবে। অতএব যখনই আইডেন্টিফাই যেখানেই হোক না কেন, সেই দেশে কি যে ভ্যাকসিনই চলুক না কেন, ইম্পর্টেন্ট জানতে হবে এই ভ্যারিয়েন্টটা কেমন, এবং ভ্যাকসিনের এগেইনস্ট তার প্রকারভেদটা কেমন হচ্ছে, এটা কি হাইলি ইফেক্টিভ থাকতেছে নাকি ইফেক্টিভনেসটা কমে যাচ্ছে, এটা আমাদেরকে দেখে যেতেই হবে। এখন পর্যন্ত আমরা আশাবাদী বলতে পারি, কিন্তু সামনের দিনটাতে আমরা জানি না কি হবে, যে কোনো ভেরিয়েন্ট কি এমন আসবে যেগুলো ভ্যাকসিনের ইফিকেসি অথবা ইফেক্টিভনেসকে কমিয়ে দেবে কিনা, আমরা আসলে একটা উৎসাহে মেতে থাকবো আর কি। এই ছবিটা খুব ইম্পর্টেন্ট এই জন্য যে বিভিন্ন দেশ তো আসলে ভ্যাকসিন দিচ্ছে, এবং বিভিন্ন দেশ কিন্তু ভেরিয়েন্ট দেখছে। তাহলে এই ভেরিয়েন্ট দেখার মধ্যে ভ্যাকসিন দেওয়ার মাধ্যমে কি কোনো পার্থক্য আসতে পারে মানুষের কেস এবং ডেথে? আমি বলবো ইয়েস, আসতে পারে। যদি এমন হয় যে একটা স্ট্রেন চলছিল আমাদের এখানে, এটা কমপ্লিটলি রিপ্লেস করে গেল, এবং ওই দেশ কোনো ভ্যাকসিনই দিচ্ছে না, তখন দেখা যাচ্ছে যে প্রায় 3 গুণ পরিমাণ মৃত্যু বেড়ে যেতে পারে শুধুমাত্র একটা নিউ ভেরিয়েন্টের জন্য। সুতরাং শুধু ভেরিয়েন্ট কি মৃত্যু বাড়ায়? আমি বলবো বাড়ায়, প্রোভাইডেড যে ওইখানে কোনো রকম ভ্যাকসিনেশন প্রোগ্রাম নেই, যদি এমন থাকে। আরটা যদি এমন হয় যে ফুল স্ট্রেনটাকে আমরা রিপ্লেস করে ফেললাম, এই যেমন এটার মাধ্যমে, কিন্তু ভ্যাকসিনেশনটা ডিলে করে ফেললাম, যেমন বাংলাদেশ, তাই না? যে আমরা কিন্তু রিপ্লেস করে ফেলছি এখন, তাই না? ডেল্টা দিয়ে সব রিপ্লেস করে ফেলছি, অন্যান্য ভেরিয়েন্ট গুলোকে, এবং ভ্যাকসিন ডিলে করে ফেললাম। সেক্ষেত্রেও কিন্তু অলমোস্ট 2-4 রেজ অফ ডেথ হতে পারে, যেটা আমরা দেখেছি। এই জন্য আপনি দেখবেন যে কি গত বছর এই সময় আমাদের ডেথ ছিল 30, 50, 60, কোনো কোনো ক্ষেত্রে 100, এখন কেন 200 নিচে নামছে না? বিকজ অফ দিস ওয়ান। কিন্তু যদি এমন হতো আমরা অপটিমাল একটা ভ্যাকসিনেশন করেছি, সঙ্গে সঙ্গে মৃত্যু কমে যাবে 1 to 1.5। আর যদি এমন হয় যে কোনো রিপ্লেস করলাম না, এই ভাইরাস মিউটেন্টটাই আগামী 1 বছর, 1.5 বছর, 2 বছর চলছে, তাহলে কিন্তু অটোমেটিক্যালি ভ্যাকসিনেশনের সঙ্গে সঙ্গে এটা বেজে চলে যাবে, which is very good news for us। তাহলে আমাদের ভালো ভ্যাকসিনেশন কাভার দিতে হবে, যত রকম ভেরিয়েন্টই আসুক না কেন। এটাই কিন্তু এই ছবির
মোদ্দা কথা। ক্লিনিক্যাল কোর্স আমি বলবো যে আমাকে 3টা জায়গায় ভাগ করে ফেলতে হবে, কারণ এটা মাল্টি সিস্টেম ডিজিজ, অনেকগুলো জায়গায় এফেক্ট করতে পারে। কিন্তু স্টেজ 1টা হচ্ছে আর্লি ইনফেকশন, যেখানে ভাইরাস অনেক বেশি গ্রোথ আপ করে। তারপর একটা স্টেজ 2 থাকে, মানে পালমোনারি ফেজ, যেখানে কাশি, লোয়ার রেসপিরেটরি সিম্পটম গুলো আসে। এবং লুক এট দিস ওয়ান, এটা ওভারল্যাপ হচ্ছে, তার মানে যখন ভাইরাসও থাকতেছে তখন কিন্তু ইনফ্লামেশনও চলছে, তাই না? তাহলে এই জায়গাটা ভেরি ইম্পর্টেন্ট, এটা ওভারল্যাপ হতে পারে এবং তার পরবর্তী সময় ধীরে 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 ভাইরাসের মাত্রা কমে যাচ্ছে, কিন্তু ইনফ্লামেটরি রেসপন্স অনেক বেশি আসতে পারে, যেটার নাম অনেকে হাইপার ইনফ্লামেশন ফেজ অথবা ডেঞ্জারাস একটা ফেজ বলার চেষ্টা করা হচ্ছে আর কি। তাহলে যখন স্টেজ 1-এ থাকবে কোনো মানুষ, তখন আর্লি ইনফেকশনের জন্য তার কিছু কনস্টিটিউশনাল সিমটম হবে, তাই না? জ্বর থাকবে, একটু ড্রাই কফ, কিছু ক্ষেত্র বিশেষে এখন ডায়রিয়াও পাওয়া যেতে পারে, সর্দি, মাথা ব্যথা, কারো কারো গায়ে ব্যথা থাকতে পারে, ইদানিংকালে কারো কারো র্যাশ ডেভেলপমেন্ট করছে। এমন হতে পারে যে সর্দিটা বেশি, গলা ব্যথা বেশি, ডেল্টা ভ্যারিয়েন্টে যেটা ইদানিংকালে দেখা যায়। কিন্তু এর আগে যেটা ছিল যে তখন হয়তো স্মেল পাচ্ছিল না, হেডেক হচ্ছিল, বডি এক হচ্ছিল। এবং যখন আমাদের চলে আসলো যে বিটা ভ্যারিয়েন্ট অথবা গামা ভ্যারিয়েন্ট, তখন কিন্তু দেখা গেল যে লুজ মোশন হয়েছে, ডায়রিয়া হচ্ছে কারো। তো ডিফারেন্ট টাইপ অফ যে প্রেজেন্টেশন, এগুলোও কিন্তু ভেরিয়েন্টের সঙ্গে অনেক সময় চলে যায়। তা আমি বলবো যে ক্ষেত্র বিশেষে আমাদের দেখতে হবে, যখন ভাইরাস অনেক বেশি চলে আসে তখন বডি কি করে। বডি তো চট করে একটা রেসপন্স করার চেষ্টা করবে আমাদের যে বর্ন ইমিউনিটি আছে তার মাধ্যমে, এবং সেই মাধ্যমটা আসবে আসলে নিউট্রোফিল। প্রথম দিকে ভাইরাসের জন্য নিউট্রোফিল আসে। এবং ইন্টারেস্টিং হচ্ছে এটাই কিন্তু অন্য ভাইরাসের সঙ্গে পার্থক্য। অন্য ভাইরাসে দেখবেন যে হয়তো লিম্ফোসাইট অনেক বেশি প্রেডমিনেন্ট হয়, কিন্তু এই ভাইরাসের বৈশিষ্ট্য হচ্ছে এখানে নিউট্রোফিল অনেক রেসপন্স করে, এই জন্য লিম্ফোপ্যানিয়া হয়ে যেতে পারে এবং নিউট্রোফিলটা বেড়েও যেতে পারে। এবং ইন্টারেস্টিং হচ্ছে যে যখন ওভারল্যাপ হয় তখনই কিন্তু আসলে রেসপিরেটরি সিমটম গুলা ধীরে 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 খারাপের দিকে যাওয়া শুরু করে। মানুষ তখন পেশেন্ট গুলো বলা শুরু করবে, আমার তো খুব কাশি হচ্ছে, একটু একটু শ্বাসকষ্ট শুরু হয়ে গেল। এবং আমরা হয়তো ডাক্তাররা তখন বলবো, আসলে কি আমরা হাইপোক্সিয়া দেখা শুরু করলাম? ইয়েস। তখনই হয়তো PiO2 এবং FiO2 যেগুলো আস্তে আস্তে কমতে থাকে less than 300। ওই সময়টাতে আপনি যদি এক্সরে করান অথবা আমরা যদি কোনো অনেকে HRCT করাচ্ছে, তখন হয়তো ফাইন্ডিং চলে আসতে পারে। আরেকটা হচ্ছে যে না, ভাইরাস চলে গেল কিন্তু রেসপন্স অফ ইনফ্লামেশন কমলোই না, বরঞ্চ হাইপার ইমিউন রেসপন্স দিয়ে ফেললো, হুইচ ইজ ভেরি ডেঞ্জারাস, যেটার কারণে অনেক সাথে ক্রিটিক্যাল ইলনেস হয়ে যেতে পারে মানুষের, ARDS, শক, ফেইলিওর। এবং ওই সময় কিন্তু আমরা অনেক বেশি পরিমাণ ইনফ্লামেটরি মার্কার পাই। তাহলে আমাদের খেয়াল করতে হবে স্টেজ 1 মানে অনেক ভাইরাস, তার মানে এখানে আমরা যদি একটা চিন্তা করতে হবে যে এটা নিজে নিজে ভালো হয়ে যাচ্ছে কিনা। ওভারল্যাপ একটা জায়গা থাকতে পারে যেখানে হয়তো অ্যান্টিভাইরালের কিছু রোল থাকবে, এখানে কিছু না কিছু করা যেতে পারে। আরেকটা হচ্ছে এই স্থানগুলোতে আমাদের হয়তো চিন্তা করতে হবে ইমিউনো সাপ্রেস করা যায় কিনা, ইমিউনো মডুলেটর কোনো কিছু দেওয়া যায় কিনা পটেনশিয়াল থেরাপি হিসাবে, তাই না? আমি চিকিৎসা চলে আসবো এই জন্য যে ক্লিনিক্যালি যখন আমরা প্রেজেন্টেশন করি, আমাদেরকে খেয়াল করতে হবে আমরা আসলে কিভাবে রোগীগুলোকে দেখবো। আমি বলবো দেখেন, এই ভাইরাস হচ্ছে এমন একটা ভাইরাস যেটা অ্যাসিমটোমেটিক থেকে শুরু করে ডেথ পর্যন্ত করে ফেলতে পারে। কত ভেরিয়েবল প্রেজেন্টেশন, কত ভেরিয়েবল সিভিরিটি আসলে ভাইরাসটা দেখাতে পারছে, তাই না? কারো কোনো সিমটমই হচ্ছে না, শুধুমাত্র পজিটিভ, দ্যাটস ইট, ফিনিশ। এবং এভাবে এই চাষ শেষ হয়ে গেল। প্রি সিমটোমেটিক অর্থাৎ সিমটমের আগে কারো কারো পজিটিভ থাকতেছে, এমন অবস্থায় অনেক কিছু শেষ হয়ে গেল। কেউ কেউ মাইল একটা সিমটম নিয়ে শেষ হয়ে গেল, একটা কনস্টিটিউশনাল সিমটম। তারপরে কারো কারো মডারেট হলো, মানে তার নিউমোনিয়ার মতো কোনো একটা প্রেজেন্টেশন, রেসপিরেটরি সিস্টেম হলো। তারপরে দেখা যাচ্ছে কারো কারো হতো সিভিয়ার হয়ে গেল। এই নিউমোনিয়াটাই এমন একটা পজিশন নিয়ে গেল, সিভিয়ার নিউমোনিয়া করে, হাইপোক্সিয়া করে, একেবারে পেশেন্টের কন্ডিশনটাকে ক্রিটিক্যাল করে ফেলল। অথবা আদার্স কোনো অর্গানের যেসব এসি ইনহিবিটর রিসিপ্টর আছে তার মাধ্যমে ধরে প্রবলেম করবে, যেমন হার্টে ধরলে মায়োকার্ডাইটিস করে ফেলতে পারে, রিদমের ট্রাবল করতে পারে, হার্ট ফেলিওর করে ফেলতে পারে, থ্রোম্বোএম্বলিক ম্যানিফেস্টেশন করে গিয়ে স্ট্রোক করে ফেলতে পারে, শরীরের বিভিন্ন জায়গায় ইমিউনোথ্রম্বোসিস ডেভেলপমেন্ট হয়ে যেতে পারে, জিআই ট্র্যাক্টের প্রবলেমের জন্য সেখানটাতেও আবার কোয়াগুলেশন হতে পারে। এবং ইন্টারেস্টিং, আমি প্যাথোফিজিওলজিতে যাচ্ছি না অনেক বেশি, কিন্তু ইমিউনোথ্রম্বোসিস অথবা ইমিউন মেডিয়েটেড থ্রম্বোসিস এবং একই সঙ্গে ডিফারেন্ট অর্গানে সিরিয়াস ভাইরেমিয়া এবং ইনফ্লামেশনের মাধ্যমে ও কিন্তু টিস্যু ডিস্ট্রাকশন করছে, এরকম অসংখ্য প্রমাণ কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সময়। তাহলে একটা পেশেন্ট অ্যাসিমটোমেটিক পেশেন্ট থেকে মাইল্ড, মাইল্ড থেকে মডারেট, মডারেট থেকে সিভিয়ার, সিভিয়ার থেকে ক্রিটিক্যাল ইলনেস, এই সবগুলো স্টেজ কিন্তু একটা মানুষের যেতে পারে। কেউ কেউ হয়তো একটা স্টেজ থেকে একটা স্টেজ নাও যেতে পারে। তাহলে এত ভেরিয়েবিলিটি যদি কোনো একটা ভাইরাসের থেকে থাকে, তাহলে কোনো একটা স্টেজ দিয়ে আরেকটা স্টেজকে জাজমেন্ট করাটা কখনোই উচিত হবে না। সেই জন্য আমি বলবো আমাদেরকে জানতে হবে যে কি কি মাইল্ড ইলনেস, মানে একটা ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস কিন্তু তার কোনো প্রবলেম নেই, নো রেসপিরেটরি প্রবলেম, ডিস্ট্রেস কিছু থাকবে না। আরেকটা হচ্ছে মডারেট, তার মানে কি, তার মানে তার স্যাচুরেশন মোর দেন 90 আছে, এটা হলো অ্যাডাল্টের জন্য মডারেট, কিন্তু তার নিউমোনিয়া আছে।
এই নিউমোনিয়াটা ক্লিনিক্যাল নিউমোনিয়া হবে মোস্ট লাইকলি। সুতরাং যদি 6 দিন 7 দিন পরবর্তী সময়ে কারো যদি জ্বর, কাশি এবং শ্বাসকষ্ট এবং ক্লিনিক্যালি যদি কোনো ফাইন্ডিং থেকে থাকে, তখনই আমরা বলে ফেলবো এটা মডারেট কেস। কেমন? কারণ আমরা রেডিওলজিক্যালি বলছি না কেন? তার কারণ দেখা গেছে অ্যাসিমটোমেটিক পেশেন্ট এবং মাইল্ড পেশেন্ট যাদেরকে সিটি স্ক্যান করা হয়েছে তাদের মধ্যে 10-15% কেসের রেডিওলজিক্যাল এভিডেন্স ছিল। সুতরাং রেডিওলজিক্যাল এভিডেন্স দিয়ে মডারেট বলা যাবে না। তাহলে মডারেটের ক্ষেত্রে আমরা এক্সপেক্ট করব 90-র উপরে থাকবে, কিন্তু রোগীগুলো কমপ্লেইন দিতে পারে আমার শ্বাসকষ্ট হচ্ছে, বুকে ব্যথা হচ্ছে, তার মানে আমাদেরকে গুরুত্ব দিয়ে দেখতে হবে রোগীগুলোকে। তারপর হলো সিভিয়ার, মানে যে কারণেই হোক না কেন রেসপিরেটরি রেট কারো মোর দেন 30 হয়ে গেল অথবা স্যাচুরেশন লেস দেন 90 হয়ে গেল কিনা, এই কন্ডিশন গুলা যখন নিউমোনিয়া থাকবে সেগুলো হচ্ছে সিভিয়ার কেস। এবং তখনই আমাদেরকে চিন্তা করতে হবে, আমরা যদি আর্লি ইন্টারভেনশন এগুলোকে না করি এগুলো কিন্তু ক্রিটিক্যালের দিকে চলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর ক্রিটিক্যাল ইলনেস একটু সরাসরি ভাগ করা হয়েছে কয়েকভাবে। একটা হচ্ছে আপনি এআরডিএস, সেপটিক শক এবং অর্গান ফেইলিউর। তাহলে এই জায়গাগুলোতে চলে যেতে পারে কোনো কোনো রোগীর ক্ষেত্রে, যেটাকে আমরা ক্রিটিক্যাল ইলনেস বলি, এবং তাদের ক্ষেত্রে হয়তো অনেক বেশি পরিমাণ কেয়ার দেওয়া দরকার হতে পারে। এই হচ্ছে আমাদের ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন, ভেরি সিম্পলিফাইড ওয়েতে যদি আমরা মনে রাখি আমাদের জন্য কিন্তু অনেক ভালো হবে। চিকিৎসায় চলে আসি, তাহলে আমাদের জন্য সুবিধা যেটা প্রমাণিত চিকিৎসা সেটা হচ্ছে আমাদের এই রোগীগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে রেসপিরেটরি প্রবলেম করে, যদিও অন্য অর্গান ইনভলভমেন্ট হতে পারে, এবং সেটার রিফ্লেকশন হচ্ছে কি হাইপক্সিয়া। তাহলে হাইপক্সিয়ার জন্য সারা বিশ্বে প্রমাণিত হাই কোয়ালিটি এভিডেন্স হচ্ছে অক্সিজেন। এটা এমন কোয়ালিটি এভিডেন্স যে আপনি কারোর সঙ্গে কোনো ক্লিনিক্যাল ট্রায়াল দিতে পারবেন না, অপেক্ষা থাকলে এটা দিতেই হবে, এটা কোনো ক্লিনিক্যাল ট্রায়াল করা যাবে না, ইট হ্যাজ বিন প্রুভেন ইন সাচ এ ওয়ে। তাহলে 1 নম্বর হচ্ছে যে চিকিৎসা হল যদি একটাই থেকে থাকে ভালো, দ্যাট উইল বি অক্সিজেন। সাপোর্টিভ কেয়ার, সাপোর্টিভ কেয়ার গুলো আগে বলা হচ্ছে এই জন্য যে এই নতুন কোনো ভাইরাস যখন আসবে তখন অ্যান্টিভাইরাল অথবা কোনো কিছু হয়তো চেষ্টা করা যেতে পারে, কিন্তু মূল চিকিৎসাটা আসবে আসলে সাপোর্টিভ। কারণ অ্যান্টিভাইরাল হাই কোয়ালিটি কোনো এভিডেন্স দেখাতে পারছে না যে মৃত্যু কমিয়ে ফেলছে, এবং হাই কোয়ালিটি এভিডেন্স গুলো খুব বেশি নেই, সেজন্য আমাদের সাপোর্ট গুলাকে মাথায় রাখতে হবে। দ্বিতীয় যেটা অবিস্মরণীয় ভাবে প্রমাণিত হয়েছে এই ভাইরাসের মাধ্যমে, এটা হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্টের রোল। তার মানে এটা যে ইমিউনোথ্রম্বোসিস করে তার অসংখ্য প্রমাণ কিন্তু আমরা ইতিমধ্যে গত 1.5 বছরে দেখেছি, যেটা মানুষ মরে যাওয়ার পরে গিয়ে অটপসিতেও দেখা গেছে বিভিন্ন রকম বিভিন্ন দেশে। আরেকটা হচ্ছে যে ইভেন জীবিত অবস্থায় ক্রিটিক্যাল ইলনেসের ডিফারেন্ট জায়গাতে ইমেজিং এর মাধ্যমে অথবা ক্লিনিক্যালি অথবা আল্ট্রাসোনোগ্রাফি ডিফারেন্ট ইনভেস্টিগেশনের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে না, আমরা আসলে কোয়াগুলেশনের সমস্যায় ভুগছি। কথা হচ্ছে কোয়াগুলেশনের জন্য কি কি রিস্ক ফ্যাক্টর দায়ী। আমি বলবো যে কোনো অ্যাকুইট ইলনেসে সাধারণত কোয়াগুলেশন বাড়ে, বিশেষ করে যদি কেউ বেড রিডেন থাকে, স্ট্যাসিস থাকে। অনেক ক্ষেত্রে কোনো দেশের জেনেটিক্স কিন্তু ডিকটেট করে তার হাইপার কোয়াগুলেশন হবে কিনা। এই কোভিড-19 এর ক্ষেত্রে আমি বলবো কারো বেশি ডায়রিয়া হচ্ছে কিনা দেখেন, কেউ সেপ্টিসিমিয়া হয়ে গেছে কিনা দেখেন, অর্গান ফেলিওর, লিভার অর্গান ফেলিওর, হার্টে ফেলিওর, কিডনিতে ফেলিওর, এগুলো বেশি বেশি, অথবা তার কোনো আন্ডারনিতে ম্যালিগনেন্সি আছে কিনা দেখেন। বুঝতে হবে এইসব রোগীগুলোর হাইপার কোয়াগুলেশন স্টেট বেশি হবে, রাইট? তাহলে আরেকটা হচ্ছে যে ইনফ্লামেটরি রেসপন্স যখন অনেক বেশি আসবে তখনও কিন্তু কোয়াগুলেশন বেশি হবে। তার মানে আমরা যে এন্ডোথেলিয়ামের গায়ে গায়ে ভাইরাসকে লাগিয়ে দিচ্ছি এসি রিসেপ্টরের মাধ্যমে, এখানে যদি অনেক পরিমাণ আসলে ইনফ্লামেশন হয়, এন্ডোথেলাইটিস হয়, এটা স্টিমুলেট করে ফেলবে হাইপার কোয়াগুলেশন স্টেট, ইমিউনোথ্রম্বোসিস। এবং যদি এটার উপর দিয়ে কারো সুপারঅ্যাডেড ইনফেকশন আমরা করে ফেলি তাহলে বেড়ে যাবে, রাইট? তাহলে আপনি যখন দেখছেন এগুলো খেয়াল করতে হবে যে ইনফ্লামেশন আমরা অনেক বেশি ভাবছি কিনা, এই ধরনের রিস্ক ফ্যাক্টর রোগীটা আমাদের সেরকম কিনা, এই রোগীটার লিম্ফোপেনিয়া কিনা অনেক বেশি, এবার সিআরপি বেড়ে গেছে, ইন্টারলিউকিন 6 বেড়ে গেছে, এই ডাজন্ট মিন দ্যাট আসলে শুধুমাত্র ইনফ্লামেশন। এই যে সিআরপি বেড়ে গেছে এটাই মিন করতেছে তার হাইপার কোয়াগুলেশন শুরু হয়ে যাচ্ছে, এবং সেটার হেমোস্ট্যাটিক অ্যাবনর্মালিটির জন্য যখন অনেক বেশি ইমিউনোথ্রম্বোসিস হবে, অনেক বেশি পরিমাণ হাইপার কোয়াগুলেশন সিস্টেম চলে আসবে, ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলোপ্যাথি হয়ে যাবে, সেটার রিফ্লেকশন ডিফারেন্ট অর্গানে হবে। যদি লাংস হয় পালমোনারি মাইক্রোথ্রম্বাই হয়ে যাবে, যদি হার্টে হয় মায়োকার্ডিয়াল ইনজুরি হয়ে যাবে, কার্ডিয়াক বায়োমার্কার গুলো শাঁ করে বেড়ে যাবে। আমরা তখন খালি বারে বারে ডি ডাইমার করছি, ডি ডাইমার বেড়ে যাবে, এফডিপি বাড়তে পারে, কারো 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 প্রথম ইন টাইম বাড়তে পারে, কারো কারো প্রথম ইন টাইম ঠিক থেকে এবিটিডি বেড়ে যেতে পারে, কারো কারো প্লাটিলেট কাউন্ট কমতে পারে। এই জন্য কোভিড-19 এর পেশেন্টগুলোকে যখন আমরা দেখি কেন প্লাটিলেট কাউন্ট কমে গেল, চিন্তা করতে হবে আসলে কি ইনফ্লামেশনের জন্য হেমোস্ট্যাটিক অ্যাবনর্মালিটি হয়ে গেল, তাই না? সো দ্যাট ইজ দ্য রিজন ওয়াই আমরা যখন ক্লিনিক্যালি এগুলোকে দেখার চেষ্টা করবো আমাদেরকে খেয়াল করতে হবে যে কারো কারো ভেনাস থ্রম্বোএম্বোলিজম, পালমোনারি এম্বোলিজম অথবা মায়োকার্ডিয়াল প্রবলেম হয়ে যাচ্ছে কিনা। এটা যদি আমরা খেয়াল না করি
আমরা কিন্তু মিসিং পয়েন্ট থাকবে। তাহলে যে রোগীটার অনেক বেশি ডাইমার হয়ে যাচ্ছে, যে রোগীটার অনেক বেশি সিআরপি হয়ে যাচ্ছে, যে রোগীটার অ্যাকুইট ইলনেস অনেক বেশি পরিমাণ অর্গানের সমস্যা হয়ে যাচ্ছে, আমাদেরকে খেয়াল করতে হবে আমরা কি একটু কার্ডিয়াক সাইটটা দেখবো, একটু ইসিজি করা, একটু ইকো করা, আমরা কি তার একটু এক্সরেটা আবার রিপিট করে দেখবো কোনো কারণে থ্রম্বোএমবোলিজম ধরে ফেলে যাচ্ছে কিনা, আমরা কি একটু কোয়াগুলোপ্যাথির পিকচার্স গুলো দেখবো যে পেশেন্ট আসলে ডিআইসি তে চলে যাচ্ছে কিনা। সো মাচ ইম্পর্টেন্ট। অক্সিজেন কিভাবে দিতে হয় এটা নিয়ে ডিটেল আলোচনা করলে একটা ক্লাস চলে যাবে। আমি শুধু একটা কথা বলি যে অক্সিজেন আমাদেরকে দিতে হবে গ্রেডেড ওয়েট। এই জন্য বলা হচ্ছে কি সিকোয়েন্স অফ অক্সিজেন ডেলিভারি জানা হয়। সিকোয়েন্স অফ অক্সিজেন ডেলিভারি, অক্সিজেন প্রথমে আমাদেরকে দিতে হবে নেজাল ক্যানুলা দিয়ে, সেটা আমরা 1 থেকে 5 লিটার পার মিনিট পর্যন্ত দিতে পারবো, এবং সেটা হার্ডলি 40% পর্যন্ত দেওয়া যাবে, এর বেশি নয়। যে দিলাম দিয়ে আমরা কি দেবো, আমাদের শুধু টার্গেট থাকবে একটা, যেন রোগীটার অক্সিজেন স্যাচুরেশন 88% নিচে না আসে। আমরা পালস অক্সিমেট্রি যেটা সে বাসা থেকে দেখা শুরু করেছে এবং কেউ যদি অক্সিজেন দেওয়া শুরু করেন এটাই দেখবো। খেয়াল করতে হবে একটা রোগী যখন বাসা থেকে হাসপাতালে যাবে তখন আপনি খেয়াল করবেন আপনাদের রোগীটার কি স্যাচুরেশন 92 নিচে চলে আসলো, আপনি অ্যাডভাইস করেন প্লিজ ভর্তি হন, এখন আপনাকে অক্সিজেন দিতে হবে। কিন্তু যখন আপনি অক্সিজেন দেওয়া শুরু করবেন তখন টার্গেট করবেন ওর কি 88% বেশি আছে, ইয়েস আই উইল বি হ্যাপি। 90% বেশি আছে, ইয়েস মোর দ্যান হ্যাপি। ওকে, এর মানে এই না যে আপনাকে 98 নিতে হবে, 99 নিতে হবে, নট নেসেসারি, কোনো প্রয়োজন নেই। তাহলে এইভাবে আমরা দিব। তারপরও যদি লেট দেন 88% থেকে থাকে তখন আমাদের মোর দেন 6 লিটার পার মিনিট করে দিতে হবে। সেক্ষেত্রে আমরা সিম্পল ফেস মাস্কের মাধ্যমে দিব। একই রকম ভাবে স্যাচুরেশন 88 এর নিচে চলে আসলো কিনা, যদি স্যাচুরেশন তারপরও 88% নিচে থাকেই তখন আপনি এনআরবি দিবেন, নন রিব্রিদার মাস্ক। এর আগে কিছু পার্সিয়াল রিব্রিদার মাস্ক ছিল, সেখানে আমরা যাচ্ছি না যেহেতু আমাদের এখানে অ্যাভেলেবল নেই। নন রিব্রিদার মাস্কে একটা রিজার্ভার ব্যাগ থাকে, ওই ব্যাগের মাধ্যমে অলমোস্ট প্রায় 100% অক্সিজেন দেওয়া যায়। যদি ঠিক একই রকম লেস দেন 88% কিনা তখন সিদ্ধান্ত হবে। আর তো 15 লিটার বেশি দেওয়া যাচ্ছে না, 6 লিটার থেকে ফেস মাস্ক থেকে সুইচ করে 10 থেকে 15 লিটার এনআরবি তে দিলাম, এখন আমরা হাই ফ্লো নেজাল ক্যানুলাতে যেতে পারি। এই হাই ফ্লো নেজাল ক্যানুলা তো আপনি সেম একই রকম ভাবে হতে পারে, এবং সেটাও যদি কাজ না করে তখন আপনি নন ইনভেসিভ ভেন্টিলেশন মানে সিপ্যাপ বাইপ্যাপে যেতে পারেন। এই জায়গাটাতে অনেক সময় অনেকে বলতে পারে যে হাই ফ্লো নেজাল ক্যানুলা এবং সিপ্যাপ বাইপ্যাপ এটা অল্টারনেটিভলি ইউজ করা যেতে পারে যদি আমরা এনআরবি ফেল না হয় অথবা ফেল যদি হয়ে যায়। তাহলে এই জায়গাটা খুব ক্রিটিক্যাল, ইউ ক্যান ওভারল্যাপ দিস ওয়ান। কিন্তু যেটুকু হোক না কেন প্রায় প্রত্যেকটা জায়গাতে যদি রোগীরা জেগে থাকে তখন কিন্তু অ্যাওয়েক প্রনিং অনেক বড় ভূমিকা পালন করবে। কোনো কোনো ক্ষেত্রে এমনও হতে পারে নন ইনভেসিভ ভেন্টিলেশন মানে সিপ্যাপ বাইপ্যাপ দেওয়ার পরেও স্যাচুরেশন কিছুতেই ইমপ্রুভমেন্ট হচ্ছে না, তখন কিন্তু আরো উপায় থাকবে না, তখন মেকানিক্যাল ভেন্টিলেশন দিতে হবে। অ্যাওয়েক প্রনিং যদি পার্সন নিজের থেকে যদি করতে পারে তাহলে সবচেয়ে ভালো, যদি করতে না পারে সেক্ষেত্রে একটা প্রনিং টিম থাকলে তাহলে তাকে হয়তো উপর করে দিতে পারবে। এটা আমাদের জন্য বলা হচ্ছে যে খুব ইম্পর্টেন্ট, এবং অ্যাওয়েক প্রনিং হ্যাজ বিন প্রুভেন যে এইসব পেশেন্টগুলোর থেকে অনেক বেশি ইমপ্রুভমেন্ট হয়। আরেকটা হচ্ছে যে আমরা অনেক ক্ষেত্রে বলি যে এইসব পেশেন্টরা যারা নন ইনভেসিভ ভেন্টিলেশন পাচ্ছে পেতেই থাকুক, আসলে কিন্তু এদের অনেক বেশি বেনিফিট হবে না। সেক্ষেত্রে একটা সিদ্ধান্ত চলে আসতে হবে আমরা চট করে তাকে ইন্টিউবেশন করবো কিনা। তবে কোভিড-19 এর ক্ষেত্রে একটা জিনিস দেখা গেছে যে আর্লি ইনটিউবেশন করলেও যে অনেক বেশি পরিমাণ ভালো আউটকাম হয় তেমন কোনো ভালো, এই জন্য কারো কারো কথা একটা টেন্ডেন্সি থাকে যে আমরা চেষ্টা করে দেখি এনআইভি হাই ফ্লো নেজাল ক্যানুলা দিয়ে রোগীটাকে যতক্ষণ পর্যন্ত সার্ভাইভ করা যায়। আরেকটা হচ্ছে আমাদের খেয়াল করতে হবে যেসব রোগীগুলো ক্রিটিক্যাল তাদেরকে যে অনেকগুলো অ্যারোজল জেনারেটিং প্রসিডিউর হবে, যেমন ইনটিউবেশন এক্সটিউবেশন যখনই করেন, কোনো একটা ইনভেসিভ ব্রঙ্কোস্কোপি, ইভেন আপনি যদি এন্ডোস্কোপি করেন, সাকশন করেন, ট্রাকিওস্টমি, সবগুলো কিন্তু অ্যারোজল জেনারেট করতে পারে। আর একটা হচ্ছে হাই ফ্লো নেজাল ক্যানুলা এনআইভি, এগুলো নিজেরাই অ্যারোজল জেনারেট অনেক বেশি করে কিনা খুব ভালো কোয়ালিটি এভিডেন্স কিন্তু নেই, সুতরাং আপনাদের ভয়ের খুব একটা কারণ নেই। এবার আমরা ড্রাগের ক্ষেত্রে আসি, কতগুলো ওষুধ আমরা ব্যবহার করি, এগুলোর আসলে কি রোল আছে না রোল আছে জানার পরে আপনাদের জন্য সুবিধা হবে। একটা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কতগুলো রিকমেন্ডেশন দিয়েছিল তাদের লাস্ট যে থেরাপিউটিক রিকমেন্ডেশন গাইডলাইনে, ওখানে আমি প্রথমেই আইভারমেকটিন দিয়ে শুরু করি এই জন্য যে আমাদের বাংলাদেশে এটা তো আসলে মুড়ি মুরগির মতো হয়ে গেছে, সবাই ব্যবহার করছেন, কেউ কেউ প্রেসক্রিপশনও দিচ্ছেন। তাহলে ওরা কি বলে, ওরা বলে দেখেন যে আপনি যেসব পেশেন্টগুলোকে দিচ্ছেন কোভিড-19 এর যে কোনো সিভিরিটি হোক, অ্যাসিমটোমেটিক থেকে শুরু করে যে কোনো সিভিরিটি হোক, তাদের ক্ষেত্রে নট টু ইউজ দ্য আইভারমেকটিন ইন পেশেন্ট উইথ কোভিড-19 except in the context of clinical trial। অর্থাৎ আপনি যদি কোনো ক্লিনিক্যাল ট্রায়াল দেন তাহলে ঠিক আছে, আদারওয়াইজ আপনার আসলে রুটিনলি ইউজ করা কখনোই উচিত হবে না। এবং এর পরবর্তী সময় যে রিকমেন্ডেশনটা এসছে তাতে বলা হচ্ছে
শুধুমাত্র যে কোনো সিভিয়ারিটি না, প্রোপাইল্যাক্সিস হিসাবে যদি আপনি কাউকে ব্যবহার করতে চান আইভারমেকটিন, ইট ইজ নট রিকমেন্ডেড বাই এনি অথরিটি। সুতরাং আমরা যেটা ব্যবহার করছি এটা সায়েন্টিফিক নয়। এবং ভেরি রিসেন্টলি আইভারমেকটিন সম্পর্কে একটা পেপার আসছে, মেটা অ্যানালাইসিস, সেখানে দেখানো হচ্ছিল আইভারমেকটিন নাকি অনেক ভালো কাজ করে। আনফর্চুনেটলি যে পেপারের উপর বেস করে মেটা অ্যানালাইসিসটা বলেছে, সেই পেপারের সমস্ত ডাটাগুলো ছিল আসলে ফেক। এবং ইন্টারেস্টিংলি ওই ফেক ডাটার যেসব পুলগুলোকে ওরা তৈরি করেছে, এখানের মধ্যে বাংলাদেশেরও 2টা আইভারমেকটিন ট্রায়াল আছে। সুতরাং আমি রিকোয়েস্ট করবো, প্লিজ ডু নট রিকমেন্ড আইভারমেকটিন অ্যাজ এ প্রোপাইল্যাক্সিস এন্ড থেরাপিউটিক ইউজ ফর এনি পেশেন্ট উইথ কোভিড-19। যদি কেউ ক্লিনিক্যাল ট্রায়াল দিতে চান তাহলে দেন। এই হচ্ছে দেখেন লিস্ট অফ দি কতগুলো ট্রায়াল এগুলোকে অ্যানালাইসিস করা হয়েছিল। এই আহমেদ 2020 বাংলাদেশের অরিজিন দেখেন, এই আরেকটা মাহমুদ বাংলাদেশের অরিজিন, লেবানন, মেক্সিকো, পাকিস্তান, কোথাকার স্টাডি নেওয়া হয়নি, সবগুলোকে নিয়ে এসে আলটিমেটলি রিকমেন্ডেশন এটাই দাঁড়িয়েছে। হাইড্রক্সিক্লোরোকুইন, এটার ব্যাপারে পিপল যাদের কোনো রকম কোভিড-19 হয় নাই তাদের ক্ষেত্রে গিয়ে প্রোপাইল্যাক্সিস দিলে লাভ হবে কিনা, তখন ওরা বলছে দেখেন, পিপল হু ডু নট হ্যাভ কোভিড-19 উই রিকমেন্ড against administering hydroxychloroquine to prevent COVID-19. Very strong recommendation not to use it. বলছে ঠিক আছে আমরা দিলাম না, কিন্তু যে পেশেন্টটা হয়ে গেছে তাকে দিলে কেমন? বলা হচ্ছে দেখেন, পেশেন্ট উইথ COVID-19 at any severity we recommend against the use of hydroxychloroquine or chloroquine. তাহলে যে ডোসেজই আপনি চিন্তা করেন, প্রোপাইল্যাক্সিস অথবা থেরাপিউটিক কোনো রোল কিন্তু নেই। লোপিনাভির, রিতনাভির, পেশেন্ট উইথ COVID-19 at any severity, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন মেটা অ্যানালাইসিস থেকে বলছে উই রিকমেন্ড এগেইনস্ট অ্যাডমিনিস্টারিং লোপিনাভির, রিতনাভির আমরা যেন না দিয়ে থাকি। এবার আসেন একটা ইন্টারেস্টিং, রেমডেসিভির। প্রথম দিকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কিন্তু একটা রিকমেন্ডেশন দিয়েছিল যে কোভিড-19 যে কোনো সিভিয়ারিটি আমরা সাজেস্ট করতেছি, সাজেস্ট শব্দটা বলেছে এই জন্য কারণ স্ট্রঙ্গার রিকমেন্ডেশনরা করতে পারেনি এভিডেন্স গুলো থেকে, উইকার রিকমেন্ডেশন করতে পারেনি দেওয়ার জন্য, এই জন্য ওরা বলছে উই সাজেস্ট। তবে ওরা বলছিল যে তখন যে আমরা এই ট্রায়ালটা যেন মেনটেন করি, যে কি হয় দেখার জন্য। কিন্তু ইন্টারেস্টিং, পরবর্তী সময় আরেকটা পেপার যখন পাবলিশড হয় রেমডেসিভির সম্পর্কে, যেসব প্রথম দিকে ওরা বলেছিল যে না এটা আসলে ইফেক্টিভ না, এতগুলো ট্রায়ালে কোনো এফেক্ট নাই, তখন ওরা চেঞ্জ করে আবার বললো যে নো, উই হ্যাভ এ উই সাজেস্ট রেমডেসিভির রাদার দেন রেমডেসিভির ইন পেশেন্ট উইথ সিভিয়ার কোভিড। তাহলে শুধুমাত্র সিভিয়ার কোভিড এর ক্ষেত্রে একমাত্র রিকমেন্ডেশন এসছে যে রেমডেসিভির দেওয়া যেতে পারে। দ্যাট ওয়াজ অলসো পরবর্তী সময়ে অন্যান্য সোসাইটি গুলো কিন্তু রিকমেন্ড করে, বিকজ এসিটিটি যে ট্রায়ালটা ছিল, এই এসিটিটি ট্রায়ালে কিন্তু দেখিয়েছে আলটিমেটলি রেমডেসিভির অনেকগুলো পেশেন্ট যেগুলো আপনার সিভিয়ার ছিল, তাদেরকে অক্সিজেন দেওয়ার শুরু হওয়ার পরে তাদের হসপিটালাইজেশনের ডিউরেশন কমিয়েছে। এসিডিটি যে 1200 পেশেন্টকে প্রথম দিকে অ্যানালাইসিস করে, তাদের ক্ষেত্রে অনেকের মৃত্যুও কিন্তু কমিয়েছে। এটা আমাদেরকে খেয়াল করতে হবে। আর সেকেন্ড র্যান্ডমাইজ একটা রিকমেন্ডেশন ছিল ডব্লিউএইচও যে র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল যেন রেমডেসিভির কন্টিনিউয়াস চলতে থাকে, যাতে আমরা ফার্দার ডাটা পেতে পারি। তার মানে এই অ্যান্টিভাইরাল ড্রাগটাকে কিন্তু সকলেই বলেছে যে না, এটাকে একেবারে একটা বাদ দেওয়া যাচ্ছে না, বরঞ্চ এটাকে আমরা ইউজ করতে পারি অ্যাজ এ পার্ট অফ ক্লিনিক্যাল ট্রায়াল হিসাবেও অথবা সিভিয়ার কেজে থেরাপিউটিক হিসেবে। তারপরে আসছে স্টিরয়েড, কর্টিকোস্টেরয়েড। রিকভারি ট্রায়ালের পরে অসংখ্য স্টিরয়েডের ট্রায়াল এসছে এবং ডব্লিউএইচও এর জন্য বলছে উই রিকমেন্ড স্ট্রংলি টু গিভ দ্য কর্টিকোস্টেরয়েড। কাদের জন্য? পেশেন্ট উইথ সিভিয়ার এন্ড ক্রিটিক্যাল কোভিড। এগেইন আই রিপিট, সিভিয়ার এন্ড ক্রিটিক্যাল কোভিড। এর বাইরে কিন্তু কর্টিকোস্টেরয়েডের কোনো রিকমেন্ডেশন ছিল না। এবং কর্টিকোস্টেরয়েডের জন্য প্রথম রিকভারি ট্রায়ালে ছিল ডেক্সামেথাসোন 6 মিলিগ্রাম 7 থেকে 10 দিন পর্যন্ত। পরবর্তী সময় ওরা একটা কথা বলেছে, যদি কোনো সময় কারো ডেক্সামেথাসোন না থাকে, প্রোভাইডেড না থাকে, তাহলে আপনি হাইড্রোকোর্টিসন 50 মিলিগ্রাম দিতে পারেন 7 থেকে 10 ডেজ, মিথাইলপ্রেডনিসোলন 10 মিলিগ্রাম দিতে পারেন 6 আওয়ারলি, মানে 40 মিলিগ্রাম 7 থেকে 10 দিন, অথবা প্রেডনিসোলন 40 মিলিগ্রাম ওরাল 7 থেকে 10 দিন। সব ডিউরেশনে কিন্তু 7 to 10 ডেজ। এবং হাইড্রোকোর্টিসন, মিথাইলপ্রেডনিসোলন, প্রেডিসোলন only to be used as an alternative regime if the dexamethasone is not available. আর সেকেন্ড রিকমেন্ডেশন কি ছিল? সেকেন্ড রিকমেন্ডেশন ছিল খুব সহজ, যে আমরা কোনো কর্টিকোস্টেরয়েড ব্যবহার করব না যদি নন সিভিয়ার কোভিড-19 হয়। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। নন সিভিয়ার কোভিড-19 এ উই সাজেস্ট নট টু গিভ এনি কর্টিকোস্টেরয়েড। কেন? কারণ কর্টিকোস্টেরয়েড মে ইনক্রিজ দ্য রিস্ক অফ 28-day মর্টালিটি ইন পেশেন্ট উইথ নন সিভিয়ার কোভিড। তাহলে বাসায় বসে বসে কোনো অক্সিজেন লাগছে না এমন কাউকে যারা স্টিরয়েড দিচ্ছেন অ্যাজ এ ফিজিশিয়ান, নন ফিজিশিয়ান অথবা তারা কিন্তু আসলে কোভিড-19 এর পেশেন্টকে মৃত্যুর জন্য দায়ী থাকতেছে। আই অ্যাগেইন রিপিট, 28 days মর্টালিটি কিন্তু ফিজিশিয়ানসই করে ফেলবেন যদি তারা
নন সিভিয়ার কেসকে কর্টিকোস্টেরয়েড দেয়। আই রিপিট অ্যাগেইন, এটা আমাদের করা উচিত হবে না। Summary: ivermectin recommended against, very strong recommendation. Hydrochloroquine, very strong recommendation against to use. Lopinavir, very strongly against to use it. Remdesivir, weekly recommendation to use it. Or corticosteroid, very strongly recommended to use it. Jodi eta severe illness hoy, very strongly recommended not to use it. Jodi eta mild to moderate illness, যেখানে কোনো অক্সিজেন দরকার হচ্ছে না। NIH কি বলে? NIH বলছে ঠিক একই রকম, যে ঠিক আছে আমরা কেউ বাসায় আছে, কেউ আপনার হাসপাতালে আছে, তাহলে যারা বাসায় আছে, হসপিটালাইজেশনের দরকার নেই, কোনো অক্সিজেনের প্রয়োজন নেই, তাদেরকে কি এমন কিছু করা যাবে যার মাধ্যমে তাদের সিভিয়ারিটি হবে না? বলছে হ্যাঁ, সেটা করা যেতে পারে, কারণ অনেকগুলো রিস্ক ফ্যাক্টর গ্রুপ থাকে, ডায়াবেটিস, প্রেশার, ইসকেমিক হার্ট ডিজিজ, পুরোনো স্ট্রোক, ইমিউনোসাপ্রেসিভ ক্যান্সার পেশেন্ট, সিকিডি, ডায়ালাইসিস নিচ্ছে। এই ধরনের হাই রিস্ক গ্রুপ মোর দেন 55 ইয়ার্স এর, যদি তাদের ইনফ্লামেটরি মার্কার বেড়ে যাচ্ছে কিন্তু তারা হাসপাতালে ভর্তি হচ্ছে না কারণ তাদের কোনো অক্সিজেন কমেনি, তাদের ক্ষেত্রে ক্যাসিরিমিম্যাব প্লাস ইমদাবিম্যাব অথবা সরত্রবিম্যাব, এই যে কম্বিনেশন, এই ড্রাগটা দেওয়া যেতে পারে, এটা মনোক্লোনাল অ্যান্টিবডি। কিন্তু এখানে আরেকটা কম্বিনেশন ছিল, যার নাম ছিল ব্যাবলানিমিম্যাব, আর একটা হচ্ছে ইতাসিবিম্যাব। এটাকে কিন্তু এগেইনস্ট ইউজ করতে বলা হয়েছে, এই জন্য যে ভেরিয়েন্ট গুলো এখন ঘুরাঘুরি করছে তারা কিন্তু এই ড্রাগগুলোর এগেইনস্টে কাজ করতে দেয় না। সুতরাং আমাদের খেয়াল করতে হবে। আরেকটা হচ্ছে যে পেশেন্টের হসপিটালাইজেশনের দরকার নেই, সাপ্লিমেন্টাল অক্সিজেনের কোনো প্রয়োজন নেই, হেলথ কেয়ার প্রোভাইডাররা চিন্তা করছেন না কোনো ফ্যাক্টর, তাদেরকে ডেক্সামেথাসোন অথবা কোনো সিস্টেমিক স্টেরয়েড দেওয়া যাবে না, স্ট্রংলি এগেইনস্ট। সেকেন্ড ইস্যু, কোন একটা রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, এখন আমরা তাকে ছেড়ে দিচ্ছি, সে ডিসচার্জ হয়ে বাসায় চলে যাচ্ছে, তখন NIH বলতেছে যে এইসব রোগীগুলাকে বাসায় গিয়ে আবার রেমডেসিভির অথবা ডেক্সামেথাসোন অথবা বারেসিটিনিব এসব দেওয়া যাবে না হসপিটাল ডিসচার্জের পরে, এগুলার এগেইনস্ট থেকে। কিন্তু পেশেন্টের অক্সিজেন লাগছে, লম্বা সময় হাসপাতালে রাখতে পারলে না, কিছু না কিছু পরিমাণ তার অক্সিজেনের প্রয়োজন হচ্ছে। এখন এইসব ক্ষেত্রে অনেক বেশি পরিমাণ এভিডেন্স নাই কি করা যাবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এইসব ক্ষেত্রে যদি আপনি কন্টিনিউশন অফ রেমডেসিভির, কারো ডেক্সামেথাসোন অথবা বারেসিটিনিব নিয়ে নিতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু খুব স্ট্রং রিকমেন্ডেশন বলা যাচ্ছে না, কেউ হয়তো দিতে পারে। আরেকটা হচ্ছে যে রোগীগুলোকে ইমার্জেন্সি ডিপার্টমেন্ট থেকে আপনি ডিসচার্জ করে দিলেন, কিন্তু তার হঠাৎ করে ডিসনিয়া শুরু হয়ে গেল, সাপ্লিমেন্টাল অক্সিজেন দরকার হচ্ছে, আপনি চিন্তা করে হসপিটালাইজেশন করলেন না বাসায়, তখনই কিন্তু তাকে, যখনই কোনো রোগীর অক্সিজেন শুরু হলো নতুন ভাবে, তাকে আপনি ডেক্সামেথাসোন 6 মিলিগ্রাম শুরু করবেন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট রিকমেন্ডেশন। তাহলে স্টিরয়েড আমরা দিচ্ছি কোন রোগীটাকে? যে রোগীটার অক্সিজেন দরকার পড়ছে, সেই অক্সিজেনের রিকোয়ারমেন্টটা মানেই তার সিভিয়ার হয়ে যাচ্ছে, এবং সিভিয়ার কেসগুলোতেই আমরা ডেক্সামেথাসোনকে রিকমেন্ড করছি। ওকে, সেকেন্ড ইস্যু হচ্ছে যেই রোগীটা আপনার এইরকম ভাবে আপনি পাঠিয়ে দিলেন, তাকে অন্য কোনো এজেন্ট দেওয়া যাবে কিনা, যেমন ধরেন বারেসিটিনিব বাধাচ্ছে, আমি বলবো দেওয়া যাবে না, কারণ কোনো ক্লিনিক্যাল ট্রায়াল নেই। এবারে আসেন, NIH বলতেছে যদি আপনার হাসপাতালে ভর্তি হয় তাহলে কি করবো? এখন হাসপাতালে ভর্তি হতে পারে, জ্বর, খারাপ, অত্যন্ত করুণ অবস্থা, রোগী ফেটে, কিন্তু কোনো অক্সিজেন লাগছে না, তখন বলতেছে প্লিজ ডু নট গিভ এনি স্টেরয়েড। তাহলে স্টেরয়েড একমাত্র তখনই ব্যবহার করতে হবে যদি কোনো রোগীর অক্সিজেন দরকার হয়, তার আগে কেউ যেন ব্যবহার না করে। তাহলে অ্যান্টিভাইরালের ক্ষেত্রে আপনি অ্যাপ্রোপ্রিয়েট চিন্তা করতে পারেন, যার অক্সিজেন প্রয়োজন হচ্ছে তার ক্ষেত্রে লো কনসেন্ট্রেশন অক্সিজেন দেওয়া শুরু করলেন কিনা, তখনই লাগবে। আরেকটা হচ্ছে যে না, রোগীটার নিউমোনিয়া হয়ে গেছে, কারণ তার জ্বর রয়ে গেছে, কাশি রয়ে গেছে, কিছুতেই ভালো হচ্ছে না, 6 দিন 7 দিন বরঞ্চ বেড়ে যাচ্ছে ইনফ্লামেটরি মার্কার, কিন্তু তার অক্সিজেনের স্যাচুরেশন কমেনি 99%, সেক্ষেত্রে আপনি কনসিডার করতে পারেন টু গিভ দি রেমডেসিভির। আরেকটা হচ্ছে হসপিটালাইজ পেশেন্ট, কিন্তু যাদের অক্সিজেনের প্রয়োজন হচ্ছে, তাদের 1 নম্বর হচ্ছে আপনি ডেক্সামেথাসোন এবং রেমডেসিভির দিতে পারেন। শুরুটা আপনি ডেক্সামেথাসোন দিয়ে করে রেমডেসিভির কম্বিনেশন দিতে পারেন। যদি আপনার হাতের কাছে রেমডেসিভির না থাকে, শুধু ডেক্সামেথাসোন হলেও দিবেন, এটাও খুব হাই কোয়ালিটি রিকমেন্ডেশন আছে। যদি এমন থাকে যে আপনার কাছে সবুজ তো ওই সময় রেমডেসিভির আছে, তাহলে রেমডেসিভির দিয়ে শুরু করতে পারেন। তাহলে যে রোগীটা হাসপাতালে এবং অক্সিজেন নেওয়া শুরু করলো, তাদের জন্য রেমডেসিভির আর অ্যান্টিভাইরাল ডেক্সামেথাসোন দুটাই রিকমেন্ডেড। হসপিটালে ভর্তি হয়ে এখন আপনি করলেন কি, অক্সিজেনের ডিমান্ড বাড়িয়ে দিলেন, যে হাই ফ্লো নেজাল ক্যানুলাতে চলে গেল অথবা সিপ্যাপ বাইপ্যাপে চলে গেল, তাহলে ডেক্সামেথাসোন ইজ এ মাস্ট। ডেক্সামেথাসোনের সঙ্গে তাকে আপনি রেমডেসিভিরও দিতে পারবেন। কথা হচ্ছে হঠাৎ করে রোগীটা যদি হাই ফ্লো নেজাল ক্যানুলাতে চলে যায়,
অথবা নন ইনভেসিভ ভেন্টিলেশনে চলে যায়, এই দুইটার সঙ্গে আপনি তখন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আইদার টসিলিজুমেব অথবা প্যারাসিটামল দেন। আমি বলবো যদি 24 ঘন্টা সুযোগ থাকে আপনার যে খারাপের মধ্যে যদি টসিলিজুমাব দিতে পারেন সবচেয়ে ভালো, আর তা নাহলে আপনি পরবর্তী সময়ে প্যারাসিটামল দিতে পারেন। কিন্তু প্যারাসিটামল এবং টসিলিজুমাব দুইটি একসঙ্গে আমরা যেন না দিই, কোনো এভিডেন্স নাই। আরেকটা আছে না, ভেন্টিলেশনে দিয়ে দিলেন, তাহলে একটা ড্রাগ যদি দিতে হয় দ্যাট ইজ ডেক্সামেথাসন, আর যে অবশ্যই 24 ঘন্টার ভিতরে তাকে টসিলিজুমাব দেওয়া যেতে পারে। এই হচ্ছে এনআইএইচ এর রিকমেন্ডেশন। কিছু রিকমেন্ডেশন অ্যান্টিকোয়াগুলেন্ট নিয়ে অনেকগুলো পেপার আছে জামাতে, এগুলো হচ্ছে সেই এভিডেন্স গুলো, আমি এগুলো নিয়ে ডিল করবো না। পরবর্তী সময়ে মাল্টি প্ল্যাটফর্ম একটা আরসিটি হয়, এটি এসিসি, অ্যাক্টিভ 4, রিম্যাপ ক্যাপ, অনেক। এগুলো কি বলছে দেখেন, এগুলো দেখে বলছে যে যেসব মডারেট কেস অফ স্টেটে হসপিটালে পেশেন্ট ভর্তি আছে কিন্তু আইসিইউর প্রয়োজন হচ্ছে না, তাদের ক্ষেত্রে যে ডোসে আমরা অ্যান্টিকোয়াগুলেন্ট দিব দ্যাট উইল বি এ প্রোপাইলেকটিক ডোজ। কখনোই আমরা থেরাপিউটিক ডোজে যেন না দিই, তার কারণ থেরাপিউটিক ডোজে দেওয়াতে এদের কিন্তু মেজর ব্লিডিং অথবা মর্টালিটি বেশি এসেছে। আবার যেসব সিভিয়ার পেশেন্ট ছিল তাদের ক্ষেত্রেও দেখা গেছে যে থেরাপিউটিক ডোসেজ এবং এই যে প্রোপাইলেকটিক ডোসেজে অনেক বেশি পরিমাণ পার্থক্য কিন্তু ওরা পায়নি। কিন্তু যারা মডারেট থেকে সিভিয়ার হয়ে গেল তাদের ক্ষেত্রে কিন্তু ওরা কিন্তু হাই বেনিফিট পেয়েছে। যারা পেশেন্ট প্রথম দিকে আপনি লো কনসেন্ট্রেশনে দিয়েছেন, পরবর্তী সময় অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপিউটিক অ্যান্টিকোয়াগুলেশনে চলে গেল, ক্রিটিক্যালি ইল পেশেন্ট গুলাতে এই প্রোটোকল আর্ম কিন্তু ইউজুয়াল কেয়ার থেকে মানে যে না দেওয়ার থেকে অনেক ভালো ছিল। তাহলে এটা অনেক বেশি কনফিউজিং অনেকগুলো ক্যারেক্টারিস্টিক গুলো স্টাডি গুলো যে আসলে কি করা যাবে। তো সেই সবগুলোকে নিয়ে কতগুলো জায়গাতে বিভিন্ন রকম রেট্রোস্পেক্টিভ, প্রসপেক্টিভ, কহর্ট, আরসিটি যেগুলোই আসছে সেগুলোর ভিতরে কতগুলো রিকমেন্ডেশন আসলে এরকম যে হসপিটাল পেশেন্ট কোভিড-19 শুড রিসিভ প্রোপাইলেকটিক ডোজ অফ অ্যান্টিকোয়াগুলেন্ট। এটা হচ্ছে 1 নম্বর। যে কোনো হসপিটাল পেশেন্ট যারা বেড রিডেন তারা কিন্তু প্রোপাইলেকটিক অ্যান্টিকোয়াগুলেন্ট পাবে। যে ভিটি মানে থ্রম্বোএম্বোলিক রিস্ক গুলা অ্যাসেস করতে হবে যে কোনো হসপিটালের পেশেন্ট রোগীকে। স্ট্যান্ডার্ড রিস্ক ফ্যাক্টর ফর ব্লিডিং কে খেয়াল করতে হবে, মানে প্রথম মিন টাইম করা, এপিটিটি করা, তাতে কোনো ব্লিডিং হচ্ছে কিনা, যাদেরকে দিয়েছেন প্রোপাইলেকটিক ডোজ এটা আমাদেরকে খেয়াল করতে হবে। যে কোনো প্রেগনেন্ট সিভিয়ার কোভিড-19 কে প্রোপাইলেকটিক ডোজ অফ অ্যান্টিকোয়াগুলেন্ট দিতে হবে উইথ দ্য সেম, যদি কোনো কন্ট্রাইন্ডিকেশন না থাকে। যদি আমরা অ্যান্টিকোয়াগুলেন্ট দিই লো মলিকুলার ওয়েট হ্যাপারিন, ট্রেডিশনাল যে হ্যাপারিন আছে তার থেকে প্রেফারেবলি এজেন্ট হবে। কারেন্টলি একটা ডিবেট রয়ে গেল যে আমরা কোন অ্যাপ্রোপ্রিয়েট ইন্টেন্সিটিতে অ্যান্টিকোয়াগুলেশন আমরা ইউজ করব। ডব্লিউএইচও কিছু কন্ডিশনাল রিকমেন্ডেশন দিয়েছে, তারা বলছে যে স্ট্যান্ডার্ড থ্রম্বোপ্রোপাইলেক্সিস ডোজ করার জন্য অ্যান্টিকোয়াগুলেশন রাদার দেন থেরাপিউটিক এবং ইন্টারমিডিয়েট ডোজিং অফ কোভিড-19 হু ডু নট হ্যাভ এস্টাবলিশড ইন্ডিকেশন। অর্থাৎ ওরা বলছে যদি কাউকে আপনার ক্লিনিক্যাল এভিডেন্স অফ থ্রম্বোসিস না থাকে তাহলে তাদের জন্য স্ট্যান্ডার্ড প্রোপাইলেক্টিক থ্রম্বোপ্রোপাইলেক্সিস যথেষ্ট। কিন্তু ক্লিনিক্যালি কোনো রোগীকে যদি আপনি দেখেন কোনো ডিভিটি হয়ে গেছে অথবা সাসপেক্টেড হয়ে গিয়ে আপনার পালমোনারি এম্বোলিজম হচ্ছে, তখন কিন্তু আপনি থেরাপিউটিক অ্যান্টিকোয়াগুলেশন দিবেন। টসিলিজুম্যাব রিকভারি এবং অন্যান্য ট্রায়াল গুলো ওগুলো কি বলছে, এগুলো সবগুলো রেজাল্ট গুলো যখন আসলো তখন দেখা গেল যে টসিলিজুম্যাব কিছু পরিমাণ মানুষের মৃত্যু কমিয়ে দিচ্ছে, বিশেষ করে ওই সব রোগীর যারা হাই ফ্লো নেজাল ক্যানুলা অথবা নন ইনভেসিভ ভেন্টিলেশনে চলে যাচ্ছে, অথবা কোনো রোগীকে দ্রুত গতিতে ভেন্টিলেশন করতে হচ্ছে, তাদেরকে 24 ঘন্টার মধ্যে যদি আমরা একটা ডোজ অথবা ম্যাক্সিমাম 2টা ডোজ টসিলিজুম্যাব দিই তাহলে কিছু পরিমাণ মৃত্যু আমাদের কমবে। এটা মেটা অ্যানালাইসিস সবগুলোতে দেখেন রাইট সাইডে টসিলিজুম্যাব ওয়াজ ফাউন্ড বেটার দ্যান দি স্ট্যান্ডার্ড অফ কেয়ার। কনভালসেন্স প্লাজমা ককটেল কোলাবোরেশনে অনেকগুলো লাইব্রেরিতে আমি দেখেছি যে এইটার আসলে কোনো বেনিফিট কোন স্টেজ অফ দি পেশেন্ট এরা দেখতে পায়নি, সুতরাং কনভালসেন্স প্লাজমা ইজ নট রিকমেন্ডেড। তো সেই জন্য আমাদের বাংলাদেশের ন্যাশনাল গাইডলাইন সবকিছু মিলে টিলে কতগুলো জায়গাকে দাঁড়া করানোর চেষ্টা করেছে, সহজীকরণ করানো, সেগুলোই আমি আপনাদেরকে রিকমেন্ড হিসেবে এখন বলি। একটা হচ্ছে যদি পেশেন্ট এমন হয় অ্যাসিমটোমেটিক পেশেন্ট, মানে তার কোনো সিমটম নেই, টেস্ট পজিটিভ, তাহলে তার জন্য শুধুমাত্র সাপোর্টিভ কেয়ার এবং আইসোলেশন প্রটোকলে বাসায় থাকবে অথবা ইনস্টিটিউশনে থাকবে, ফিনিশ। আইসোলেশন হোমের জন্য যেগুলো প্রটোকল আছে সেগুলো সে মেনটেন করবে, মানে ফিজিক্যাল ডিস্টেন্সিং, ভিজিটর থাকবে না, হ্যান্ড ওয়াশ করবে, মাস্ক পরবে, তাই না, কফি টিকেট। যদি মাইল্ড কেস হয়, জ্বর আসলে প্যারাসিটামল, যদি সর্দি থাকে অ্যান্টিস্টামিন দিতে হবে কারণ সর্দির সঙ্গে ভাইরাস সিক্রেট হয়, যদি কাশি থাকে অ্যান্টিটাসিভ দেওয়া যাবে। এক্ষেত্রে বুদেসোনাইড একটা ইনহেলার আছে, এটা আপনারা সাজেস্ট করতে পারবেন কারণ ক্ষেত্র বিশেষে এটা কাশিও কমায় এবং কিছু কিছু ক্ষেত্রে বুদেসোনাইড তার প্রগ্রেশনটাকেও কমিয়েছে বলে আউটডোরে দেখানো হয়েছে ইংল্যান্ডের কিংডমে। এই জন্য বুদেসোনাইড ইনহেলারটাকে আপনারা প্রেফারেবলি যদি কেউ কাশি থাকে দেওয়ার চেষ্টা করবেন। থ্রম্বোপ্রোপাইলেক্সিস মাইল্ড কেসে কোনো রিকমেন্ডেশন নেই, কিন্তু খেয়াল করতে হবে আমাদের অনেক মাইল্ড কেস থাকবে
যাদের আনকন্ট্রোল কোমরবিডিটি মাল্টিপল থাকে, মানে হাইপারটেনশন, ডায়াবেটিস, ইসকেমিক হার্ট ডিজিজ, স্ট্রোক, অনেক কিছু ম্যালিগনেন্সি আছে, কিন্তু শুধুমাত্র হাইপারটেনশন আছে সেটা কন্ট্রোল, তাহলে তার ক্ষেত্রে কিন্তু থ্রম্বোপ্রোপাইলেক্সিস লাগবে না। কিন্তু যদি এমন হয় আনকন্ট্রোল হাইপারটেনশন, যদি এমন হয় আনকন্ট্রোল হাইপারটেনশন অথবা ডায়াবেটিস দুইটার কোনো একটা আনকন্ট্রোল অথবা কম্বিনেশন কোমরবিডিটি আছে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু থ্রম্বোপ্রোপাইলেক্সিস দেবেন 40 মিলিগ্রাম এনক্সাপারিন সাবকিউটেনিয়াস। আর যদি কারো প্রথমবটিক কন্ডিশন থাকে, মানে আগে ক্যান্সার ছিল, কোনো একটা কারণে তার প্রথমবটি লাইক প্রেগনেন্সি উইথ হাই রিস্ক প্রেগনেন্সি যেসব গ্রুপগুলো আছে, তাদের ক্ষেত্রে প্রথমবটিক কন্ডিশন যদি থাকে তখনও কিন্তু এনক্সাপারিন মাইল্ড কেসগুলোতেও আমাদের দিতে হবে। এবং খেয়াল করতে হবে অ্যান্টিকোয়াগুল্যান্ট থ্রম্বোপ্রোপাইলেক্সিস মানেই কিন্তু এনক্সাপারিন অথবা হেপারিন, নট ওরাল অ্যান্টিকোয়াগুল্যান্ট। ওরাল অ্যান্টিকোয়াগুল্যান্ট এখন পর্যন্ত কোনো প্রমাণ নেই। খুব ভালো মতো রোগীকে স্যাচুরেশন মেনটেন করতেই হবে, পালস অক্সিমিটার বারে বারে দেখা, তার কারণ এটা কমে গেলে তখনই ভর্তি করে ফেলতে হবে, বাসায় কোনো অক্সিজেন দেওয়া যাবে না। ডেঞ্জার সাইন আছে কিনা দেখতে হবে, মানে ব্রিদিং ডিফিকাল্টি, চেস্ট পেইন, অজ্ঞান হয়ে যাচ্ছে কিনা, ডিসওরিয়েন্টেশন, এক্সট্রিম ফ্যাটিক হয়ে গেল কিনা, এগুলো দেখতেই হবে, তখনই কিন্তু ভর্তির জন্য বলতে হবে। কোনো রুটিন ইনভেস্টিগেশন এসব ক্ষেত্রে দরকার নেই মাইল্ড কেস। মডারেট কেস সিমটোমেটিক যেসব পেশেন্ট গুলো বলা হলে মাইল্ড কেসের জন্য সবই তো থাকবে, খালি এসব ক্ষেত্রে খেয়াল করতে হবে কিছু কিছু রোগী বলতে পারে আমার শ্বাসকষ্ট হচ্ছে, তো যার শ্বাসকষ্ট হচ্ছে স্যাচুরেশনটা 90-র উপর থাকলেও আপনি কিন্তু তাকে অক্সিজেন দেওয়ার চেষ্টা করবেন। এবং খেয়াল করবেন কিছু কিছু মডারেট কেস অক্সিজেন পাবে, সবাই না কিন্তু, তাই না? সেই জন্য প্রেগনেন্ট লেডি যাদের আমরা স্যাচুরেশনের কথা বলছি, তাদের ক্ষেত্রে লেস দেন 94% আসলেই কিন্তু আপনি কেয়ারফুল হবেন যে এই রোগীগুলোকে হয়তো আমাদের এসপিওতে 94% মতো বাড়ায় নিতে হবে। প্রনিং করতে দিবেন 4 থেকে 6 ঘন্টা। মডারেট কেস যাদের নিউমোনিয়া হয়ে গেছে তাদের ক্ষেত্রে লো মলিকুলার ওয়েট থ্রম্বোপ্রোপাইলেক্সিস একই ডোজ 40 মিলিগ্রাম সাবকিউটেনিয়াসলি। যদি কন্ট্রা ইন্ডিকেশন থাকে তখন আনফ্র্যাকশনেটেড হেপারিন দিবেন। আরেকটা হচ্ছে যে কতদিন পর্যন্ত দিবেন, যেহেতু রোগীগুলো ভর্তি আছে মডারেট কেস আমাদের বাংলাদেশে আমরা বলেছি ভর্তি করার জন্য, তাদেরকে হাসপাতালে থাকা পর্যন্ত অথবা ডিসচার্জ পর্যন্ত অথবা 7 ডেজ হুইচ এভার ইজ লঙ্গার, সেটা কিন্তু ফলো করতে হবে। এবং এর পরবর্তী সময়ে রিভারক্সাবান ট্যাবলেট মিলিগ্রাম দিয়ে আমরা 1 মাস মতো মেনটেন করব। অ্যান্টিভাইরাল রেমডেসিভির যতই সিমটম 10 দিনের মধ্যে থাকে তাহলে কিন্তু রেমডেসিভির আমরা এইসব কেসগুলোতে ইউজ করতে পারবো, এটা আমরা আগেও বলেছি। এবং সেই ক্ষেত্রে ইউজ করা উচিত হবে যদি রোগীটার হাইপক্সিয়া থাকে, মানে 92%-এর নিচে প্রেজেন্টেশন ছিল, অথবা ইনক্রিজ ব্রিদিং ডিফিকাল্টি থাকতে যাদের একটু অক্সিজেন দরকার হচ্ছে, তাদের ক্ষেত্রে অ্যান্টিভাইরাল হিসেবে রেমডেসিভির দেওয়া যাবে। স্টেরয়েড শুড বি গিভেন অনলি অন দোজ পেশেন্ট হু হ্যাজ হাইপক্সিয়া, যাদের স্যাচুরেশনটা কমে গেছে 92%-এর নিচে, শুধুমাত্র তাদের ক্ষেত্রে আসলে স্টেরয়েড দেওয়া শুরু করতে হবে। হাইপক্সিয়া ছাড়া অন্য কাউকে যেন আমরা স্টেরয়েড না দিই। অ্যান্টিবায়োটিক কোনো রোল নাই, এখন পর্যন্ত আমরা কিছু কিছু বলিনি, তবে ক্ষেত্র বিশেষে যদি আপনারা কোনো ওরাল অ্যান্টিবায়োটিক দিতে চান অ্যামোক্সিসিলিন, ক্লাভোলিনিক অথবা ডক্সিসাইক্লিন দিতে পারেন যদি কেউ মনে করে যে ব্যাকটেরিয়াল ইনফেকশন হচ্ছে। সিম্পল ইনভেস্টিগেশন মডারেট কেসগুলোতে করতে হবে, লাইক সিবিসি, সিআরপি, ডাইমার, এলডিএইচ, ফেরাটিন, ক্রিয়েটিনিন, লিভার ফাংশনটা করা, চেস্ট এক্সরে যদি করতে পারেন ভালো। অনেকে হয়তো এইচআরসিটি করছেন, কিন্তু আমি বলবো দ্যাট ডিপেন্ডস অন দি ফিজিশিয়ানস রোল। সিভিয়ার কেস যথারীতি যে ম্যানেজমেন্টটা মডারেটের জন্য দেওয়া আছে তা তো থাকবে, খালি আমাদের খেয়াল করতে হবে ওই যে অক্সিজেন দেওয়া, এই অক্সিজেনটাকে এবার ধীরে 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 এসকেলেট করার দরকার হতে পারে। ক্যানুলার পরে মাস, রিব্রিদার, তারপরে তো টার্গেট দেখে দেখে আমরা আগাইতে থাকবো। প্রনিং যত বেশি সময় করতে পারা যাবে অ্যাওয়েক প্রনিং ততই ভালো। স্টেরয়েড যদি আগে কেউ ওরালিও পায়, এইসব ক্ষেত্রে ইনজেক্টেবল ডেক্সামেথাসোন দিতে হবে 6 মিলিগ্রাম ফর 7 to 10 days। অ্যান্টিকোয়াগুলেন্ট থ্রম্বোপ্রোপাইলেক্সিস আমরা বলেছি এবার আমাদের গাইডলাইনে যে সিভিয়ার কেস হলে আমরা 1 মিলিগ্রাম পার কেজি ইন্টারমিডিয়েট ডোজে দিতে চাই, এবং এটা 12 আওয়ারলির প্রয়োজন হতে পারে যদি আমাদের প্রমাণিত হয় থ্রম্বোএম্বোলিজম রয়ে গেছে। রেমডেসিভির অ্যান্টিভাইরাল পাবে কারণ রোগীটা অক্সিজেন পাচ্ছে, যে লো কনসেন্ট্রেশন অক্সিজেন শুরু হচ্ছে সে কিন্তু রেমডেসিভির অ্যান্টাক্সা দুইটাই কিন্তু পাবে। অ্যান্টিবায়োটিক যেহেতু সিভিয়ার কেস, একটা প্রোপাইলেক্সিস অ্যান্টিবায়োটিক আপনারা দিতে পারেন, যে কোনো সিম্পল একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক সিঙ্গেল উইল বি বেটার। এই ক্ষেত্রেও কিন্তু একই ধরনের টেস্টগুলো করার প্রয়োজন হতে পারে, ক্ষেত্র বিশেষে এগুলো হয়তো রিপিট করার প্রয়োজন হতে পারে যে যে পেশেন্টটা সিভিয়ার কেস। এইচএসসিটি শুড নট বি রুটিনলি অ্যাডভাইস করা ঠিক হবে না, শুধুমাত্র আপনাদের যদি ডায়াগনস্টিক ডাইলেমা থাকে তখন। টসিলিজুম্যাব যথারীতি আমরা আলোচনা করেছি, অর্থাৎ শুরুতে এটা দেওয়া হবে না, কিন্তু যদি কোনো পেশেন্ট ভর্তি হয় অ্যাডাল্ট ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে ভর্তি হচ্ছে, অথবা হঠাৎ করে তার হাই ফ্লো নাসাল ক্যানুলা লাগছে অথবা সিপ্যাপ বাইপ্যাপ লাগছে, তখনই কিন্তু আপনি প্রথম 24 ঘন্টার মধ্যে তার থেকে টসিলিজুম্যাব একটা অথবা ম্যাক্সিমাম 2টা ডোজ দিতে পারবেন। সিআরপি এসব ক্ষেত্রে যদি 75 হয় আপনার
আরো বেশি ইন্ডিকেশন পড়ে যাবে আর কি। অনেক ক্ষেত্রে খেয়াল করবেন টসিলিজুমেব দেওয়ার আগে তার কি হেপাটাইটিস বি সি ছিল কিনা, সিমিলার সাপ্রেসিভ কন্ডিশন ছিল কিনা, লিভার ফাংশন অফ মোর দেন 5 টাইমস ছিল কিনা, তাহলে দিতে পারবেন না। কোনো হিস্ট্রি অফ পারফোরেশন থাকলে দিতে পারবেন না। কোনো আনকন্ট্রোল ব্যাকটেরিয়াল ফাঙ্গাল ইনফেকশন থাকলে দিতে পারবেন না। অ্যাবসলিউট নিউট্রোফিল কাউন্ট যদি কম থাকে তাহলেও কিন্তু দিতে পারবেন না। প্লাটিলেট কাউন্ট অফ 50,000 নিচে নিলে দিতে পারবেন না। বাকি বারেসিটিনিব এটা হয়তো দেওয়া যেতে পারে জ্যাক ইনহিবিটারস, যদি 4 মিলিগ্রাম 14 ডেজ দেন তবে দিতে হবে যে অ্যাজ এন অ্যাড অন টু দ্য রেমডেসিভির কাউকে দিয়েছেন তার অ্যাড অন হতে পারে তিনি দিতে পারবেন। আর যেসব ক্ষেত্রে টসিলিজুমেব আপনি ইউজ করতেছেন না। কনভালসেন্ট প্লাজমা এখন পর্যন্ত কোনো রোল নেই, যদি কাউকে আপনি ক্লিনিক্যাল ট্রায়াল দিতে চান ফাইন। আইভারমেকটিন কোনো রোল নেই, কাউকে যদি ক্লিনিক্যাল ট্রায়াল দিতে চান তাহলে ঠিক আছে। বেভাসিজুমেব এখন পর্যন্ত হাই কোয়ালিটি কোনো এভিডেন্স নেই, কাউকে যদি ক্লিনিক্যাল ট্রায়াল দিতে চান তাহলে ঠিক আছে। স্টিরয়েড যদি অন্যান্য সিনড্রোম মানে এআরডিএস এর জন্য যদি দিতে হয় তাহলে ডেক্সামেথাসোন ডোজটা বেড়ে যাবে 20 মিলিগ্রাম। যদি এআরডিএস এর জন্য দেন তাহলে 20 মিলিগ্রাম ফর 5 ডেজ ফলোড বাই 10 মিলিগ্রাম 5 ডেজ, অথবা মিথাইলপ্রেডনিসোন দিতে পারেন 1-2 গ্রাম। রিফ্রাক্টরি সেপসিস হলে হাইড্রোক্লোরোটিসন দেওয়ার জন্য বলা আছে 6 আওয়ারলি 50 মিলিগ্রাম। যদি সাইটোকাইন রিলিজ সিনড্রোমের জন্য দেন তাহলেও কিন্তু মিথাইলপ্রেডনিসোন অথবা ডেক্সামেথাসোন আপনি দিতে পারবেন। আমাদের এখানে অ্যান্টিকোয়াগুলেশনের যে প্রোপাইলেক্সিস ইন্টারমিডিয়েট এবং থেরাপি ডোজ এটা আমরা একটা টেবিল চার্ট করে 9th এডিশনে দিয়েছি, আপনারা সেখান থেকে দিতে পারবেন। যদি রেগুলার রিজলিউশন অফ ফিভার হয়ে যায় অ্যান্টিবায়োটিক্স প্যারাসিটামল অথবা অন্য কিছু দিয়ে বিদায় করে দিবেন। বাসায় গিয়ে সে যেন কোনো রকম ওষুধপত্র না দেয়, কোনো রকম রিটেস্ট করার প্রয়োজন নেই হাসপাতালে গিয়ে যাওয়ার পরে। যে রোগীটা মাইল্ড ইলনেস মডারেট ইলনেস 10 দিন পরে তার কোনো ভাইরাস থাকবে না, সিমটম অনসেট থেকে 14 দিন পর সে আইসোলেশন থেকে বেরিয়ে যেতে পারবে। যে রোগীটা সিভিয়ার থেকে ক্রিটিক্যাল ইলনেস হসপিটালে ভর্তি আছে তাদের 20 দিন পর্যন্ত ভাইরাস থাকতে পারে, 21 দিন পরে সে কিন্তু অন্যান্য মানুষের সঙ্গে মিশতে পারবে, আইসোলেশন থেকে বেরিয়ে যাবে। ক্রিটিক্যাল আমি বলবো ক্রিটিক্যাল ইস অনেক বড় চ্যাপ্টার, সেখানে আমি যাব না, অনেক দীর্ঘ আলোচনা হয়ে যাবে। খালি খেয়াল করতে হবে এইসব ক্ষেত্রে হাই ফ্লো নাসাল ক্যানোলা এবং নন ইনভেসিভ ভেন্টিলেশন দিয়ে যতক্ষণ পারা যায় এই রোগীকে রেখে দেওয়ার চেষ্টা করতে হবে। যদি একান্তই ফেল হয়ে যায় তখন কিন্তু এক্সপার্ট লোকের মাধ্যমে অ্যান্ড্রোটাকেল ইন্টিউবেশনের সহযোগিতা নিতে হতে পারে। আর বাকি হলো যেখানে অক্সিজেন দেওয়া এবং সাপোর্টিভ কেয়ার যেন মেনটেন হয়। খেয়াল করতে হবে রেসপিরেটরি সাপোর্টটাকে যেন আমরা ধীরে ধীরে এসকেলেট করি। মেকানিক্যাল ভেন্টিলেশন যদি আমাদেরকে দিতেই হয় এই ক্রিটিক্যাল ইলনেস পেশেন্টে কিন্তু ডেইলি আপনাকে বেশ কিছু টেস্ট রিপিট করা দরকার হতে পারে, লাইক সিআরপি, লাইক ট্রপোনিন, ফেরেটিন, নিউট্রোফিল লিম্ফোসাইট রেশিও, ব্লাড গ্লুকোজ বারে বারে করা, ইসিজি করা, কিউটি প্রলঙ্গেশন হয়ে যায় ক্ষেত্র বিশেষে আপনি সিটি পালমোনারি এনজিওগ্রাম হচ্ছে কিনা দেখা, বারে বারে পায়ের ভিতরে আল্ট্রাসোনোগ্রাফি করে দেখা ডিবিটি হচ্ছে কিনা। অনেক ক্ষেত্রে আপনি ফলো চেস্ট এক্সরেও করবেন, কারো কারো ক্ষেত্রে ইকোকার্ডিওগ্রাফি করার চেষ্টা করবেন, কারণ এই রোগীগুলো অত্যন্ত ক্রিটিক্যাল, ডিফারেন্ট অর্গান কিন্তু তাদের ইনভলভমেন্ট হতে পারে। ইলেকট্রোলাইট, কিডনি ফাংশন, লিভার ফাংশন এগুলো তো পাশাপাশি দেখেই যাচ্ছে। তাহলে সিভিয়ার কেসে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক হতে পারে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য। যদি সিভিয়ার ডিজিজ অক্সিজেনের থাকে তাহলে আমরা অবশ্যই ডেক্সামেথাসোন চুজ করব। যদি না থাকে তাহলে অন্যান্য স্টেরয়েড, আইভিআই, রেমডেসিভির অ্যান্টিভাইরাল ড্রাগ ইউজ করবো সিভিয়ার কেসগুলোতে। যদি পেশেন্টের হাইপক্সিয়া থাকে তাহলে তো কথাই নেই, দিতে হবে। যদি পেশেন্টের অক্সিজেন অ্যান্টিভাইরাল স্টেরয়েড দেওয়ার পরও ডিটোরিয়েট করতে থাকে তাহলেই কিন্তু মাত্র রোল থাকবে হচ্ছে টসিলিজুম্যাব। যদি কাউকে টসিলিজুম্যাব ইউজ করতে না চান তাহলে হয়তো যাকে রেমডেসিভির দিয়েছেন তাকে ব্যারিসিটিনিব দিতে পারবেন। কনভালসেন্ট প্লাজমার কোনো রোল নেই, ব্যারিসিটিনিব দিলে 2 সপ্তাহ দিবেন। বাসায় গিয়ে যেন এডিশনাল কোনো ড্রাগ না পায়, মনোক্লোনাল অ্যান্টিবডি আমাদের নেই, আমরা ইউজ করতে পারছি না। এই হচ্ছে গিয়ে আমার কথাবার্তা বলা এই যেখানে এবং হেলথ কেয়ার ওয়ার্কার আমাদের
হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম স্যার, ডিসকানেক্টেড ছিল, এখন কানেক্টেড হয়েছে। কিছু কি শোনা গেছে কিনা আমি তো জানি না, লেকচার তো শেষ হয়ে গেল আবার। স্যার আমরা পুরোটাই আলহামদুলিল্লাহ এনজয় করেছি। আর স্যার লাস্টের অংশটুকু একটু স্যার ক্রিটিক্যালের পরে একটু শুনতে পারিনি, বাকিটা আলহামদুলিল্লাহ স্যার পুরোটাই শুনেছি। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। সো আপনাদেরকে কার কোনো প্রশ্ন আছে? আই মিন, যদি প্রশ্ন থাকে ইউ ক্যান গো ইট, আদারওয়াইজ আই ডোন্ট নো হোয়াট ইজ ইউর প্ল্যান। স্যার আমার একটা প্রশ্ন ছিল, আমি ডক্টর মোহাম্মদ শফিকুল বাসার বাগেরহাট থেকে বলছি স্যার। শিওর, বলেন শফিক। স্যার কিছু কিছু স্যার প্রত্যন্ত অঞ্চলে উপজেলা লেভেলে অনেক সময় স্যার ওই প্রোফাইল্যাকটিক অ্যান্টিকোয়াগুলেন্ট গুলো হয়তো পাওয়া যায় না, সেক্ষেত্রে আমরা ওরালিটা দিতে পারবো কিনা? আমি বলবো কি যে প্রোপাইলেক্সিস ওরাল অ্যান্টিকোয়াগুলেন্টের কোনো রোল আছে কিনা এখন পর্যন্ত প্রমাণ নেই। আরেকটা হচ্ছে যে ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট হচ্ছে খুবই আনস্টেবল কিছু ড্রাগ। হ্যাঁ, এটা প্রেডিক্ট করতে পারবেন না যে এটা আসলে কার ক্ষেত্রে ব্লিডিং করবে কি করবে না। একটা হচ্ছে ব্লিডিং করলে এমন কোনো আসলে প্যারামিটার নাই যেটা দেখে গিয়ে আবার আপনি কোনো অ্যান্টি কিছু দিতে পারবেন যাতে ব্লিডিং বন্ধ হতে পারে। সেজন্য আমি মনে করি যে এই ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ গুলো আসলে দিবেন কিনা দেওয়ার আগে অনেক বেশি চিন্তা করতে হবে। এই জন্য চুজ করবেন টু গিভস লো মলিকুলার হ্যাপারিন। যদি না থেকে থাকে, হ্যাপারিন পাচ্ছেন কিনা দেখেন, কারণ হ্যাপারিন তো ডিফারেন্ট জায়গাতে অ্যাভেলেবল থাকে। আপনি কিন্তু হ্যাপারিনও দিতে পারবেন সাবকিউটেনিয়াসে, কোনো সমস্যা নাই। কিন্তু রেদার দেন গিভিং ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট, বিশেষ করে অনেক রোগীগুলো তো লাগছেই না। আপনি খালি সিলেক্ট করতেছেন ওই রোগীগুলাকে যাদের আসলে মাইলকেজে অনেক ধরনের মাল্টিপল কোমরবিডিটি থাকতেছে, কম্বিনেশন, তাদেরকে চুজ করতেছেন। অথবা হসপিটালে ভর্তি হয়ে আছে যারা সব রোগী, তাদেরকে চুজ করতেছেন। তো আমি বলবো যে ট্রাই টু অ্যাভয়েড দ্য ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট, রাদার ট্রাই টু গিভ দ্য লো মলিকুলার ওয়েট। থ্যাংক ইউ স্যার। ওকে, স্যার আসসালামু আলাইকুম স্যার, আমি ডাক্তার মুরসালিন সিলেট থেকে স্যার। হ্যাঁ বলেন মুরসালিন। স্যার আমার একটা আগে কোয়ারি, স্যার ইজ ইট রিকমেন্ডেড অর জাস্টিফাইড টু ডুইং আরটিপি স্যার ইন irrespective of all patient in before doing any routine procedure like endoscopy, dialysis or even routine operations? Is it justified or any recommendation sir about this sir? এটা আসলে নির্ভর করবে আসলে একটা কান্ট্রির কি পরিমাণ আপনার আপসার্জ হচ্ছে অথবা সংক্রমণ হচ্ছে। যদি এমন হয় যে আপনি অনেক বেশি সংক্রমণ একটা দেশে হচ্ছে, কমিউনিটিতে ট্রান্সমিশন হয়ে গেছে, আপনি বুঝে ফেলতে পারছেন না আসলে যে কে কাকে ডিজিজটা দিচ্ছে, কারণ আপনি কে কার কন্টাক্ট এটা যদি বুঝতে না পারেন, সেটা যদি কমিউনিটি ট্রান্সমিশন হয়, অনেক ক্ষেত্রে এটা বোঝা সম্ভব না হতে পারে। সেক্ষেত্রে কিন্তু রুটিন অনেক টেস্টের ক্ষেত্রে আপনি আরটিপিসিআর করতে পারেন। আমি বলবো আরটিপিসিআর না, টেস্টের কথা বলেন, কারণ আপনি তো অ্যান্টিজেন বেস টেস্টও করতে পারেন, তাই না? সুতরাং আরটিপিসিআর করতে বলে কোনো কথা নাই, অ্যান্টিজেন বেস টেস্ট করে আপনি দেখতে পারেন, দেখাটা উচিত হবে, কারণ আপনি অ্যাসিমটোমেটিক পেশেন্টও কিন্তু ট্রান্সমিশন করছে, তাই না? সুতরাং আপনাকে সেফার গ্রাউন্ডে আমি মনে করি যেসব প্রসিডিওর কথাগুলো বলেছেন তার আগে টেস্ট ফর দি কোভিড-19 অথবা সার্স কোভিড করা উচিত। বাট আরটিপিসিআর নাও হতে পারে, ইট মে বি অ্যান্টিজেন টেস্ট, নো প্রবলেম। Okay sir, thank you sir. হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু স্যার। আসসালাম, বলেন। হ্যাঁ, স্যার অ্যানক্সাপেরিন দেওয়ার আগে কি স্যার কোনো টেস্ট করব? অ্যানক্সাপেরিন দেওয়ার আগে প্রোফাইলেক্টিক? না, কোনো টেস্ট করবেন না। নো নিড টু ডু এনি টেস্ট বিফোর গিভিং দ্য অ্যানক্সিপ্যারিন। কিন্তু যাদেরকে আপনি অ্যানক্সিপ্যারিন অথবা কিছু দিয়েছেন, ডব্লিউএইচও রিকমেন্ডেশন হচ্ছে তাদের ক্ষেত্রে আপনি একটু ওয়াচফুল অবজারভেশন করবেন যে কোন রকম ব্লিডিং ম্যানিফেস্টেশন অথবা তাদের কোন রকম টেস্টের মাধ্যমে আনতে হবে কিনা। যেমন ধরেন, তারপরে হয়তো আপনি তাকে ডিডাইমার করতে পারেন, কারো কারো ক্ষেত্রে বিশেষে এপিডেটিক প্রথমে টাইম করতে পারেন, কিন্তু শুরুতে দেওয়ার আগে কোনো টেস্ট করার দরকার নেই। থ্যাংক ইউ আসসালামু স্যার। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম স্যার। হ্যাঁ বলেন। স্যার আমি ডাক্তার সাকির বলছিলাম স্যার, আমি রাজশাহী মেডিকেল কলেজের কোভিড ইউনিটে কাজ করি। স্যার আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে কোনো পেশেন্টের যদি স্যার ডি ডাইমার বেশি আছে, আবার এই ধরনের পেশেন্টের যদি প্লাটিলেট কাউন্ট 30,000-এর নিচে থাকে, এই ধরনের পেশেন্টকে স্যার আমরা কিভাবে ম্যানেজ করব? মানে একটা তো স্যার হচ্ছে যে ডেঙ্গু এক্সক্লুড করে নিব। যদি স্যার ডেঙ্গু থাকে সেক্ষেত্রে কিভাবে ম্যানেজ করব, আর স্যার ডেঙ্গু না থাকলে কিভাবে ম্যানেজ করব? ওকে, ভেরি ডিফিকাল্ট কোশ্চেন। আমি বলি যে দেখেন, ডেঙ্গি এবং কম্বিনেশন থাকতে পারে, কিন্তু কম্বিনেশন থাকতে পারে, এবং এটা কিন্তু একটা আরেকটাকে কিন্তু ব্যালেন্স করে ফেলবে। অর্থাৎ প্লাটিলেট কাউন্ট কম এদিকে, ওদিকে আবার ডাইমার বেশি ফর দি কোভিড-19, দ্যাট উইল মেক এ ব্যালেন্স। এই জন্য তার ক্ষেত্রে কিন্তু অনেক বেশি পরিমাণ হাইপার কোয়াগুলেবল স্টেট হওয়ার সম্ভাবনা কম থাকবে।
ব্লাড তো ফ্লুইড, এই জন্য তার ক্ষেত্রে আপনার কোনো ইন্টারভেনশন না করাটাই বেটার হবে। আরেকটা হচ্ছে এই যে দুইটা জিনিস আমরা দেখছি, এটা কি একটা ডিজিজ দিয়ে আপনি এক্সপ্লেন করতে পারেন কিনা, কোনটা বেশি সিভিয়ার এটা দেখার চেষ্টা করবেন, কারণ ডেঙ্গিও তো সিভিয়ার হতে পারে, এবং সিভিয়ার ডেঙ্গিতেই কিন্তু এই কোয়াগুলোপ্যাথি গুলো প্রবলেম গুলো হয়, যেখানে ক্ষেত্র বিশেষ আপনি প্রথম টাইম কম বেশি পাচ্ছেন, থ্রোম্বোসাইটোপেনিয়া হচ্ছে, আবার ডিডাইমারও বেশি থাকতে পারে। সেই জন্য অনেকগুলাই কিন্তু ডিআইসি করবে, কারো কারো ডিআইসি প্রথ্রম্বোটিক ডিআইসি হবে যেমন কোভিড-19, কারো কারো ক্ষেত্রে ব্লিডিং ডিআইসি হবে যেমন ডেঙ্গি। তো এটাকে ব্যালেন্সের মধ্যে রাখতে আপনাকে দিতে হবে। আরেকটা হচ্ছে যে যার কাউন্ট লেস দেন 50,000 প্লাটিলেট, আমরা কারোর জন্য কলা শুনতে পাচ্ছি। আমি যেটা বলছিলাম যে কারো যদি কাউন্ট 50,000 এর নিচে প্লাটিলেট কাউন্ট আসে, তাকে তো আসলে আপনি কিছুতেই অ্যান্টিকোয়াগুলেন্ট দিতে পারেন না। দ্যাটস দ্য রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন। থ্যাংক ইউ স্যার। ওকে, আসসালাম স্যার। নেক্সট। আসসালাম স্যার, স্যার আমার একটা কোশ্চেন স্যার, যে স্যার রিনাল ট্রান্সপ্লান্টের পেশেন্ট তারা তো আগে থেকে ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ হিসাবে মাইক্রোফেনোয়েট, মেফোটিল, তারপরে স্যার স্টেরয়েড এবং ট্যাক্টোলিমাস পাই। এই ধরনের পেশেন্ট গুলো যখন সিভিয়ার কোভিডে যায় তখন তাদের ক্ষেত্রে স্যার ম্যানেজমেন্ট প্রোটোকলটা কি হবে স্যার? দিস ইজ ইম্পর্টেন্ট। স্যার আপনি মিউটে আছেন স্যার। আচ্ছা, এই ক্ষেত্রে আমি বলবো যে যাদের রেনাল ট্রান্সপ্লান্ট হয় তারা আসলে মাইক্রোফ্রান্ডাই মফিটিলের কেস হয়, আর বাকি যে ইমিউনোসাপ্রেসিভ এজেন্ট গুলা সেগুলোর সিকেডি যদি কোনো ইমিউনিটি অটো ইমিউন ম্যানিফেস্টেশনের মাধ্যমে তারাই আসলে পায়, কমনলি তো সিকেডির পেশেন্ট এগুলো পায় না। তো সেক্ষেত্রে আপনাকে তো এসেনশিয়াল ড্রাগ, এই এসেনশিয়াল ড্রাগের কোনো কিছু আসলে আপনি চেঞ্জ করতে পারবেন না, সেটা ডেক্সামেথাসোন ইমিউনোসাপ্রেসিভ যে কন্ডিশনে থাকে। তার যদি সিভিয়ারিটি হয় তাহলে সেক্ষেত্রে এই রোগীগুলোকে প্রেফারেবলি আপনি যদি ক্রিটিক্যাল কেয়ারে মনিটরিং এর মাধ্যমে রাখতে পারেন তাহলে সবচেয়ে ভালো, কিন্তু ম্যানেজমেন্ট প্রটোকল তো একই থাকবে, ম্যানেজমেন্ট প্রটোকল চেঞ্জ হবে না। খালি খেয়াল করতে হবে যে আমরা যদি অ্যান্টিকোয়াগুলেশন দিই সেক্ষেত্রে কিন্তু এই রোগীগুলোর রেনাল ফাংশন ভালো না থাকলে লো মলিকুলার ওয়েট হ্যাপারিন দেওয়া যাবে না, রাদার দেন সাবকিউটেনিয়াস স্ট্যান্ডার্ড যে হ্যাপারিন সেটা দিয়ে চিকিৎসা দিতে হবে। বাকি সবকিছু কিন্তু রোগীগুলোর জন্য থাকবে যেগুলো সিভিয়ার কোভিড-19 ম্যানেজ। স্যার আসসালামু আলাইকুম স্যার। ইয়েস, ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার আমি ডাক্তার রাশেদুজ্জামান বলছি স্যার। আমার একটা কোশ্চেন হলো স্যার, যে প্রেগন্যান্সি 28 উইকস হ্যাঁ প্রেগন্যান্সি বলেন রাশিদুজ্জামান। স্যার 28 উইকস প্রেগন্যান্সি সিভিয়ার নিউমোনিয়া পেশেন্টের ক্ষেত্রে স্যার আমরা এনোক্সাপিরিনটা ডোজটা কিভাবে দিব স্যার? পেশেন্টের অক্সিজেন রিকোয়ারমেন্ট হচ্ছে ফেস মাস্কে 10 লিটার না স্যার 5 লিটার পার মিনিটে মেইনটেইন হচ্ছে। আর সেক্ষেত্রে কি আমরা স্টেরয়েড ইউজ করব? স্টেরয়েড ইউজ করলে স্যার 28 উইকস প্রেগন্যান্সি ফিটাল লাং ম্যাচুরেশনের বিষয়টা কি হবে? আর স্যার পেশেন্টের মোড অফ ডেলিভারিটা কি রকম হবে স্যার, যদি একটু বলতেন। প্রেগন্যান্সি হাইপক্সিয়া সিভিয়ার কেস, আপনি 10 থেকে 15 লিটার লাগছে, তার তো জীবন বাঁচানো অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই না? আপনার স্টেরয়েড আমরা কেন দিচ্ছি? একটা হাইপক্সিক কোভিড-19 পেশেন্টকে দিলে যারা দিচ্ছে না তাদের থেকে ওরা দেখাচ্ছে যে অ্যাটলিস্ট মর্টালিটি অ্যারাউন্ড 26% ইমপ্রুভমেন্ট করে। মানে এখানে 23% মর্টালিটি, তো 46% মর্টালিটি যে নন স্টেরয়েড গ্রুপ। তাহলে ওর জীবনটা তো অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রতি 3 জনের ভিতরে একটা পেশেন্টকে আপনি সার্ভাইভ করে ফেলতে পারছেন যদি কাউকে স্টেরয়েড দেন। সুতরাং স্টেরয়েড সবার আগে দিতেই হবে যদি পেশেন্ট সিভিয়ার কোভিড-19 প্রেগন্যান্সি থাকে, কারণ প্রেগন্যান্সি ইটসেলফ ইজ লিড টু মোর সিভিয়ারিটি হয়ে যাবে। সেই জন্য আমি বলবো যে কোনো উইক্সই আসলে স্টেরয়েডের জন্য কন্ট্রাইন্ডিকেশন না, দেয়ার ইজ নো কন্ট্রাইন্ডিকেশন, ইউ ক্যান ইজিলি গিভ স্টেরয়েড, কোনো সমস্যা নেই। ইভেন এই পেশেন্টগুলোর ক্ষেত্রে যদি রেনাল ফাংশন অনেক বেশি ডিটোরিয়েশন নাও করে তার ক্ষেত্রে আপনি রেমডেসিভির দিবেন, বিকজ দ্য মাদার্স লাইফ ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান এনিথিং এলস। আরেকটা হচ্ছে মোড অফ ডেলিভারিটা নির্ভর করবে অবস এবং গাইনোকোলজি এক্সপার্টাইজের উপর। সেক্ষেত্রে আমি বলবো যে আগে আপনাকে রেসপিরেশন যেটা আছে এই ট্রাবলটা সমস্যাটাকে আগে সলভ করতে হবে, তারপরে আপনি ডিসিশন নেন যে তার ডেলিভারি মোডটা কিভাবে, এটা কি আপনি সিজারিয়ান সেকশন করে ফেলবেন নাকি নর্মাল ডেলিভারিতে যেতে পারবেন, দ্যাট উইল ডিপেন্ডস আপন লেটার। যে রোগীটা সিভিয়ার তাকে সবার আগে জীবন বাঁচানোটা সবচেয়ে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বিষয়। কেমন? আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল যে কোভিড-19 পেশেন্টকে অ্যান্টিফাইব্রোলাইটিক দেয়া যাবে কিনা, পিরফেনিড্রন বা নিন্টেডানিব, আর যদি দেয়া যায় কখন দেয়া যাবে আর কোনটা প্রেফারেবল? ওকে,
আমি বলবো যে দেখেন অ্যাকুয়েট কোভিড-19 আপনার পালমোনারি ফাইব্রোসিস হয় কিনা এটা নিয়ে অনেক ধরনের ভালো ডিবেট আছে, মানে এটা নিয়ে অনেক ভালো পেপার নাই। তবে যেটা হলো যে কোভিড-19 পরবর্তী সময়ে লাংসে যে আপনার ডেভেলপ হয়ে গেছে ফাইব্রোসিস, এমন অনেকগুলো প্রমাণ আছে। ইভেন লাং এর ট্রান্সপ্লান্ট করতে হয়েছে এমনও কিন্তু কতগুলো এভিডেন্স আছে কোরিয়াতে, ইভেন আমেরিকাতে। সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে হুইচ এজেন্ট বলছে অ্যাকুয়েট কোভিড এর ক্ষেত্রে আপনি যদি পালমোনারি ফাইব্রোসিস আসে এটা যদি প্রুভ করতে পারেন আইদার ইমেজিং অর বেমিস অফ ফাংশন, যেটা খুব ডিফিকাল্ট করা প্রমাণ, সেক্ষেত্রে আমি বলবো যে নিন্তেদানিব ওয়াজ ফাউন্ড টু বি হ্যাভ বেটার দেন দি আদার এজেন্ট অফ অ্যান্টিফাইব্রিক ইন পেশেন্ট উইথ অ্যাকুয়েট, যদি অ্যাকুয়েটে দিতে চান। আরেকটা হচ্ছে অ্যাকুয়েট পার হয়ে যাওয়ার পরবর্তী সময়ে যদি 3 মান্থস কারো 12 উইকস পার হয়ে যায় এবং তারপরে যদি লাং ফাংশন টেস্ট এবং আপনার রেডিওলজিক্যাল এবং ক্লিনিক্যাল এভিডেন্স অফ ফাইব্রোসিস থেকে থাকে, সেক্ষেত্রে যে কোনো একটা অ্যান্টিফাইব্রিটিক এজেন্ট দিতে হবে। কম্বিনেশন অফ দিলে কোনো লাভ হয় কিনা এমন কোনো হাই কোয়ালিটি প্রমাণ নেই। ইন দ্যাট কেস নিন্তেদানিব বলেন এবং প্লাস আপনারা পিরফিনিডও যেটা দেন, যেটা যে কোনো এজেন্ট আপনি হয়তো চুজ করতে পারবেন, প্রোভাইডেড আফটার 3 মান্থস দ্য পেশেন্ট হ্যাজ পালমোনারি ফাইব্রোসিস। কিন্তু তার আগ পর্যন্ত অনেক রোগী আছে যারা হয়তো রেসপিরেটরি ডিস্ট্রেস থাকবে, বাট দে ক্যান হ্যাভ এ কমপ্লিট রিকভারি। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার আর আমি রাশেদুজ্জামান বলছি স্যার। আমার আরেকটা কোশ্চেন ছিল স্যার, সাইটোকাইন স্ট্রম সিনড্রোমে প্রেগন্যান্সিতে আমরা কি টসিলিজুমাব ইউজ করতে পারবো কিনা স্যার? দেখেন আমি আপনাদেরকে একটা জিনিস বোঝানোর চেষ্টা করতেছি, একটা হচ্ছে সাইটোকাইন স্টর্ম বলছি, এআরডিএস বলছি, এগুলো মানে কি? এগুলো হচ্ছে ক্রিটিক্যাল ইলনেস, মিনি রোগীটা আসলে অ্যাবাউট টু বি ডাই, তাই না? এইসব পেশেন্টগুলোকে আপনি যদি ইন্টারভেনশন না করেন, যদি হাতের কাছে কোনো ইন্টারভেনশন থাকে আর কি, তাহলে হয়তো আপনি কাউকে কাউকে ফেরত নিয়ে আসতে পারবেন। এইসব রোগীরাই তো মারা যাচ্ছে সারা পৃথিবীময়, তাই না? সাইটোকাইন রিলিজিং সিনড্রোম বলেন অথবা এআরডিএস বলেন, সেপ্টিসিমিক পেশেন্ট গুলা বলেন তারা, তাই না? জি স্যার, জি স্যার। সেই জন্য আমি বলবো যে তাদেরকে টসিলিজুমেব 1টা এবং 2টা ডোজ দিয়ে যদি তাদেরকে স্মল অ্যামাউন্ট অফ মৃত্যু কিছুগুলো মানুষের ফেরত নিয়ে আসতে পারেন, এর থেকে বড় কিছু আর হতেই পারে না। অবশ্যই তো আপনি তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন, প্রোভাইডেড দ্য কোনো কন্ট্রা ইন্ডিকেশন না থাকলে ইউ শুড গিভ টসিলিজুমেব ইন দিস ক্রিটিক্যাল ইলনেস পেশেন্ট। থ্যাংক ইউ স্যার। স্যার স্যার 24 ঘন্টার পরেও টসিলিজুমাব দিতে পারি? 24 ঘন্টার পরে আপনি মানে প্রথম 24 ঘন্টার পরে দিতে পারেন, তবে এটার ইফেক্টটা অনেক বেশি ভালো আসবে এমন কোনো প্রমাণ নেই কিন্তু। হ্যাঁ, প্রথম 24 ঘন্টায় যত এফেক্ট আপনি পাচ্ছেন তত ভালো ইফেক্ট 24 ঘন্টার পরে আপনি নাও পেতে পারেন। কিন্তু অফকোর্স আমি বলবো যদি দেখেন কারো ইনফ্লামেশন অনেক বেশি হচ্ছে, পেশেন্টগুলো ডেক্সামেথাসোন এবং রেমডেসিভির পাওয়ার পরেও অক্সিজেনের ডিমান্ড বেড়েই যাচ্ছে, তাহলে অবশ্যই তাদেরকে টসিলিজুমেব দেওয়ার চেষ্টা করবেন 1টা-2টা ডোজ, কন্ট্রাইন্ডিকেশন না থাকে। আর আমাদেরকে কোভিড শক কিভাবে ম্যানেজ করতে হবে একটু বলবেন? কোভিড এর শক, কোভিড সেপ্টিসেমিক শক হয় কোভিড এর। ও আচ্ছা, শক সেপ্টিসিমিয়ার যে শকটা হয় সেই শকটা কিন্তু আসলে একই রকম ভাবেই ম্যানেজ হবে। শকের কিন্তু কতগুলো বান্ডল আছে আপনারা জানেন, যে আপনার ফ্লুইড বান্ডেলের কথা দিতে হয় উইদিন এ আওয়ার, তাহলে 1 ঘন্টার যে পিরিয়ড অফ শক আছে এটা এখানে আরো কুইকলি ম্যানেজ করতে হবে। উইদিন আওয়ার ভিতরে আপনি ফ্লুইড বান্ডেলটা দিবেন, ইউ উইল চুজ টু গিভ অ্যান্টিবায়োটিক্স। এক্ষেত্রে কিন্তু খেয়াল করতে হবে এই শকটা কোভিড-19 ভাইরাস দিয়েও হতে পারে, সেকেন্ডারি ব্যাকটেরিয়ালের মাধ্যমেও হতে পারে। এই জন্য প্রেফারেবলি তাদেরকে ভালো অ্যান্টিবায়োটিক অথবা ব্রড স্পেকট্রাম একটা অ্যান্টিবায়োটিক আপনি দেওয়ার চেষ্টা করবেন। দিস ইজ ওয়ান। সেকেন্ড ইস্যু এমন হতে পারে রোগীটার শকটা উইথ ফ্লুইড ইভেন উইথ অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিভাইরাল অ্যান্ড আদার যে ডেক্সামেথাসোন আপনি দিচ্ছেন তাতে এটা রিকভারেবল হতে পারে। যদি তারপরও সিস্টোলিক ব্লাড প্রেশার অথবা ডায়াস্টোলিক ব্লাড প্রেশার ইমপ্রুভমেন্ট না হয়, লাস্ট অফ অল হয়তো আপনি আইনোট্রপ এজেন্ট ইউজ করতে পারবেন। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। স্যার আমি ডক্টর নাজনীন বলছিলাম স্যার। স্যার আমার একটা কোশ্চেন আছে। বলেন। 19 এর সাথে যদি কমপ্লিকেশন হিসাবে এআরডিএস নিয়ে আসে এবং তার সাথে যদি পেশেন্টের হাইপারগ্লাইসেমিক হাইপারঅসমোলার স্টেটও ডেভেলপ করে, সেক্ষেত্রে স্যার আমরা ফ্লুইড ম্যানেজমেন্টটা স্যার কিভাবে করবো? এদিকে তো এআরডিএস আমরা নেগেটিভ ফ্লুইড ব্যালেন্স আমাদের টার্গেট, আর এদিকে হাইপারগ্লাইসেমিক এর হাইপারঅসমোলার স্টেটের ক্ষেত্রে তো আমাদের ফ্লুইড দিতে হবে। ফ্লুইড আমি বলবো যে আপনি হাইপারগ্লাইসেমিক হাইপারসমোলার স্টেট এটাও যেমন একটা সিরিয়াস মর্টালিটি ইস্যু, ঠিক একই রকম ভাবে এআরডিএস ও নাদার ওয়ান। তার মানে আপনি এমন একটা পেশেন্টকে নিয়ে এসেছেন যেটা আসলে ডাবল এজ কেন ট্রিপল এজ শোর্ড হয়ে গেছে, তাই না?
তো আমি বলবো যে তার ক্ষেত্রে আপনাকে কিন্তু কিছু মনিটরিং করতে হবে। একটা হচ্ছে যে সেন্ট্রাল ভেনাস প্রেসার দিয়ে আপনি মনিটরিং করে দিতে পারেন কিনা ফ্লুইড, তাহলে সবচেয়ে ভালো, কারণ এই রোগীগুলা আশা করে ক্রিটিক্যাল কেয়ার ইলনেসেই থাকবে। ইউ স্টার্টেড উইথ এ আইসোটোনিক স্যালাইন, যদিও এটা হাইপার গ্লাইসেমিক হাইপার অসমোলার স্টেট, কোনোখানে এসে হয়তো 0.45% আপনি দিবেন, কিন্তু শুরুতে আপনাকে আইসোটোনিক দিতেই হচ্ছে, কারণ আপনি চান ফ্লুইডটা যাতে ভাস্কুলার কম্পার্টমেন্টে থাকে। ARDS is basically problem in the interstitium as well as the pneumocyte, সেখানে অনেক বেশি ড্যামেজ। কিন্তু ব্লাড ভাস্কুলার সিস্টেমের ভিতরে যদি ফ্লুইড আপনি রেখে দিতে পারেন তাহলে কোনো বেশি প্রবলেম হবে না। এর মাধ্যমে আপনি ডিহাইড্রেশন কারেক্ট করে ফেলতে পারেন এবং ইনসুলিন যদি দিতে পারেন তাহলে কিন্তু হাইপারগ্লাইসেমিক হাইপারঅসমোলার স্টেট ম্যানেজ হয়ে যাবে। আর যদি এমন হয় যে এইসব ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় ফ্লুইডের রিটেনশন হয় অথবা ওভারলোড হয়, ইউ ক্যান ইউজ ফুরসেমাইড প্রোভাইডেড আপনি সিস্টোলিক ব্লাড প্রেশার কাউকে 90 নিচে নিয়ে আসতে পেরেছেন। আর বাকি ম্যানেজমেন্ট অফ দ্য কোভিড-19 ARDS তো চলবেই, ওটা আপনাকে একদম ফরজ, হাই ডোজ স্টেরয়েড দেওয়া অথবা ইমিউনোসাপ্রেসিভ এজেন্ট অন্য কিছু ইউজ করা অর রেসপিরেটরি সাপোর্ট দেওয়া। আর যদি স্যার কোভিড-19 এর সাথে রেসপিরেটরি ফেলিওর নিয়ে আসে টাইপ 2, সেক্ষেত্রে কি স্যার আমরা যেভাবে অক্সিজেন স্ট্র্যাটেজিটা করতেছি অ্যাকুট হোক ক্রনিক হোক, এটাকে এইভাবেই করে যাব নাকি আলাদা ওই পার্শিয়াল প্রেশার অফ দ্য অক্সিজেন FI2 ওইভাবে, মানে এটা ম্যানেজমেন্টটা স্যার কি হবে রেসপিরেটরি ফেলিওরের ক্ষেত্রে? আমি বলবো যে কোভিড-19 তো আপনার যে রেসপিরেটরি ফেলিওর করে এটা প্রিডমিনেন্টলি টাইপ 1, কিন্তু যেটা হয় যে আপনি তো হাইপক্সিয়া থাকতে 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 তার তো ব্রিদিং এফর্টটা নষ্ট হয়ে যায়, তার তো রেসপিরেটরি মাসল থেকে শুরু করে অন্য জিনিসগুলো আলটিমেটলি ভেন্টিলেটরি ফেলিওর হয়ে যায়। এই জন্য অনেকেরই কিন্তু টাইপ এবং টাইপ 2 মিক্সচার ফেলিওর হয়ে যেতে পারে। তো এইসব ক্ষেত্রে তো তখন আপনি তাকে ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে যে হাউ ইউ রেস্কিউ দি হাইপক্সিয়া, কারণ হাইপক্সিয়া তাকে ড্রাইভ করবে ফর ডেথ, রাইট, লিডিং টু ডেথ। সুতরাং এক্ষেত্রে আপনি সুইচ করবেন ফ্রম গিভিং দি ট্রেডিশনাল NRB2, আইদার আপনি হাই ফ্লোতে চলে আসতেছেন অথবা সিপ্যাপ বাইপ্যাপ। যখন কারো টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর হয়, মনে করেন একটা COPD আদার্স পেশেন্ট, তখন আমরা দিই কি সিপ্যাপ। অল ইউ নিড টু গিভ দ্য এক্সপিরেটরির সময় একটু পজিটিভ এয়ারের প্রেশার দেওয়া, তাই না? তো সেটাই তো আপনি সিপ্যাপের মাধ্যমে দেওয়া যায়। এই জন্য এই রোগীগুলোর ক্ষেত্রে আপনাকে কিন্তু হাই ফ্লো থেকে প্রেফারেবলি বেটার সার্ভ করবে যদি আপনি তাকে সিপ্যাপে নিয়ে আসতে পারেন। আরেকটা হচ্ছে যদি এই রোগীগুলোর কোনো সময় বাইভেন্ট্রিকুলার ফেইলিওর হয়ে যায়, সেক্ষেত্রে তখন আপনি বাইপ্যাপকে চুজ করবেন রাদার দেন সিপ্যাপ ইন দিস পেশেন্ট আফটার গিভিং দি অক্সিজেন অ্যাপ্রোপ্রিয়েট। থ্যাংক ইউ স্যার। আসসালাম, বলেন আসাদ রাজীব। স্যার আমার দুইটা পেশেন্ট, একটা আমার রিলেটিভ আর একটা ডক্টর বড় ভাই, ওনাদের স্যার দুজনের অক্সিজেন লাগছিল এবং ওনারা হসপিটালাইজ হওয়ার পরে 5-6 লিটার অক্সিজেন লাগছিল। তারপর ওরা ভালো হয়ে বাসায় চলে গেছেন। 6-7 দিন পর আবার 102 ডিগ্রি জ্বর স্যার। তাহলে এটার ব্যাখ্যা কি স্যার? এবং এটা 2-3 দিন কন্টিনিউ। এক্স্যাক্টলি, এটা অনেকগুলো কারণে হতে পারে। একটা হচ্ছে যে আপনি তো যেসব রোগীগুলোকে ক্রিটিক্যালি ভর্তি করে অক্সিজেন দিয়ে এবং অন্যান্য জিনিসগুলো চিকিৎসা দিচ্ছেন, সেগুলো কিন্তু অনেক কন্ডিশন করতে পারে। যেমন ধরেন ইমিউনোসাপ্রেসিভ স্টেরয়েড দিলেন 7 দিন 10 দিন, ডেক্সামেথাসোন 6 মিলিগ্রাম, মানে কি জানেন, আপনি অলমোস্ট প্রায় ধরেন 70-80 মিলিগ্রাম অফ দ্য প্রেডিসোলন দিয়ে ফেলছেন এবং সেটাও 7 থেকে 10 দিন। তাহলে এই রোগীটা ইমিউনোসাপ্রেসিভ থাকতে পারে, সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, এটা একটা পসিবিলিটি। আরেকটা হতে পারে যে কারো কারো ক্ষেত্রে কোভিড-19 দেখা যাচ্ছে লেট সাইটোকাইন রিলিজ হয়। তো লেট সাইটোকাইন রিলিজ হলে সেটাও কিন্তু জ্বর আনতে পারে এবং কারো কারো এমনও হয়েছে যে লেট সাইটোকাইন রিলিজ থেকে সে স্টর্মে চলে গেছে, এমনও বেশ কিছু রিপোর্ট আছে বিভিন্ন জায়গায়। তাহলে অনেকগুলা পসিবিলিটি আছে যেটার কারণে একটা পেশেন্টের ফিভার রিটার্ন করতে পারে। আরেকটা হচ্ছে যে রোগীটা কোভিড-19 হয়ে রিকভারি হয়েছে তাদের ক্ষেত্রে পরবর্তী সময়ে পোস্ট কোভিড সিনড্রোম ডেভেলপমেন্ট হতে পারে। তো পোস্ট কোভিড সিনড্রোম বর্তমানে বলা হচ্ছে 12 সপ্তাহ, অর্থাৎ 12 সপ্তাহের আগে এবং পরে আলাদা করে ফেলা হয়েছে। তো 12 সপ্তাহ পরবর্তী সময়েও কিন্তু কেউ শুধু জ্বর নিয়েও থাকতে পারে, ইভেন ফর দ্য মান্থস ডিউরেশন। দিস ইজ ডিউ টু দ্য অল্টার্ড ইমিউন স্ট্যাটাস অফ এ হিউম্যান বডি টু এ পার্টিকুলার ভাইরাস প্যাথোজেন, যেকে সে কিন্তু পুরোপুরি কন্টেইন করতে পারে নাই। তো সেই জন্য কিন্তু অনেকের জ্বর আসতে পারে। তাহলে দেখেন জ্বরের অনেকগুলো কারণ আছে। পোস্ট ভাইরাল সিনড্রোমের জন্য হতে পারে, পোস্ট কোভিড সিনড্রোমের জন্য হতে পারে, যেটার একটা প্যাটার্ন হলো ফিভার, সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন ডিউ টু ইউজ অফ মেনি অফ দ্য ড্রাগস এর জন্য হতে পারে, কনকমিটেন্ট ফাঙ্গাল ইনফেকশনের জন্য অনেকের জ্বর আসতে পারে। আরেকটা হচ্ছে আপনার সাইটোকাইন লেট রিলিজের জন্য কারো কারো জ্বর আসতে পারে। There are a lot of possibilities.
স্যার সাইটোকাইন রিলিজ সিনড্রোম যদি স্যার হয় তাহলে স্যার পরবর্তী পেশেন্ট কি আবার ERDS বা ওই জাতীয় ক্রিটিক্যাল ইলনেসে চলে যেতে পারে? এরকম দুই একটা পেশেন্টের রিপোর্ট আছে, একেবারে আইসিইউতে গিয়ে আবার ভর্তি হইতে হয়েছে, দুইবার টিমার এমনও হয়েছে যে পেশেন্ট গুলাকে সেকেন্ড টাইম স্টিরয়েড দিয়েও রেস্কিউ করতে হয়েছে another 7-10 days। তো এরকম কিছু কিছু কেস কিন্তু অনেক জায়গায় রিপোর্টেড আছে। তো সেটা ডিপেন্ড করে আপনাকে দেখতে হবে, যখনই আপনার পরবর্তী সময় কারো জ্বর আসছে তাকে ওয়ার্কআউট করাটা অনেক বেশি দরকার, যে এই যে এতগুলো পসিবিলিটি আছে এগুলোর কোনটার মধ্যে উনি পড়ে গেলেন, সেটাকে ওয়ার্কআউট করা, ইনফ্লামেটরি মার্কারগুলোকে ভালো মতো দেখা। যদি দেখা যায় যে না ইট বিকাম স্কাই হাই অফ দি সিআরপি এন্ড আদার থিং, তাহলে সঙ্গে সঙ্গে অ্যাডমিট করে গিয়ে পুনরায় তাকে রেস্কিউ স্টেরয়েড দেওয়া দরকার হতে পারে। আসসালামু আলাইকুম স্যার। পোস্ট কোভিড সিনড্রোম স্যার একিউট এবং লেট এই দুটাকে কি আলাদা করা মানে হচ্ছে কত উইক পর্যন্ত করা যায় যে পোস্ট কোভিড সিনড্রোম? পোস্ট কোভিড সিনড্রোম যেটা, এটা বেসিক্যালি WHO যে ডেফিনিশন ওরা দেওয়ার চেষ্টা করেছে এটা হচ্ছে যে আফটার 12 উইকস। তার আগ পর্যন্ত সময় যেগুলো এগুলোকে কেউ কেউ একিউট থেকে সাব একিউট পর্যন্ত পড়েছে। তো এই জন্য আমি বলবো পোস্ট একিউট সিনড্রোম বলতে আপনি যেটাই করেন না কেন, অর্থাৎ একটা পেশেন্ট একিউট ইলনেসে ভুগে যাওয়ার পরে তার সম্পূর্ণ রিকভারি টাইম ফ্রেমটাকে ওরা ঠিক করেছে 12 সপ্তাহ। এই জন্য আমি বলবো যে 6 উইকস, 8 উইকস, 9, 10 উইকস এর মাথায় যদি কেউ কোনো কমপ্লেন থাকে, ইটস এ পার্ট অফ দ্য রেজলিউশন অফ দ্য সিমটম, অথবা পোস্ট একিউটে সাব একিউট প্যাটার্নে হিসাবে ভাবতে পারবেন। কিন্তু যদি আমরা সিনড্রোম বলতে চাই কাউকে পোস্ট একিউট সিনড্রোম, তাহলে 12 সপ্তাহ পার হতে হবে। আসসালামু আলাইকুম স্যার, আমি স্যার আসসালাম। ডাক্তার রাকিব স্যার, নাটোর থেকে বলছিলাম স্যার। আমার স্যার দুইটা কোশ্চেন ছিল। বলেন ভাই। মডারেট এবং সিভিয়ার যে কেসগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কি স্যার ফ্লুইড দেওয়ার কি কোনো ইন্ডিকেশন আছে কি, যেখানে আমরা ডিহাইড্রেশন স্ট্যাটাস ওইভাবে আসলে মনিটর করতে পারতেছি না স্যার? আর 2 নম্বর কোশ্চেন হলো যাদের ডায়াবেটিক পেশেন্ট আনকন্ট্রোল, বিশেষ করে 20-র উপরে যাদের আরবিএসটা এবং মুখে খেতে পারতেছে না স্যার, তাদের ক্ষেত্রে মানে ডিএনএস তো অবশ্যই চালু করা উচিত আমার মনে হয় ইনসুলিনের সাথে আর কি, বা ডিএ যেটাই হোক, মানে অ্যাপ্রোচটা কেমন হবে স্যার এই দুইটা পেশেন্টের ক্ষেত্রে একটু জানতে চাচ্ছিলাম স্যার। দ্বিতীয়টা দিয়ে শুরু করে, একটা হচ্ছে ডায়াবেটিস রোগী যদি কোনো কারণে খেতে না পারে, অ্যাকুইট ইলনেস, সুগার অনেক বেশি, তাদের ক্ষেত্রে আপনারা কিন্তু যে পেশেন্ট মুখেই খেতে পারছে না, সুতরাং সাবকিউটেনিয়াস ইনসুলিন তাকে আপনি দিতে পারবেন না। যে রোগী ডায়াবেটিস যে কোনো কন্ডিশনে মুখে খেতে না পারলে তাকে সাবকিউটেনিয়াস দেওয়া যায় না, কারণ এটা তো আস্তে আস্তে রিলিজ হবে, ও তো খেতে পারছে না, কোনো না কোনো সময় হাইপোগ্লাইসেমিয়া চলে যাবে। যেটা করতে হবে এটাকে বলে নিউট্রালাইজিং ডোজ, অর্থাৎ আপনি যদি তাকে ডেক্সট্রোজও দেন, ওটাকে নিউট্রালাইজিং ডোজ করে ইনসুলিনকে আপনাকে জাস্টিফাই করতে হবে। কারণ আপনি নিউট্রিশন দিতে আছেন ডেক্সট্রোজ, এটা কিন্তু তার সিরিয়াস হাইপারগ্লাইসেমিয়া করে তাকে কিন্তু কিটোএসিডোসিস অথবা হাইপারগ্লাইসেমিয়া করে ফেলতে পারে। এর জন্য ইউ নিড টু ব্যালেন্স ইট, এবং প্রতি 2.5 গ্রাম গ্লুকোজ যদি ইউটিলাইজ করেন নিউট্রিশনের জন্য, তার জন্য 1 ইউনিট অফ ইনসুলিন আপনি দেবেন। সো দিস ইজ দ্য প্রিন্সিপাল। আরেকটা হচ্ছে একটা প্রশ্ন করলেছেন আপনি, সরি আই ফরগেট প্রথমটা। ফ্লুইড। আচ্ছা, মডারেট আর সিভিয়ার তাতেই ফ্লুইড লাগবে বলে কোনো কথা নেই, আপনাকে দেখতে হবে যে স্টেট অফ হাইড্রেশনটা কেমন। তবে অনেক ক্ষেত্রে আমাদের দেশের রোগীরা জ্বর হোক অথবা হোক ওই সময় ঠিকমতো ফ্লুইড নেয় না। এই জন্য দেখবেন যে আমরা বলেছি যে তারা যেন একটু লিকুইড খায় বেশি করে, একটু যেন ফ্লুইডিটি বেশি খায়। তার কারণটা হচ্ছে জ্বরের জন্য আপনার ইভাপোরেট হয়, অনেক বড় বড় শ্বাস নেয়, তখনও কিন্তু আপনার অনেক এয়ার ফ্লুইড ইভাপোরেশন হয়ে যায়। কারো কারো ইউরিনারি দিয়ে হইতে পারে, সোয়েটিং দিয়ে হইতে পারে, তাহলে অনেকভাবেই কিন্তু ফ্লুইড আসলে চলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য আমি বলবো জাজমেন্ট করেন, হাইড্রেশন স্ট্যাটাস দেখেন, প্রয়োজন হলে তাদেরকে দিবেন, কিন্তু ইট ইজ নট এ ডায়রিয়াল ইস্যু, সো দ্যাট আপনি যে রানিং ফ্লুইড দিতে হবে অথবা রিপ্লেসমেন্ট ফ্লুইড দিতে হবে অথবা ফ্লুইড রিসাসিটেট করতে হবে এমন কোনো কথা নেই। রিসাসিটেট করতে হবে ওই রোগীটাকে যদি আপনি দেখেন কাউকে সেপটিক শক হয়ে গেছে, তার ক্ষেত্রে কিন্তু আপনি প্রথম ঘন্টার মধ্যে আপনি চেষ্টা করবেন যে অ্যাটলিস্ট 30 ml পার কেজি পার আওয়ার করে ফ্লুইডটা দিয়ে দিতে। থ্যাংক ইউ স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার, আমি ডক্টর মেহতাম প্রধান স্যার, ঠাকুরগাঁও সদর হাসপাতাল থেকে। কোভিড পেশেন্ট স্যার অনেকজন স্যার ওই মানে অক্সিজেন ইনপুট করার পরে স্যার চেস্ট পেইন কমপ্লেন করে, এক্ষেত্রে স্যার ম্যানেজমেন্ট কি হবে? আর স্যার যে কোভিড পেশেন্টদের স্যার আমার হাইফ্লো না কেন দীর্ঘদিন চললে স্যার অক্সিজেন টক্সিসিটি হওয়ার কোনো চান্স আছে নাকি, বা এটা ম্যানেজমেন্ট কি হবে স্যার? থ্যাংক ইউ। আমি বলবো যে রিকভারির সময় গিয়ে অনেকে চেস্ট পেইন কমপ্লেন করবে, কারণ প্লুরিসি হবে কেমন, কারণ আপনি তো ফ্রিকশন করাচ্ছেন তখন, প্লুরা এবং লাংস তো এর আগে কোলাপস ছিল, এখন তো আপনি এক্সপান্ড করে দিয়েছেন ডিউরিং দ্য টাইম অফ রিকভারি, এই জন্য ফ্রিকশন হবে। প্লুরিসির ক্ষেত্রে ম্যানেজমেন্ট অনেকভাবেই করা যায়, কারো কারো ক্ষেত্রে প্যারাসিটামলের রেসপন্স করে, এনএসআইডি আপনি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই।
আইবুপ্রোফেন অথবা অন্যান্য ড্রাগ গুলাকে কোভিড নিষেধের ক্ষেত্রে কোনো আনসেফটি কিছু দেখা গেছে, কোনো প্রমাণ নেই, সুতরাং আপনি এগুলো ইউজ করতে পারবেন টু রিজলভ দ্য পেইন। দিস ইজ নাম্বার 1। আর সেকেন্ড হচ্ছে জিজ্ঞেস করলেন জানি কি, অক্সিজেন টক্সিসিটি হতে পারে নাকি? ইয়েস ডেফিনেটলি হতে পারে। হাই ফ্লো নাসাল ক্যানুলা দিয়ে আপনি আসলে অনেক বেশি কনসেন্ট্রেশন অফ অক্সিজেন দিচ্ছেন টু জেনারেট হাই প্রেশার। এই জন্য আমাদেরকে দেখতে হবে যে আপনি 100% অক্সিজেন আর কতক্ষণ দিতে পারছেন, তাই না? তো এই জন্য এগুলোকে সাধারণত অনেক লম্বা পিরিয়ড পর্যন্ত দেওয়ার কথা বলা নেই। অর্থাৎ কাউকে আপনি হাই ফ্লো নাসাল ক্যানুলা 24 ঘন্টা দিয়ে ফেললেন, তখন একটা সিদ্ধান্ত নিতে হবে আমরা কি কোনো স্মল অ্যামাউন্ট ব্রিজিং করতে পারবো কিনা এটাকে, ওইটার জায়গাতে এসে এনআরবি দিয়ে কিছুক্ষণ আপনি পজ দিতে পারবেন কিনা, তারপর আবার দরকার হলে আপনি হাই ফ্লো নাসাল ক্যানুলা দেন, তারপর আবার একটু আপনি এনআরবি দেন, দিয়ে গিয়ে এনআরবির ফেজটাকে বাড়ানো এবং হাই ফ্লো নাসাল ক্যানুলার ফেজটাকে কমানো। এটাই হচ্ছে আইডিয়াল, যাতে কোনো না কোনো একটা সময় আপনি পুরোপুরি হাই ফ্লো নাসাল ক্যানুলা ক্লোজ করে দিয়ে ওনাকে দীর্ঘ সময় এনআরবিতে রাখতে পারেন। মনে রাখতে হবে এনআরবি হচ্ছে সবচেয়ে সেফার একটা ওয়ে অফ টু গিভ দ্য অক্সিজেন। এই জন্য আপনার যে কোনো রকম প্রসেস, সিপ্যাপ বাইপ্যাপ হোক অথবা আপনার হাই ফ্লো নাসাল ক্যানুলা কেউ পাচ্ছে দীর্ঘ সময় হোক, তাকে যখনই আপনি একটা ব্রিজিং করতে চাবেন অলওয়েজ এনআরবি আপনাকে হেল্প করবে। আরেকটা বিষয় হচ্ছে কোনো একটা রোগী আপনার কাছে এসেছে, আপনি তার স্ট্যাটাস জানেন না, জানেন যে উনার অক্সিজেন লাগবে, হাইপক্সিয়া, ওনার কি আন্ডারনিতে সিওপিডি আছে না হার্ট ফেলিওর আছে, সেটার জন্য কি হাইপক্সিয়া বেড়ে গেল কিনা আপনি কোনো কিছুই বুঝতে পারছেন না। যদি কোনো কিছু বুঝতে না পারেন, রোগীটাকে সেভ করতে চান, গো ফর দ্য এনআরবি। আর স্যার এই কোভিড পেশেন্টে স্যার স্যার বলেন, বুঝতে পারছি না। মিট হয়ে গেছে কিনা? স্যার আমাদের উপজেলাতে তো স্যার এনআরবির ব্যবস্থা নাই উপজেলা হেলথ কমপ্লেক্স গুলোতে, সেক্ষেত্রে যদি সিওপিডির পেশেন্ট কোভিড নিয়ে আসে রিস্ক নিয়ে কি শুরু করা যাবে? আমরা তো জানি লো ফ্লো দিতে হয় সিওপিডি কেস গুলোতে স্যার। না, আপনি তো শুরু করতেছেন আসলে লো ফ্লো দিয়ে, আপনি তো যাকে ক্যানুলা দিচ্ছেন তাকে তো আসলে বেশি অক্সিজেন আপনি দিতে পারছেন না। ইউ স্টার্টেড উইথ 24%, তাই না? তাহলে 24% তো আপনি যে কোনো সিওপিডি পেশেন্টকে দেওয়াই যায়। ইভেন আপনি ভেঞ্চুরি মাস্ক বলে কতগুলো মাস্ক আছে, এই মাস্কগুলো আমাদের এখানে পাওয়া যায় না। এই ভেন্টি মাস্কগুলো কিন্তু 24, 28%, 32% ডিফারেন্ট কালার কোড দিয়ে করা, জাস্ট একটা অ্যাড করে দিলে হয়। একটা হচ্ছে আপনাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমি কিন্তু এই জন্য সরকার তরফ থেকে আমরা বলেছি যে আপনারা ডিমান্ড দেন, ইউ ট্রাই টু ডিমান্ড ফর দ্য ক্যানুলা, ফেস মাস্ক এন্ড এনআরবি। যত বেশি আপনি এনআরবি রাখতে পারেন আপনার জন্য তত ভালো। এগুলো যদি আপনারা ডিমান্ড দেন, আপনার সিভিল সার্জন থ্রু আওয়ার গভর্নমেন্ট আপনাদেরকে দিবে এবং আপনারা পাবেন কিন্তু প্ল্যানটি চিপ। এগুলো একটা রিজার্ভ ব্যাগ থাকে, মোস্টলি পেশেন্ট কমফোর্টও ফিল করে, আনকমফোর্টেবল কিছু না, আপনার জন্য অনেক বেশি ভালো হবে। আমি বলবো ট্রাই টু মেক এ ডিমান্ড টু আস, টু দ্য গভর্নমেন্ট। অবশ্যই গভর্নমেন্ট দিবে আপনাদের। সরি স্যার, ডিসকানেক্ট হয়ে গিয়েছিল স্যার। একটা কোশ্চেন স্যার, কোভিড পেশেন্ট স্যার এআরডিএস ডেভেলপ করতেছে নাকি স্যার, এটা কেমনে বুঝবো স্যার? এআরডিএস মানে অ্যাকুইট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, এটা যদি ডেভেলপমেন্ট হয়, আমি বলবো যে দেখেন একটা রোগী আপনার ডে 7 অনওয়ার্ডস তার প্রগ্রেসিভ ডিসনিয়া হচ্ছে, আপনি যতই ইন্টারভেনশন করার চেষ্টা করেন লাভ হচ্ছে না, এন্ড দেন ইউ স্টার্ট টু গেট লট অফ ট্যাকিকার্ডিয়া এন্ড ক্র্যাকলস। এই রোগীটার যদি এই কার সময় কেউ যদি এবিজি করে এবং সেখানে যদি পার্শিয়াল প্রেশার অক্সিজেন এবং এফআই টু লেস দেন 300 হয়ে আসে, ইউ আর ডিলিং এআরডিএস। এখন অনেক জায়গাতে তো পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন এবং যে আমরা যে এবিজি করি এটা তো অনেক ক্ষেত্রে করা যায় না। তো এই ক্ষেত্রে আমি যেটা বলবো যে আপনি ক্লিনিক্যাল প্যারামিটার গুলো দেখেন যে পেশেন্ট কি প্রগ্রেসিভ ডিসনিয়া হচ্ছে কিনা, ট্যাকিকার্ডিয়া ক্র্যাকলস আছে কিনা বাই এক্সটেন্সিভ লাং, এবং তার পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন অথবা আমরা যেটা স্যাচুরেশনের মাধ্যমে দেখি SpO2 প্রগ্রেসিভলি বিলো হয়ে যাচ্ছে কিনা 90 নিচে, তাহলে আপনি কিন্তু ডিল করতেছেন এআরডিএস। এটা হচ্ছে যে আপনার পেরিফেরিতে যদি কোনো উপজেলা হেলথ কমপ্লেক্স অথবা কেউ কাজ করে তাদের ক্ষেত্রে, আর আদারওয়াইজ যদি এবিজি করতে পারেন তাহলে তো আপনার জন্য ইজি টু আইডেন্টিফাই, তাই না? স্যার আমরা রিভারক্সামান স্যার কি 1 মাস দিব নাকি স্যার, এটা বিষয়ে কি কোনো গাইডলাইন আছে সব রোগীর ছুটির ক্ষেত্রে? যেসব রোগীগুলোকে ছুটি করে দিচ্ছেন তাদের ক্ষেত্রে দেখতে হবে যে আসলে উনি সিভিয়ার থেকে ক্রিটিক্যাল ইলনেসে দীর্ঘ সময় হাসপাতালে ছিল কিনা।
এবং এটা কতটা ক্রিটিক্যাল ছিল। আমি বলবো যে এনি ক্রিটিক্যাল পেশেন্ট যদি যাওয়ার সময় আপনাকে কিন্তু আসলে দিতে হবে অ্যাটলিস্ট 28 ডেজ, ক্ষেত্র বিশেষে 3 মাসও দরকার করতে পারে রিভারক্সিপান। যেসব পেশেন্টগুলো সিভিয়ার থাকবে তাদেরকে একটু জাজমেন্ট করেন যে ওদের অনেক রিস্ক ফ্যাক্টর আছে কিনা, মাল্টিপল কোমরবিডিটিস অথবা ব্রেড রিডেন ছিল প্রলং সময়, তাদের ক্ষেত্রেও কিন্তু আপনি 28 ডেজ প্রেফারেবলি চুজ করবেন। যদি কোনো রোগী মডারেট ইলনেস থেকে থাকে তার ক্ষেত্রে আপনার যদি হসপিটাল স্টে প্রলং না হয় সেক্ষেত্রে আপনি ওই সময়টাতে হয়তো হ্যাপারিন দিয়েছেন অথবা লো মলিকুলার হ্যাপারিন। তার ক্ষেত্রে মাল্টিপল কোমরবিডিটিস না থাকলে অথবা কন্ট্রোল থাকলে সবকিছু, you may not give any enviral anticoagulant at all during the time of discharge. আর স্যার লো মলিকুলার ওয়েট হেপারিন কি আমরা 5 দিন যাওয়ার পরে যদি রোগী স্যার ছুটি চায় বা ছুটি দিতে হয় তখন কি স্যার 7 দিন কি বাসায় যাওয়ার দরকার আছে নাকি তখন রিভারক্সাবান অ্যাড করে দেওয়া যাবে 5 দিনের পরেই? 5 দিনের পরে আপনি অ্যাড করে দিতে পারবেন। whenever you are sending the patient to home you can switch it over to oral, কিন্তু ওরাল সুইচ করে আপনি দিবেন কি দিবেন না সেই সিদ্ধান্তের জন্য কথাগুলো বলেছি যে আপনি চুজ করেন যে তাদেরকে কোমরবিডিটি আছে কিনা, মাল্টিপল আনকন্ট্রোল কোমরবিডিটি রয়ে গেছে কিনা, দীর্ঘ সময় ওনাকে আসলে হাসপাতালে থাকতে হয়েছে কিনা, আর উই ডিলিং সিভিয়ার ক্রিটিক্যাল ইলনেস অর নট, সেক্ষেত্রে দেওয়া উচিত। কিন্তু মডারেটের ক্ষেত্রে আপনি আসলে জাজমেন্ট করবেন দিবেন কি দিবেন না। আসসালামু আলাইকুম স্যার, আমি ইসলাম, ডক্টর ফয়সাল বলছিলাম স্যার, আইএমও মেডিসিন ডিএমসিএইচ। হ্যাঁ স্যার বলেন আমার ফয়সাল। হ্যাঁ দুটো কোশ্চেন ছিল স্যার আমার। সেটা হচ্ছে আমরা স্যার ডিউটি করার সময় অনেক পেশেন্ট পাই সিভিয়ার কোভিড, সাথে স্যার সিকেডি বা এন্ড স্টেজ রেনাল ডিজিজ স্যার, আর সাথে স্যার পেশেন্ট অন ডায়ালিসিস, মানে রেগুলার ডায়ালিসিস নেফ্রোলজিতে গিয়ে স্যার ডায়ালিসিস করে আসে রেগুলার ইন্টারভালে স্যার। এইসব পেশেন্টের ক্ষেত্রে স্যার আমরা কি কি প্যারামিটার মনিটর করবো ক্লিনিক্যালি? আর স্যার আরেকটা কোশ্চেন ছিল, এটা স্যার একটু পলিসি রিলেটেড। সেটা হচ্ছে স্যার সিডিসি গাইডলাইন আমরা দেখতে পাচ্ছি স্যার অলরেডি প্রেগনেন্ট যারা আছে তাদের জন্য ভ্যাকসিন অ্যাভেলেবল করার জন্য বলা হয়েছে, ডাব্লিউএইচও রিকমেন্ড করছে, কিন্তু স্যার আমাদের ন্যাশনাল গাইডলাইন বা হচ্ছে ন্যাশনাল পলিসি মেকিং কিন্তু স্যার এখনো জিনিসটা এখন আসেনি স্যার। এই ব্যাপারে স্যার আপনার অপিনিয়ন কি? থ্যাংক ইউ স্যার। ওকে, এক নম্বর প্রশ্ন হচ্ছে যে ইটস ভেরি ডিফিকাল্ট কেস যখন কোনো একটা পেশেন্ট সিভিয়ার কোভিড থাকবে তার যদি রেনাল ইম্পেয়ারমেন্ট হয়। ওয়ান অফ দ্য ওয়ার্স্ট প্রগনোসিস যদি আপনি চিন্তা করেন দ্যাটস রেনাল, বিশেষ করে একেআই হোক, আর যদি একেআই অন দ্য পার্ট অফ সিকিডি হয় তাহলে তো কথাই নেই। আমি বলবো যে ডায়ালাইসিসটাকে কন্টিনিউয়াসলি ইউজ করে যেতে হবে এইসব ক্ষেত্রে। আমি বলবো যে আর্লি ডায়ালিসিস উইল বি মোর এনকারেজিং ইন পেশেন্টস উইথ সিভিয়ার কোভিড উইথ একেআই অন দ্য টপ অফ সিকিডি আর্লি অ্যাজ পসিবল। দিস ইজ ওয়ান। আরেকটা হচ্ছে যে এইসব ক্ষেত্রগুলোতে তো এমনিতেই যাদেরকে ডায়ালাইসিস করা হয় তাদেরকে অ্যান্টিকোয়াগুলেশন দিতে হয়। এই জন্য আপনি ব্যালেন্স করবেন যে অ্যান্টিকোয়াগুলেশন তার কোভিড-19 এর ইমিউনোথ্রম্বোসিসের জন্য প্লাস এটার জন্য কতটুকু অ্যামাউন্ট দিচ্ছেন। স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হচ্ছে প্রেফারেবলি তাকে আপনি চুজ করবেন যে আমরা তাকে স্ট্যান্ডার্ড হ্যাপারিন নিতে আসতে রেদার দেন লো মলিকুলার ওয়েট হ্যাপারিন। এবং স্ট্যান্ডার্ড হ্যাপারিন আপনার দেয়ার ইজ আ রেঞ্জ দেয়ার 500 to 1100 আপনি ইউনিট পার আওয়ার করে দিতে পারবেন টু দিস কাইন্ড অফ পেশেন্ট, এবং দ্যাট ওয়ার্কস ভেরি ওয়েল ইন দিস কেস। আমি বলবো লো মলিকুলার ওয়েট দিয়ে শুরু করেছেন, যদি এমন হয় প্লিজ সুইচ ইস ওভার টু স্ট্যান্ডার্ড হ্যাপারিন, তাহলে পেশেন্টগুলোর জন্য বেনিফিট বেশি হবে। আর বাকি তো কোয়াগুলোপ্যাথির জন্য আপনাকে দেখতেই হবে, তাই না? সেকেন্ড কোশ্চেনটা ট্রিকি। আমি বলবো যে দেখেন বাংলাদেশে যে একটা ন্যাশনাল টেকনিক্যাল ইমিউনাইজেশন কমিটি আছে আর কি, তো ওনারা কিন্তু আসলে প্রেগনেন্সিতে ভ্যাকসিন দেওয়ার জন্য কোনো রিকমেন্ড করেননি কারণ আপনার তো কোনো ট্রায়াল নাই। এই ট্রায়াল যেহেতু নাই সেহেতু ওনাদের জন্য আসলে কোনো রেজাল্ট দিয়ে বলা ডিফিকাল্ট, কারণ আপনি যখন জেনারেলাইজ অনেক প্রেগনেন্সিকে দেওয়া শুরু করবেন সেখানে ভ্যাকসিন ইন্ডিউস কোনো ট্রাবল হলে তখন প্রশ্নগুলো অ্যারাইজ করবে। কিন্তু যেটা বলা হয়েছে এটা হচ্ছে যে ফ্রন্ট লাইনার যারা আছেন তারা যদি প্রেগনেন্সিতে থাকেন তাহলে কিন্তু আমাদের এই টেকনিক অ্যাডভাইস করতেছেন টু টেক দ্য ভ্যাকসিন, কারণ এটা হচ্ছে ডাক্তারদের জন্য অনেক বেশি সেফ গার্ড, আমাদের নার্সরা আছেন, আদার্সরা আছেন। আর বাকি যারা প্রেগনেন্সিতে থাকবে তাদের জন্য চুজ হবে আসলে সেলফ, অর্থাৎ উনি চান কিনা সেটার উপর বেস করে গিয়ে হয়তো কেউ রিকমেন্ড করতে পারবে। আদারওয়াইজ এটা ইজ নট এন ভ্যাকসিনেশনটা তো আপনার কম্পালসারি না, ভ্যাকসিনটা হচ্ছে ভলান্টারি। সেই জন্য এই জিনিসটাকেও খেয়াল করতে হবে। তার কারণ আমাদের তো অনেক বেশি ফার্টিলিটি ইস্যু, এই জন্য অনেক প্রেগনেন্সিতে যদি এগুলো আমরা সরাসরি রিকমেন্ড করে দিতে পারে ওরা, এবং যদি অনেকগুলো রিয়াকশন হওয়া শুরু হয় দেন ইট বিকামস এ বিগ চেওটিক ইস্যু। এই জন্য হয়তো ওনারা রিকমেন্ড করেননি। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম সাকির। আমাদের স্যার আরএমসি তে স্যার কিছু আমরা পেশেন্ট যেগুলো পাই সিভিয়ার কোভিড এর পেশেন্ট,
এই পেশেন্ট গুলো স্যার হাইপক্সিক ইসকেমিক এনকেফালোপ্যাথি অথবা স্যার রেস্টলেস এবং অনেক বেশি কনফিউশন স্টেজে থাকে। এই পেশেন্ট গুলার ম্যানেজমেন্টের ক্ষেত্রে কি স্যার আমরা হচ্ছে আইভি বেনজোডায়াজিপাইন অথবা স্যার হ্যালোপিরিডল বা পাইরফিনিল এগুলো ম্যানেজমেন্টে দিতে পারবো কিনা, বা দিলে অক্সিজেনেশনে পেশেন্টের কোনো প্রবলেম হবে কিনা? ভেরি গুড কোশ্চেন। আমি বলবো যে হাইপক্সিক এনসেফালোপ্যাথির একটা কমন পার্ট হচ্ছে রেস্টলেসনেস আর কি। এটা তো খুব ট্রাবলসাম এই জন্য যে বিশেষ করে হাইপক্সিয়া যদি আপনি খুব আর্লি অ্যাড্রেস না করেন, এটা যদি একটু প্রলঙ্গেশন হয় তাহলে কিন্তু অনেকেরই এনসেফালোপ্যাথি হতে পারে, এবং অনেকে কিন্তু কুইকার হাইপক্সিয়া কারেকশনের মাধ্যমে এটা আবার ঠিক হয়ে যায়। সেই জন্য ফার্স্ট থিং হচ্ছে যে ইউ নিড টু কারেক্ট দ্য হাইপক্সিয়া। যারা হাইপক্সিক এনসেফালোপ্যাথি থাকবে তাদের ক্ষেত্রে আপনি ট্রাই করবেন যে আপনার স্যাচুরেশনটা যেন অ্যারাউন্ড 95-96 এরকম থাকে, তাহলে বেটার। সেকেন্ড ইস্যু হচ্ছে টু ইউজ দ্য ড্রাগসের ক্ষেত্রে আমি বলবো যে ট্রাই টু অ্যাভয়েড দ্য বেনজোডাইজিপিন। বেনজোডাইজিপিন ছাড়া যদি কিছু জেন দিতে পারেন, যেমন ধরেন আমাদের হ্যালোপাইরিডল আছে, এই ধরনের ড্রাগগুলো আপনি কিন্তু দিতে পারবেন অনেক ক্ষেত্রে এনসেফালোপ্যাথিতে। আর যদি আপনি বেনজোডাইজিপিন গ্রুপের মধ্যে কোনো কিছু দিতেই হয়, তাহলে সেক্ষেত্রে আপনি ব্রোমাজেপামটা আছে, ব্রোমাজেপামটাকে অনেক ক্ষেত্রে আপনি চুজ করতে পারবেন, বাট নট লং অ্যাক্টিং ডাইজিপাম। থ্যাংক ইউ স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। শামসুজ্জামান বলেন। স্যার ল্যাকটেটিং উইমেনদের ভ্যাকসিন দেওয়া যাবে কিনা স্যার? ল্যাকটেটিং মাদার অবশ্যই দেওয়া যাবে, কোনো সমস্যা নাই, কোনো অসুবিধা নেই। যদি আমাদের দেশে তো ভ্যাকসিনেশনের ক্রাইটেরিয়া আছে, ওই ক্রাইটেরিয়া ওগুলো ফুলফিল হলে, এখন তো বয়স 30 মানে আজকে থেকে 30 করা হয়েছে, সো 30-এর ঊর্ধ্ব হতে হবে ওনাকে, নাম্বার 1। 30 বিলো তো ল্যাকটেটিং হতে পারে মা, সেক্ষেত্রে উনি আর দিতে পারছেন না। আরেকটা হচ্ছে যে ল্যাকটেটিং মাদারের মানে ভ্যাকসিন দেওয়ার জন্য ভ্যাকসিন ইনডিউস উইথ চিলড্রেন অথবা আদার সিকিউরিটি কিছু হবে এমন কোনো প্রমাণ নেই, সো ইউ ক্যান সেফলি গিভ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি স্যার সোহান। জি স্যার, মুসান্না সোহান স্যার। আমি বাদেম আইসিইউর ফেসবি রেসিডেন্ট ডক্টর স্যার। একটা মানে আপনার স্যার পার্সোনাল ওপিনিয়ন জানতে চাচ্ছি স্যার। আমরা তো এখন বাদেম আইসিইউতে পুরো কোভিড পেশেন্ট দিয়ে সব পেশেন্ট এখন, এন্ড স্যার আপনার সাজেশন কি স্যার, যে আমরা যদি একটা রোগীর মনে করেন সিভিয়ার যদি রেসপিরেটরি ডিস্ট্রেস থাকে, যে রোগীর স্যাচুরেশন অ্যারাউন্ড 60 to 70, তাকে আমরা কি হাইফ্লোনাজাল ক্যানুলা দিয়ে আগে ট্রাই করা উচিত, নাকি আগে স্যার ইনটিউবেট করলে মানে স্যার পেশেন্টের ফার্দার আউটকাম ভালো হবে? মানে আর্লি ইনটিউবেশন বেটার অর স্যার গিভিং আদার মোড অফ অক্সিজেনেশন ট্রাই করা বেটার? আমি বলবো যে এইসব ক্ষেত্রে কন্ট্রোভার্সিয়াল ইস্যু আছে। মানে প্রথম দিকে যখন আর্লি ইনটিউবেশন হয়েছিল তখন এটার বিরুদ্ধে কিন্তু একটা গ্রুপস তখন বলছিল যে না, আর্লি ইনটিউবেশন করা ঠিক হবে না, তাদের ক্ষেত্রে আসলে আপনি দেন, হাইফ্লোনাজাল ক্যানুলা দেন, সিপ্যাপ বাইপ্যাপ দেন, এনআইভি দেন। কিন্তু পরে যখন অ্যানালাইসিস হচ্ছে ডিফারেন্ট হাসপাতালে, তখন ইভেন একটা কান্ট্রির ডিফারেন্ট হাসপাতালে কিন্তু রেকর্ডগুলো ভিন্ন ছিল। যেমন ধরুন নিউ ইয়র্ক, তো নিউ ইয়র্কে এত বেশি ফেল হওয়ার একটা কারণ ছিল হয়তো যে ওরা এত বেশি পরিমাণ ভেন্টিলেটরে যেতে হয়েছে যে তাদেরকে অনেক স্কিলফুল হ্যান্ড ছাড়াও ভেন্টিলেট করে ফেলতে হয়েছে। তো এই জন্য বলছে যে এক্সপার্ট থাকলে সবচেয়ে ভালো। কিন্তু আবার বস্টনে যখন ওরা দেখছে যে আর্লি ইন্টিউবেশনের রেজাল্টটা অনেক ভালো ছিল। নিউ ইয়র্কে আপনার ধরেন 80-85% যেখানে আপনার মর্টালিটি ছিল ভেন্টিলেশনে, সেখানে মাত্র 26% মর্টালিটি ছিল বস্টনে, কিন্তু ওগুলো ম্যাক্সিমামই আসলে আর্লি ইন্টিউবেশন ছিল। এই জন্য এই কন্ট্রোভার্সি চলতেই থাকবে, কিন্তু স্ট্যান্ডার্ড যেটা প্রটোকল এটা হচ্ছে যে ইউ ট্রাই উইথ দি গ্রেডেড ওয়ে, কারণ আপনি তো তাকে গ্রেডেড ওয়েতে দিচ্ছেন কিনা। গ্রেডেড ওয়ে যাওয়ার জন্য কোনো একটা সময় আপনি হাইফ্লোনাজাল ক্যানুলা অথবা নন ইনভেসিভ ভেন্টিলেশন আপনি আসার চেষ্টা করবেন, এবং দেখতে হবে যদি এটা অল্টারনেটিভ আপনি ইউজ করেন অ্যাটলিস্ট 2 hours 3 hours আপনি দিয়েছেন কিনা। যদি 2 to 3 hours এটা প্রগ্রেসিভ ডিটোরিয়েশন এবং কোনো রকম রেসপন্স না করে, ইউ গো ফর দ্য ইন্টিউবেশন। সেখানে আপনার আসলে ইন্টিউবেশন ডিলে করাটা খুব একটা ভালো কাজ অথবা জাস্টিফাইবল না, কারণ এইসব রোগীগুলো আসলে আপনার আউটকাম ভালো হয় না। পরবর্তী সময় আমরা এই গত 1-1.5 বছরের ইতিহাসে অনেক পেশেন্ট দেখেছি, অনেক সেন্টার যারা কিন্তু এক্সটুবেট করতেও পেরেছে, অনেকগুলো পেশেন্টকে রিকভারি করতে সক্ষম হয়েছে। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার, ডক্টর নওশিন তাবাসসুম বলছিলাম স্যার। নওশিন বলেন। স্যার
স্যার স্যার হুম। একজন পেশেন্ট আছেন যিনি 5 মাস পরেও কোভিড থেকে রিকভার করার পরে ওনার অ্যানোজমিয়াটা ভালো হচ্ছে না, এই জন্য উনি খুবই আপসেট এবং উনি জেনেছেন যে কিছু কিছু ক্ষেত্রে এটা ইরিভার্সিবল হয়। এইসব ক্ষেত্রে স্যার কোনো এভিডেন্স বেসড মেডিসিন প্র্যাকটিস করা যায় কিনা, বা স্যার আপনি কি প্র্যাকটিস করতে সাজেস্ট করবেন স্যার? থ্যাংক ইউ। আচ্ছা, একটা হলো যে অ্যানোসমিয়া আদাসিং মানে স্মেলের যে প্রবলেম গুলো হচ্ছে এগুলা কমনলি হচ্ছে রিভার্সিবল। কমনলি বলার উদ্দেশ্য হচ্ছে যে এখন পর্যন্ত তো ডিফারেন্ট গ্লোবে এগুলা রেজাল্ট গুলো আসতেছে, রেজাল্ট গুলো এসে দেখছে যে অনেকেরই কিন্তু আসলে উইদিন 3 মান্থস এর মধ্যে রিকভারি, কিন্তু অনেকে ছিল যারা মোর দেন 3 মান্থস মানে পোস্ট কোভিড সিনড্রোম নিয়ে সাফার করেছে। এখন এক্সপেরিয়েন্স ফ্রম দ্য প্রিভিয়াস সার্স যেটা ছিল তাতে কিন্তু এই রিভার্সিবল কম্পোনেন্টটাকে চিন্তা করা হয়েছে আপ টু দ্য ডিউরেশন অফ 2.5 ইয়ার্স। তাহলে এমনও হতে পারে কেউ কেউ 2 বছর 2.5 বছর পরেও দে ক্যান গেট এ কমপ্লিট রিকভারি। তো এই জন্য আমি বলবো যে ওনার ফ্রাস্ট্রেটেড হওয়ার কিছু নাই। দেখতে হবে এমআরআই করে গিয়ে আসলে যে ফ্যাক্টরি সেন্টার অথবা যে সেন্টারগুলোতে প্যারাসমিয়া হয় ওই সেন্টারগুলোতে অনেক বেশি পরিমাণ ইনসাল্টিং কিছু হয়েছে কিনা অথবা ইমিউন মেডিয়েটেড কোনো ডিস্ট্রাকশন হয়েছে কিনা। সো সেক্ষেত্রে এটা প্রলঙ্গেশন হতে পারে, কিন্তু দেয়ার আর চান্সেস অফ রিকভারি। এখন এদের জন্য কিছু করা যাবে কিনা, কোনো ইন্টারভেনশন আছে কিনা এমন কোনো ভালো প্রমাণ নেই। তবে কিছু কিছু ক্ষেত্রে ইএনটি স্পেশালিস্টরা এখন ডিফারেন্ট কিছু ট্রাই করতেছেন এসব জায়গায়, ডিফারেন্ট সলিউশন বলেন, ইলেকট্রন বলেন, স্টেরয়েডস বলেন, এগুলা দিয়ে। কিন্তু এখন পর্যন্ত ভালো কোনো রিপোর্ট নাই যেগুলোতে কোনো ড্রাগস অথবা কোনো কেমিক্যালস অথবা এজেন্টস যেগুলোকে বললাম এগুলোকে আপনি রিকমেন্ড করতে পারেন। সো থিংস আর অ্যাকচুয়ালি ইন দ্য প্রসেস অফ ট্রায়াল। তো রেজাল্ট গুলো আসলে হয়তো আমরা কোনো কিছু রিকমেন্ড করতে পারবো। আমি বলবো যে ওয়াচফুল অবজারভেশন এটা হচ্ছে সবচেয়ে বেস্ট, বিকজ দেয়ার ইজ এ চান্সেস অফ রিকভারি অলওয়েজ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। ডক্টর নওশাবা। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। সরি স্যার, ফার্স্টে যে আমি অনেকক্ষণ ধরে ঢোকার চেষ্টা করতেছিলাম কিন্তু 100 পার্টিসিপেন্টের বেশি ঢুকতে পারে। আমি খুবই আনফরচুনেট স্যার যে ফার্স্টে থেকে ছিলাম না। সামহাউ কোয়েশ্চেন আনসার সেশনের সময় ঢুকে তাও কিছু শিখলাম স্যার। স্যার আমার বেসিক্যালি কোয়েশ্চেন ছিল যে ভ্যাকসিন নিয়ে স্যার। অনেকে স্যার জিজ্ঞেস করে যে মিক্স অ্যান্ড ম্যাচ ভ্যাকসিন দিবে কিনা, কারণ অনেকে অ্যাস্ট্রাজেনেকা আছে, এখন সেকেন্ড ডোজ ভ্যাকসিন হয়তো দিতে পারবেন, এখন দিবেন কিনা এটা একটা কনসার্ন। আর আরেকটা অনেকে স্যার জিজ্ঞেস করে স্যার বুস্টার কবে নিবে বা এরকম স্যার, এই ব্যাপারে স্যার কিছু যদি হাইলাইট করতেন স্যার। এখন যে মিক্স অ্যান্ড ম্যাচ ভ্যাকসিন এগুলো তো একটা দেশের একটা সিদ্ধান্ত আসে, আমাদের ন্যাশনাল যে টেকনিক্যাল কমিটি আছে ওরা কিন্তু মিক্স অ্যান্ড ম্যাচকে এখন পর্যন্ত রিকমেন্ড করে নাই। তবে মিক্স অ্যান্ড ম্যাচে যেসব রেজাল্টস গুলো ডিফারেন্ট জায়গায় আছে তাতে এনকারেজিং কিছু রেজাল্ট আছে। স্পেনের রেজাল্টটা ওয়াজ ভেরি এনকারেজিং, যেখানে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার পরবর্তী সময় ওরা ফাইজার দিয়ে অ্যাটলিস্ট বুস্ট আপ ইমিউনিটি রেসপন্সটা 4 to 6 টাইম বেশি পেয়েছিল পরপর দুটো অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার এগেনস্টে। আবার ফাইজারের পরবর্তী সময় সেকেন্ড ডোজ যারা আপনার অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা দিয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অ্যান্টিবডি রেসপন্স এত বেটার পায় নাই যেটা অক্সফোর্ডের পরবর্তী সময় ফাইজার দিতে হয়েছে, কিন্তু স্টিল দেন দে ডেভেলপ দ্য অ্যান্টিবডি হুইচ ইজ গুড। কিন্তু কোনো অ্যান্টিবডি রোবাস্ট কিনা এটা এখন পর্যন্ত প্রমাণ করা যায়নি। সেই জন্য মিক্স অ্যান্ড ম্যাচ হ্যাজ বিন দেয়ার এবং অনেক জায়গায় এগুলো কিন্তু স্টাডি হচ্ছে। রিসেন্টলি থাইল্যান্ড ওদের কান্ট্রিতে কিন্তু মিক্স অ্যান্ড ম্যাচকে রিকমেন্ড করেছে যে বিকজ দেয়ার আর মাল্টিপল ভ্যাকসিনস আর রাইট নাও অ্যাভেলেবল, কেউ এটা পাচ্ছে ওটা পাচ্ছে না, দে হ্যাভ তাদের কান্ট্রি পার্সপেক্টিভে করেছে। তা আমাদের এখানে যেহেতু পাবলিশ পেপার গুলো অনেক বেশি নেই সেই জন্য হয়তো ন্যাশনাল টেকনিক্যাল ইমিউনেশন কমিটি কোনো সিদ্ধান্তে আসতে পারে নাই। আমাদের এখানে মিক্স অ্যান্ড ম্যাচের কিছু ভ্যাকসিনের ট্রায়াল হওয়ার জন্য একটা ট্রায়াল এবং আরেকটা ভ্যাকসিন ট্রায়াল, এই দুটো ট্রায়াল আমাদের এখানে হবে সামনে আশা করছি আমরা। সেখান থেকে হয়তো কিছু রেজাল্ট আসতে পারে, তারপরে হয়তো ওনাদের সিদ্ধান্ত পরিবর্তন আসতে পারে। তো এই জন্য কোনো কান্ট্রির পার্সপেক্টিভে রিকমেন্ডেশন নাই। কেউ যদি পার্সোনালি নিজের থেকে চিন্তা করে মিক্স অ্যান্ড ম্যাচ নেয় সেক্ষেত্রে কথা ভিন্ন, কিন্তু কিভাবে ওটা নিয়ে উনি এটার এক্সপোজারে যাবেন এটা বোঝা যাচ্ছে না। তার কারণ রেজিস্ট্রেশন গুলা তো আসলে সুরক্ষার মাধ্যমে হচ্ছে, তাই না? সুতরাং সবাই তো জেনে যাবে যে উনি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা দিয়ে প্রথম ডোজটা নিয়েছেন, সেকেন্ড ডোজটা উনি আরেকটা কিভাবে নিবেন, যেখানে কান্ট্রি তো আসলে ব্লক করে দিবে তাকে তখন ওই সুরক্ষায়। দ্যাটস এ বিগ ইস্যু। আর যদি উনি পার্সোনালি কোনো না কোনো ভাবে এটা অ্যারেঞ্জ করেন দ্যাটস আপ টু হিম, এটা পার্সোনাল ইয়া। তবে আমি বলবো যে দেয়ার ইজ নো বিগ ইস্যু অফ সায়েন্টিফিক কোনো কন্ট্রারি নেই টু ইউজ দ্য মিক্স ম্যাচ ভ্যাকসিন।
আমি আসলে পার্সোনাল আমার ওপিনিয়ন হচ্ছে যে বিশেষ সংখ্যক মানুষকে একটা সিঙ্গেল ডোজ দিয়ে আটকে রাখা হয়েছে, তাদের যে মেন্টাল এগনি, এটা তো আসলে দেখতে হবে। এটা তো কেউ দেখতেছে না, তাই না? ইটস এ বিগ এগনি কিন্তু। সো এই জন্য দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং প্রেফারেবলি সাইন্টিফিক্যালি আমি বারে বারে বলার চেষ্টা করেছি যে দেয়ার উইল নট বি বিগ প্রবলেম ইফ সামবডি চুজেস ফর মিক্সড ম্যাচ ভ্যাকসিন, কিন্তু আমাদের ন্যাশনাল কমিটি এখনো রিকমেন্ড করছে না। দিস ইজ ওয়ান। আরেকটা হচ্ছে যে আপনার ইয়া করতে হবে কিনা, আই মিন থার্ড একটা ডোজ লাগবে কিনা, বুস্টারিং করতে হবে কিনা, এটা অনেকগুলা আপনার ভ্যাকসিনে কিন্তু আসলে এখন চিন্তা করছে। এই জন্য যে দেয়ার আর সো মেনি ভেরিয়েন্ট অফ কনসার্ন, এবং ভেরিয়েন্ট অফ কনসার্নের ভ্যাকসিনের এগেনস্টে ইফিকেসি নিয়ে বিভিন্ন ধরনের রেজাল্ট গুলো আসছে। কোনোটার হয়তো রেজাল্ট ভালো, কোনোটার রেজাল্ট খারাপ। ইভেন যে যারা mRNA ভ্যাকসিন নিচ্ছেন বলে অনেকে মনে করেন যে এটার অনেক ভালো একটা ভ্যাকসিন, কিন্তু আসলে সব ভ্যাকসিনই ভালো, তারা কিন্তু দেখেছে যে আসলে তাদের ইমিউনিটিটা রোবাস্ট থাকে না। সেই জন্য ফাইজারই কিন্তু সবার আগে বলেছে যে আমরা বুস্টার ভ্যাকসিন তৈরি করবো, বিকজ আওয়ার ভ্যাকসিন ডাজ নট কভার দি ভ্যারিয়েন্ট। ঠিক সিমিলারলি এখন অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকাও বলছে যে তাদের বুস্টার ভ্যাকসিন দেওয়ার জন্য, এবং ইংল্যান্ডের অনেকে কিন্তু ওরা বুস্টার ভ্যাকসিন দেওয়া শুরু করেছে, থার্ড ডোজ, যারা দুটো ডোজ পাওয়া হয়েছে, অ্যাজ বিকজ দ্য ইমিউনিটি ইউজুয়ালি লং লাস্টিং অথবা রোবাস্ট হচ্ছে না, স্পেশালি ওয়েন দেয়ার ইজ এ মাল্টিপল ভক অথবা ভেরিয়েন্ট অফ ইন্টারেস্ট কোন একটা লোকেশনে ঘোরাঘুরি করে, যেমন ধরেন ইউকে, তারা কিন্তু এই বুস্টার ডোজ। সুতরাং এমনও হইতে পারে ভবিষ্যতে প্রায় সবাইকে হয়তো বুস্টার ডোজ দেওয়া দরকার হতে পারে, তো ইয়ারলি ভ্যাকসিন নেওয়ার দরকার হতে পারে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমাদের কোশ্চেন পার্টটা অনেক বড় হয়ে যাচ্ছে। তাহলে আমরা শেষ করে দিই। যে স্যার হচ্ছে আমাদের চ্যাট বক্সে কিছু কোশ্চেন জমা হয়েছে স্যার, এই কোশ্চেনগুলো অ্যানসার শেষে আমরা লাইভ সেশনটা অফ করে দিতে চাচ্ছি। ওকে, you can স্যার stop me আমি anytime. রিকোয়েস্ট করব স্যার, এই যে ল্যান্সেট একাডেমিকে যে স্যারের এই মানে এই প্রোগ্রামটা রেকর্ডেড সেশনটা যদি ইউটিউব বা আপনাদের পেজে থাকে আর কি। আমি অনেকক্ষণ ধরে ঢোকার চেষ্টা করতেছিলাম, আপনার পেজেও আমি ট্রাই করতেছিলাম, সামহাও ঢুকতে পারতেছিলাম না। দেখে এটা তো খুবই একটা বার্নিং ইস্যু ছিল, আর স্যারের মতো একজন পার্সন এটা প্রেজেন্ট করতেছে, আপনাদের পার্টিসিপেন্টটার ইয়াটা আরেকটু বেশি হলে ভালো হতো। যাই হোক, আমি একটু রিকোয়েস্ট করবো আপনারা যদি রেকর্ডেড ভার্সনটা ইউটিউবে বা কোথাও দেন আর কি, ঠিক আছে? জি থ্যাংক ইউ আপু। আমরা হচ্ছে আমাদের রেকর্ডেড ভার্সনটা দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ, আমাদের গ্রুপে, সবগুলো গ্রুপেই দেওয়া হবে। আমাদের হচ্ছে টেকনিক্যাল প্রবলেমের কারণে এই মুহূর্তে লাইভটা শুরু থেকে আমরা দিতে পারিনি, মানে লাইভ আচ্ছা ঠিক রেকর্ডটা। আছে আপু, তাহলে ওইটা কনসিডার করলে হবে। থ্যাংক ইউ আপু। আপনাদের ফেসবুক গ্রুপ আছে? জি আপু শিওর। ও তাহলে ওইখানে পাওয়া যাবে তাই না? জি জি, আমাদের ফেসবুক গ্রুপ যেটা ল্যান্ডসেট, সেখানে পাওয়া যাবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। জি স্যার হচ্ছে চ্যাট বক্সের কোশ্চেন গুলো স্যার। ও চ্যাট বক্সের কোশ্চেন, এগুলো তো অনেকগুলো কমন হয়ে গেছে মনে হয়, নাকি? আই ডোন্ট নো, লেটস জি, স্যার। চেক। will it be possible to record the presentation? আচ্ছা, এটা তো গেল, প্লিজ মিউট, আদার দেন, এটা তো কিছু বলার নাই। শকে কি করব স্যার? শকে আমি মনে হয় এটা আলোচনা করে ফেলেছি। শকের বান্ডল মেন্টেল করতেই হবে। দ্য ফ্লুইড বান্ডল এট ফার্স্ট, সেকেন্ড বান্ডল ইজ দ্য অ্যান্টিবায়োটিক, এন্ড থার্ড বান্ডল হচ্ছে যে ইভেন আফটার অল দিস কারেকশনের পরে যদি আইনোট্রপ অথবা আদারসাইজিন লাগে তখন। একটা কান্ট্রিতে ডিফারেন্ট টাইপের ভ্যাকসিন দিলে এর লং টার্ম ইফেক্টস এর উপর কোনো প্রভাব ফেলতে পারে কিনা, মানে কান্ট্রি পার্সপেক্টিভ ডিফারেন্ট ভ্যাকসিন, নো কোনো প্রভাব ফেলতে পারে না, বিকজ অল দ্য ভ্যাকসিনস আর ইউনিক। সবগুলাই কিন্তু আপনার থ্রু দ্য স্পাইক প্রোটিন এগেইনস্টে কাজ করে, এবং সবগুলাই ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করার জন্য। এনি ভ্যাকসিন, এনি টাইপ, এনি কান্ট্রি, মাল্টিপল টাইপ ইজ হাইলি বেনিফিশিয়াল। যখন যা পারবেন, যেটা পারবেন নিয়ে নেবেন। স্যার, when we will suspect clinically development of thromboembolism, এটা গুড কোশ্চেন। যে রোগীটা আসলে ভর্তি আছে তাদের ক্ষেত্রে যদি আপনি থ্রম্বোএম্বোলিজম চিন্তা করতে হয়, বিশেষ করে পালমোনারি এম্বোলিজম, তখন কতগুলো জিনিস বলা হয়েছে। একটা হচ্ছে যে তাকে অর্গান বেস করে কোন রকম ডিটোরিয়েশন হচ্ছে কিনা দেখা। অর্গান বেস করে ডিটোরিয়েশন মানে হঠাৎ রেসপিরেটরি রেটটা বেড়ে গেল কিনা, নিউ অনসেট অফ কোনো রেসপিরেটরি সাইন লাইক ক্র্যাকালস হতে পারে, অথবা টেকিপনিয়া হতে পারে, সেটা ডেভেলপমেন্ট হয়ে গেছে কিনা। এই রোগীগুলোর টেকিকার্ডিয়া অথবা নিউ অনসেট কোনো মায়োকার্ডিয়াল ডিসফাংশনের কোনো অথবা ফেইলিয়ারের কোনো ফিচার চলে আসছে কিনা, এই জিনিসগুলো কিন্তু দেখতে হবে, উইচ উইল বি এ হাইলি গুড ইম্পর্টেন্ট সাইন অফ থ্রম্বোএম্বোলিজম। আরেকটা হচ্ছে
জেভিপি অবজারভেশন করা এবং একই সঙ্গে ব্লাড প্রেশার এই রোগীগুলোকে চেক করা দরকার বেশি, কারণ ক্ষেত্র বিশেষে কারো কারো সিভিয়ার পালমোনারি এম্বলিজম হয়। তো মেজর যদি কোনো জায়গাতে পালমোনারি এম্বলিজম হয় তখন কিন্তু আসলে জেবিপির উপর একটা রিফ্লেকশন আসে অনেক বেশি, এবং এই পেশেন্টগুলো ইনভেরিয়েবলি হাইপোটেনশন ডেভেলপমেন্ট করে রাদার দেন প্রিকোর্ডিয়াল ফাইন্ডিং অফ দ্য প্যারাস্টার্নাল হিপ। তো এই জিনিসগুলোকে একটু অবজারভেশন করতে পারলে কিন্তু আপনি ক্লিনিক্যাল ডেভেলপমেন্ট অথবা এম্বলিজম চিন্তা করে নেবেন। বলা আছে 2 or more organ dysfunction by clinical manifestation in a patient having a respiratory failure will be an evidence for the pulmonary embolism. সেক্ষেত্রে CNS manifestation গুলাকেও দেখার দরকার হতে পারে। Is it recommended to be justified to perform RT-PCR before doing routine work? আমি আলোচনা করে ফেলেছি, টসিলিজিমাব 24 ঘন্টা পরে দেওয়া যাবে, তবে প্রেফারেবলি 24 ঘন্টার মধ্যে দিতে পারলে বিশেষ করে ক্রিটিক্যাল ইলনেস পেশেন্টে অনেক বেশি ভালো বেনিফিট পাওয়া যাবে। যদি ডেক্সামেথাসোন স্টার্ট হয় ফার্স্ট উইকে ডিউ টু হাইপক্সিয়া, শুড উই ইউজ রেমডেসিভির কম্পালসরিলি উইথ স্টেরয়েড? কম্পালসরিলি ইউজ করবেন কিনা এটা নির্ভর করবে, কিন্তু ডেক্সামেথাসোন আপনি হাইপক্সিক পেশেন্টকে অবশ্যই দেবেন। লো কনসেন্ট্রেশনে যে রোগীটা অক্সিজেন পাবে উইদিন 10 days ডিউরেশনের মধ্যে যদি থাকে তাহলে তাকে রেমডেসিভির আপনি দেওয়ার চেষ্টা করবেন প্রেফারেবলি উইথ ডেক্সামেথাসোন। How I clinically evaluate suspect when moderate COVID turns into severe COVID? Severe COVID is diagnosis very simple. Moderate থেকে আপনি saturation 90 নিচে কিনা, respiratory rate more than 30 কিনা অ্যাডাল্টে, এটা দেখলেই আপনার কিন্তু ডায়াগনোসিস হয়ে গেছে। As usual, outstanding এটা শুনতে চাচ্ছি না, লো মোলিকুলার দেওয়ার ক্ষেত্রে কি রেডিওলজিক্যাল লিশন যদি থাকে বাইলেটারাল তাহলে দিতে পারবো? কি রেডিওলজিক্যাল লিশন যদি মানে বাইলেটারাল রেডিওলজিক্যাল লিশন থাকবে বাইরে নিউমোনিয়ায়, এটাই এক্সপেক্টেড, কিন্তু সেটাই কখনো ইন্ডিকেশন হবে না। লো মলিকুলার ওয়েট হেপারিন দিতে গেলে চিন্তা করতে হবে যে আপনি মডারেট সিভিয়ার ক্রিটিক্যাল ইলনেস ডিল করছেন কিনা, অথবা যদি মাইল্ড ইলনেস হয় তাদের আনকন্ট্রোল কোমরবিডিটিস অথবা কোনো প্রথম্বটিক স্টেট তার রয়ে গেছে কিনা, তাদের ক্ষেত্রে আসলে লো মলিকুলার ওয়েট হেপারিন দিবেন, নট ডিউ টু দ্য রেডিওলজিক্যাল শার্ট। ক্যান উই ইউজ পিরফেরিডন নিডনেটেনিভ? এটা মানে আলোচনা করে ফেলছি আমরা। বেস্ট টাইমিং টু ডু দ্য RT-PCR, এনি টাইম ইজ গুড টাইম, বাট প্রেফারেবলি যদি আমরা এটাকে ডে 3 অনওয়ার্ডস করতে পারি আপ টু ডেজ 5 or 6, দ্যাট উইল বি বেস্ট। আর যদি ডে 1 করতে হয় তাহলে প্রেফারেবলি অ্যান্টিজেন বেস টেস্ট করার চেষ্টা করবেন, সেটা পজিটিভিটি রেট ডে 1, 2, 3 বেশি আসবে। হোয়াট শুড উই রুটিনলি মনিটর ইন কেস অফ CKD ASR উইথ সিভিয়ার কোভিড? এটা আমরা আলোচনা করে ফেলেছি। অ্যান্টিফাইব্রোটিক প্রেফারেবল হচ্ছে নিনতেতানিব যদি দিতে হয়, যদি আপনি প্রুফ করেন যেটা ফাইব্রোসিস আছে। Is direct breastfeeding contraindicated? No, it's not a contraindicated. Breast milk express করার দরকার প্রয়োজন নেই। Only mother need is to wear a good mask and preferably also use the mask in child who is taking this breast milk. Can anticoagulant low molecular can be given amyloidosis patient with COVID-19 infection who have petechiae? Wow, that's a very, very delicate question. যে তাদেরকে আপনি amyloidosis আছে, petechiae আছে, তাকে low molecular COVID-19 এর যে পেশেন্টরা সিভিয়ার ক্রিটিক্যাল ইলনেসে লো মলিকুলার ওয়েট হেপারিন দিচ্ছেন, এটা লাইফ সেভিং। এই জন্য আপনাকে চিন্তা করতে হবে which one is you prefer, life save or amyloidosis এর রেস্ট্রিকশন, এটা খেয়াল করতে হবে। স্যার প্লিজ এক্সপ্লেইন ম্যানেজমেন্ট অফ COVID-19 ARDS হাইপারগ্লাইসেমিয়া, আমরা আলোচনা করে ফেলছি। আসসালামু আলাইকুম স্যার, many mild case COVID-19 complaints of severe anorexia and insomnia, what can be done for these two? Very interesting. Anorexia usually is very difficult to manage. অনেক ক্ষেত্রে আপনার ভাইরেমিয়া কারেকশন হয়ে গেলে anorexia usually spontaneously correct হয়ে যায়, and then it is usually followed by hyperphagia in COVID-19. So এই জন্য তাকে আসলে আমি বলি রিঅ্যাসুরেন্স করাটা সবচেয়ে বেশি দরকার, বিশেষ করে যারা anorexia আছে। এইসব ক্ষেত্রগুলোকে রিপ্লেসমেন্ট ভিটামিন ও তাদের দিলে লাভ হয় কিনা এমন কোনো হাই কোয়ালিটি এভিডেন্স নেই। আমি বলবো যে চুজেস অফ দ্য ডিফারেন্ট টাইপ অফ ফুড or changes from the solid to semi-solid or liquid, এগুলোতে যদি আসতে পারেন তাহলে তার জন্য ভালো। ইনসোমনিয়া ভেরি ডিফিকাল্ট। ইনসোমনিয়ার ক্ষেত্রে আপনার দুই ধরনের, একটা হচ্ছে ড্রাগ প্লাস আরেকটা হচ্ছে যে সাইকোলজিক্যাল বুস্ট আপ থ্রু দি কাউন্সিলিং। এই দুইটার ক্ষেত্রে কিন্তু ভূমিকা রাখতে পারে। মেলাটোনিন ইজ আ ভেরি গুড ড্রাগ অ্যাকচুয়ালি ফর দিস কেস অফ দ্য COVID-19, এটা বেশ কিছু রিপোর্টও আছে। আপনার মেলাটোনিনটা আইদার ইন দ্য ডে টাইম অর ইভিনিং টাইমে যদি দেন রাদার দেন এট নাইট, তাহলে হয়তো ইনসোমনিয়ার অনেকে লাভ হতে পারে। When will you give vaccination after recovery of COVID-19? COVID-19 থেকে রিকভারি হওয়ার যে ডে অফ 1 থেকে যদি আপনি হিসাব করেন তাহলে 28 days, অথবা রিকভারির 14 days after you can take the vaccine. How will you manage the post-COVID dementia?
ডিমেনশিয়া বলার আগে চিন্তা করতে হবে, বিকজ ডিমেনশিয়া হ্যাজ দেয়ার ওন ক্রাইটেরিয়া সেট আপ রেদার দেন এ ট্রানজিয়েন্ট। যেসব মেমোরি লস হয় সেগুলোকে এখন পর্যন্ত COVID-19 দেখা হয়েছে ভেরি ডিফিকাল্ট অ্যাকচুয়ালি ম্যানেজমেন্ট, কারণ এগুলোতে যেসব ড্রাগ গুলা ডিমেনশিয়া কমনলি ইউজ করা হয় ক্রনিক কেসগুলোতে, এগুলো রেসপন্স করবে কি করবে না এখন পর্যন্ত হাই কোয়ালিটি কোনো ডাটা নেই। বাট ডেফিনেটলি যে পেশেন্ট হু হ্যাজ এ মেমোরি প্রবলেম তাদের জন্য দুই ধরনের ম্যানেজমেন্ট যথারীতি ফার্মাকোলজিক্যাল, নন ফার্মাকোলজিক্যাল ভিতর নোট করা, বুকিংস করা, তার সঙ্গে একজন কেয়ার গিভারকে রাখা, তাকে রিপিটেডলি স্টিমুলেট করা। দেয়ার আর মেনি ওয়েজ অফ নন ফার্মাকোলজিক্যাল। আর ফার্মাকোলজিক্যালের মধ্যে বলা আছে যে ভাস্কুলার এবং নন ভাস্কুলার ক্ষেত্রে বিশেষ করে অ্যালজাইমার্সের যেসব ডিমেনশিয়া গুলো হয় এগুলা থেকে ভাস্কুলার ডিমেনশিয়া যেসব জিনিসগুলো দেওয়া হয় যা লাইক প্যাচ এন্ড আদার সেলন আদার থিংস, এগুলো আপনি ট্রাই করে দেখতে পারেন ইন পেশেন্ট পোস্ট কোভিড ডিমেনশিয়া, বিকজ ইনভেরিবলি তাদের ব্লাড ভাস্কুলার সিস্টেম এন্ডোথালাইটিস কিন্তু ব্রেন সার্কুলেশনও হয়। What will be our management approach in the case of macrophage activation syndrome due to severe COVID-19? Very difficult issue. আমি বলবো যে এটা সেম ম্যানেজমেন্ট প্রটোকল থাকবে বিকজ এটা লাইফ থ্রেটেনিং কন্ডিশন। So the role will be a high dose of the steroid. So thank you very much. I think I response a lot. থ্যাংক ইউ স্যার। তো শাস্তি থাকবে, শেষ করে দেন। স্যার আজকের খুবই সেশনটা খুবই ইউজফুল ছিল স্যার। আর ভবিষ্যতে আপনি আমাদের ল্যান্সেট গ্রুপে আরো বেশি প্রেজেন্টেশন নেবেন, লেকচার নেবেন, কোয়েশ্চেন নেবেন ইনশাআল্লাহ। তো বলা ডিফিকাল্ট বিকজ আই এম ভেরি বিজি টাইম আমার স্টিল দেন, তারপরেও আমি একটা সময় করতে পেরেছি আপনাদের সঙ্গে সবাইকে ডিসকাস করা, অন্য কিছু না। বিকজ দেয়ার আর মেনি প্রবলেম প্র্যাকটিক্যাল অ্যাজ ওয়েল এস থিওরিটিক্যাল, এগুলো নিজেদের মধ্যে সবার মধ্যে শিখা আর কিছু না। যদি সময় সুযোগ পাই তাহলে হয়তো আবার কারণ কোনো একটা প্ল্যাটফর্মে দেখা হবে, বাট কোনো একটা অন্য একটা প্ল্যাটফর্মে আপনাদেরটা না হলেও আমি ওদেরকে হয়তো বলেছি যে আই উইল বি ভেরি মাচ ডিলাইটেড টু টক অন অক্সিজেন থেরাপি অনলি। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, ভেরি থ্যাঙ্কফুল টু ইউ। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার।